আমাদের ফার্স্ট অফ অল যদি তোমাকে অর্গানিক কেমিস্ট্রি পড়তে হয় তোমাকে যে জিনিসটা মাথায় রাখা লাগবে অর্গানিক কম্পাউন্ড সম্পর্কে ধারণা রাখা লাগবে। সো অর্গানিক কেমিস্ট্রি মানে অর্গানিক কম্পাউন্ড মানে জৈব যৌগ সম্পর্কে ভালো একটা ধারণা থাকা লাগবে। সো অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ কারা আসলে এই জিনিসটা আগে তোমাকে বুঝতে হবে। সো আমি এটা একটা তোমাকে উদাহরণের মধ্যে দিয়ে দেখাচ্ছি। সেটা সে ধরো আমি এখানে মিথেন দিলাম, CH4 মিথেন। সো এইটা একটা যৌগ, এর সাথে আমরা ক্লোরিনেশন বিক্রিয়া সবাই জানি ইউভি লাইটের উপস্থিতিতে হয়, আমাদের ইম্পর্টেন্ট। সো এখানে কি হয়, হাইড্রোজেনটা বের হয়, ক্লোরিন ইন করে, তাহলে এটা হয়ে যায় CH3Cl। তুমি যদি এই ব্যাপারটার দিকে খেয়াল করো একটু বলতে পারবা যে CH4 এখানে কার্বন আর হাইড্রোজেন আছে শুধুমাত্র, তাই এটাকে আমরা বলি হাইড্রোকার্বন। এটাকে আমরা কি বলি, হাইড্রোকার্বন। এবং দেখো এখানে কার্বন হাইড্রোজেন বাদেও আরেকটা কম্পাউন্ড ক্লোরিন এসে অ্যাড হয়েছে, তাই এটাকে বলবো আমরা হাইড্রোকার্বনের জাতক, হাইড্রোকার্বনের জাতক। ঠিক আছে, হাইড্রোকার্বনের জাতক। তাহলে একটা কথা মনে রাখবা, এই যে হাইড্রোকার্বন, এই যে হাইড্রোকার্বন, খেয়াল করো ভাইয়া, এই যে হাইড্রোকার্বন, এই যে হাইড্রোকার্বনের জাতক, এই দুইটাকে একত্রে আমরা বলি জৈব যৌগ। কি বলা হয়, জৈব যৌগ। সো আমাদের জৈব যৌগের মধ্যে দেখো দুইটার ক্ষেত্রে একটা জিনিস কমন আছে, মাস্ট এখানে কার্বন থাকা লাগবে। কি থাকা লাগবে, মাস্ট এখানে কার্বন থাকা লাগবে। কি থাকা লাগবে, মাস্ট। অর্গানিক কেমিস্ট্রি পড়তে আসছে, অর্গানিক কম্পাউন্ড হতে গেলে মাস্ট কার্বন থাকা লাগবে, এই ব্যাপারটা মাথায় রাখবো। সো এখানে মাস্ট কার্বন থাকা লাগবে, দ্যাটস মিন অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কি থাকবে, মাস্ট কার্বন। আর কার্বনের সাথে বাকি কারা থাকতে পারে, এটা ছন্দ দিয়ে মনে রাখা যায়, CHOP, চপস হেক্সেন। সো চপস হেক্সেন দিয়ে তুমি মনে রাখতে পারো, তার মানে আমাদের কার্বনের সাথে এখানে হাইড্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, ফসফরাস থাকতে পারে, সালফার থাকতে পারে, হ্যালোজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে। সো কার্বনের সাথে হাইড্রোজেন বাদে অন্য কেউ যদি থাকে, হাইড্রোজেন সহ ধরো হাইড্রোজেনও আছে, অন্য কেউ আছে, এটাকে বলবো হাইড্রোকার্বনের জাতক। সো এই যৌগগুলোকে আমরা একত্রে অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ বলবো। ঠিক আছে, তো এখন প্রশ্ন হইতে পারে ভাইয়া তার মানে কার্বন থাকলেই কি জৈব যৌগ? না, ব্যাপারটা এমন না। দেখো কার্বন বিহীন বেশ কিছু জৈব যৌগ আছে, মানে কার্বন বিহীন না, মানে কার্বন যুক্ত কিন্তু জৈব যৌগ নয়, কার্বন যুক্ত কিন্তু জৈব যৌগ নয়। এই টাইপের কোশ্চিন আমাদের কিন্তু খুব ভালো মতন আসে। কার্বন যুক্ত কিন্তু জৈব যৌগ নয় কারা, যেমন দেখো আমরা যদি তোমাকে উদাহরণ দিই, দেখো ভাইয়া সোডিয়াম বাইকার্বনেট, তারপর সোডিয়াম কার্বনেট, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের মোটামুটি হাইড্রোজেন সায়ানাইড, তারপর CH2। সো এরকম বেশ কিছু কার্বন আছে, দেখো প্রত্যেকটার মধ্যে কার্বন আছে কিন্তু এরা জৈব যৌগ নয়। কারণ খেয়াল করো, জৈব যৌগ হতে গেলে আরেকটা বৈশিষ্ট্য মনে রাখা লাগবে, এরা সমযোজী প্রকৃতির হয় সচরাচর, কিন্তু এদের বেশিরভাগই দেখবা এগুলো হলো আয়নিক প্রকৃতির। তাহলে আয়নিক প্রকৃতির যেহেতু এরা সমযোজী প্রকৃতির না, তাহলে এরা অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ নয়। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। তার মানে তুমি একটা বিষয় মনে রাখতে পারো, আমাদের অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগগুলো হচ্ছে কি, সমযোজী বৈশিষ্ট্যের। তার মানে সমযোজী বৈশিষ্ট্যর যত বৈশিষ্ট্য আছে সেগুলো যদি তুমি মুখস্থ জানো বা এমনিতে জানো, ধরো সমযোজী বৈশিষ্ট্য কি, গলনাঙ্গ কম, স্ফুটনাঙ্গ কম, দ্রাব্যতা কম, খুব দ্রুত হচ্ছে তাপে বিয়োজিত হয় বা তাপে পুড়ে যেয়ে অনেক অনেক তাপ শক্তি তৈরি করে, এই জিনিসগুলা তাহলে সমযোজী যৌগের বৈশিষ্ট্য, এইগুলোই তোমার জৈব যৌগের বৈশিষ্ট্য। তাহলে অজৈব যৌগের বৈশিষ্ট্য কি, তাহলে এদের গলনাঙ্গ বেশি, স্ফুটনাঙ্গ বেশি, দ্রাব্যতা তুলনামূলক বেশি, তারপর এরা যখন তুমি তাপ দিবা দহনের পর অবশেষ থেকে যাবে, পুরোটা পুড়ে যাবে না। ঠিক আছে, সেই জিনিসগুলো তাহলে কার বৈশিষ্ট্য, আমার জৈব যৌগ না, অজৈব যৌগের বৈশিষ্ট্য। আর আরেকটা বিষয় আছে ভাইয়া, সেটা হচ্ছে যে আমাদের জৈব যৌগ গুলো এত বেশি সংখ্যায় বেশি হওয়ার কারণ হচ্ছে, একটা মেন কারণ হচ্ছে আমাদের কার্বনের বেশ কিছু ধর্ম আছে। এক হচ্ছে ক্যাটেনেশন ধর্ম। ক্যাটেনেশন ভাইয়া, ক্যাটেনেশন ধর্মটা কি, কার্বন গুলো আচ্ছা ক্যাটেনেশন ধর্মতে চলে আসি। ক্যাটেনেশন ধর্ম হচ্ছে কার্বনগুলো নিজেদের মধ্যে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়ে বৃহৎ শিকল বিশিষ্ট একটা পলিমার যৌগ টাইপ যৌগ, বৃহৎ আণবিক ভর বিশিষ্ট যৌগ গঠন করার ক্ষমতা আছে। ঠিক আছে, এটাকে বলে ক্যাটেনেশন ধর্ম। এই ক্যাটেনেশন ধর্ম কার্বন বাদে সিলিকনেরও আছে, সিলিকনের এরকম বেশ কিছু বৈশিষ্ট্য আছে, এটা মনে রাখবো আমরা। ওকে, সো কার্বনের আরো কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা আমরা মোটামুটি জানি 2.5। ঠিক আছে, এই যে 2.5, এটার কারণেও কিন্তু আমার হচ্ছে সে অসংখ্য সংখ্যক জৈব যৌগ তৈরি করতে পারে। এছাড়া আমাদের আরো কিছু জিনিস তুমি মনে রাখতে পারো, সেটা হচ্ছে কার্বনের বন্ধন দূরত্ব,
বা বন্ধন শক্তির মানটা, বন্ধন শক্তি খুবই সুইটেবল মান, এই জন্য আমাদের হচ্ছে মোটামুটি আমাদের জৈব যৌগগুলো অনেক বেশি হয়ে থাকে সংখ্যায়। সেটা বলা হয়েছে জৈব যৌগের সংখ্যা প্রায় 80 লক্ষেরও অধিক, ঠিক আছে। আর এখানে দেখো আমাদের একটা ছন্দ দেওয়া আছে যে কার্বন প্লাস নাইস হচ্ছে চপস, মানে চপস সি কে এক্স দেখছে ধরো। সো এই হচ্ছে মোটামুটি, আবার আমরা চপস এক্স এন দিয়ে মনে রাখতে পারি। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাপার। এখন আসো আমাদের বেশ কিছু জৈব যৌগ আছে যারা হাইড্রোজেন বিহীন, এটা দিয়ে তোমার কি বেশ কিছু কোশ্চিন মেডিকেলে প্রিভিয়াস ইয়ারে আসছে যে হাইড্রোজেন বিহীন জৈব যৌগ, হাইড্রোজেন বিহীন জৈব যৌগ সে টু সে, যে আমাদের এরকম আছে COCl2, এটার নাম আমরা সবাই জানি ফসজিন গ্যাস, ঠিক আছে। এগুলো প্রথমে পড়াই দিচ্ছি, পরে আমার লাগবে ফসজিন গ্যাস। তারপর CCl3NO2, এটার নাম হচ্ছে ক্লোরোপিক্রিন, এটার নাম কি ভাইয়া? ক্লোরোপিক্রিন, ঠিক আছে, ক্লোরোপিক্রিন বা কাঁদুনে গ্যাস, কাঁদুনে গ্যাস। আচ্ছা, এবার যদি আমি তোমাকে এরকম দিই, ধরে নাও ভাইয়া C6Cl6, এটার নাম কি? C6H6 যদি থাকতো সেটার নাম হয়তো বেনজিন। এখানে আছে C6Cl6, এটা কিন্তু বেনজিনের হাইড্রোজেন, 6টা হাইড্রোজেনকে ক্লোরিন রিপ্লেস করছে, তাহলে এটার নাম দেওয়া যায় হেক্সাক্লোরো। দেখো 6টা ক্লোরিন আছে, এটার নাম দেওয়া যায় হেক্সাক্লোরো। আর আগে ব্যাপারটা কেমন ছিল? বেনজিনের মতো দেখতে, তাহলে এটার নাম হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন, ঠিক আছে। এটার নাম হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন, যেটা আমার মোটামুটি এইটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চিন ব্যাংকের মধ্যে আসছে, ঠিক আছে। এই টাইপের আসতে পারে, সো এই টাইপের গুলো আমরা একটু মনে রাখবো। দেখো আমার বেনজিন কেমন ছিল? বেনজিন ছিল C6H6, এটা ছিল বেনজিন। এই বেনজিনের হাইড্রোজেন 6টাকে রিপ্লেস করে ক্লোরিন দিছে, তাই এটার নাম হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন, ঠিক আছে। এটা কিন্তু হাইড্রোজেন বিহীন। এই খুবই ইম্পর্টেন্ট এই কয়েকটা যৌগ। এছাড়াও আমাদের বিভিন্ন হচ্ছে কি আছে, আমাদের বিভিন্ন CFC গ্যাসগুলো আছে, CFC গ্যাসগুলো আছে। সো এইগুলো হচ্ছে হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। সো আমরা কি কি দেখলাম? যে আমাদের কার্বন আছে কিন্তু জৈব যৌগ নয়, কেন? কারণ এরা বেশিরভাগই আয়নিক প্রকৃতির। তার মানে এখান থেকে আমি বুঝতে পারলাম জৈব যৌগ বেশিরভাগই সমযোজী প্রকৃতির। তার মানে সমযোজী যৌগের বৈশিষ্ট্য মনে রাখলে তোমার যে বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে, হ্যাঁ, সেগুলো সবই তুমি পেয়ে যাবা। এই যে এখানে দেখো পরবর্তীতে আমাদের বৈশিষ্ট্যগুলো দেওয়া থাকবে, ওকে। এই দেখো বৈশিষ্ট্য, জৈব আর অজৈব যৌগের বৈশিষ্ট্য, এগুলো কিন্তু আমাদের এক দেখায় পড়া শেষ। কিভাবে? যে জৈব যৌগ প্রধানত আমরা জানি কার্বন, ওই যে নাইস চপস দিয়ে মনে রাখতে পারো, আমরা যেটা হচ্ছে স্লাইডের মধ্যে দিয়ে দিচ্ছি নাইস চপ, NIC বা চপস এক্সেন দিয়ে মনে রাখতে পারো। অজৈব যৌগ যে কোনো মৌল দিয়ে হতে পারে। বন্ধন প্রকৃতি কি? জৈব যৌগ বলছি কেবলই যে সমযোজী, আর অজৈব যৌগ হচ্ছে আমাদের আয়নিক মতন, ঠিক আছে। এইটা আমরা বুঝতে পারছি। আর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিম্ন, অজৈব আর আমাদের জৈব যৌগ যেটা এটা নিম্ন, আমাদের হচ্ছে অজৈব যৌগ এটা হচ্ছে উচ্চ। সো এগুলো আমরা সবই পড়াই ফেলছি কিন্তু, হ্যাঁ। দ্রাব্যতা বলো তো, আয়নিক প্রকৃতির দ্রাব্যতা কি হবে? বেশি হবে। তাহলে আয়নিক কারা ছিল? অজৈব যৌগ, তাহলে এটা দ্রাব্যতা হবে কি? দ্রাব্যতা হবে বেশি, এবং এটা পোলার দ্রাবকে দ্রবণীয় হবে, হ্যাঁ। আর এটা হবে অপোলার দ্রাবকে দ্রবণীয় বা জৈব দ্রাবকে দ্রবণীয়, ঠিক আছে। তো এইগুলো এখন তুমি বুঝে বুঝে করতে পারবা। সংখ্যা কেন বেশি হতে পারে তো বলছি, কার্বনের ক্যাটিনেশন ধর্ম, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা, বন্ধন দৈর্ঘ্যের মান, এগুলোর কারণে আমাদের সংখ্যাটা অনেক বেশি হবে। তাহলে আমাদের প্রাথমিক যে পড়াগুলো ছিল, প্রাথমিক পড়া ছিল এরকম যে আমাদের অর্গানিক কম্পাউন্ডগুলো কি কি, তাদের বৈশিষ্ট্য কি, তাদের সাথে আমাদের ইনঅর্গানিক কম্পাউন্ডগুলোর ক্যারেক্টারিস্টিক্স এর ডিফারেন্স, সেগুলো আমরা সবই পড়ে ফেলছি। সো চলো তাহলে এখন আমি তোমাদের একটা কোশ্চিন দেখাই আসি, এখান থেকে কি কোশ্চিন আসতে পারে। একটা দুইটা কোশ্চিন এখান থেকে আগে আমরা সলভ করে ফেলি, তারপর আমরা বাকিটা কভার করব। দেখছো কত বড় আমাদের অবশ্য 3টা ক্লাসে আমরা ভাগ করে পড়াবো, অসুবিধা নাই, তোমাদের বেশি একটা প্রেসার পড়বে না ইনশাআল্লাহ। তোমরা হচ্ছে শেষ পর্যন্ত থাকবা অবশ্যই। দেখি আমাদের সাথে কেউ কি আসো, একটু কমেন্ট করি ভাইয়া, একটু কমেন্ট করি, তাহলে আমাদের মোটামুটি এই ব্যাপারটা আমরা বুঝতে পারবো। ওকে, সো এই যে এখানে একটা দেখো, কোন জৈব যৌগে আমাদের হচ্ছে হাইড্রোজেন অ্যাটম নাই? সুন্দর একটা কোশ্চিন দিছে, হাইড্রোজেন অ্যাটম নাই কোন জৈব যৌগে, মেডিকেল 23-24 কোশ্চিন। সো এটা একটু খেয়াল করো কি কি আছে। এখানে আছে ডাইক্লোরোমিথেন, আয়োডোফর্ম, সাইক্লোহেক্সেন, হেক্সাক্লোরোবেনজিন। সো তোমাকে আমি একটু আগে পড়াই আসছি, তারপরে আমি প্রত্যেকটার একটু
সংকেত আঁকা শিখাই দিই, কারণ দেখো এখানে ডাইক্লোরোমিথেন দিছে, তো এটা দেখো লাস্টে কি আছে, মিথেন। মিথেন কেমন হয়, CH4 হয়। এখন তোমাকে কি বলছে, ডাইক্লোরোমিথেন, মানে মিথেনের দুইটা হাইড্রোজেন দুইটা ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়েছে, তাহলে এটার সংকেত কি হবে, এটার সংকেত হবে CH2Cl2। তার মানে এখানেও হাইড্রোজেন কিন্তু আমার আছে, দ্যাটস মিন এ নাম্বারটা হবে না। বি নাম্বার আয়োডোফর্ম, আয়োডোফর্ম বা ক্লোরোফর্ম এই টাইপের বা যে কোনো প্রকারের হ্যালোফর্মের সংকেতটা মনে রাখবা CH(X3)। এখন X এর জায়গায় আছে আয়োডো, তার মানে হচ্ছে CH(I3) হবে এটা, তাহলে এখানেও হাইড্রোজেন আছে। তারপরে দেখো সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন কেমন দেখতে হয় জানো, সাইক্লোহেক্সেন হচ্ছে এরকম, আমরা বেনজিন রিং আঁকি না, বেনজিন রিং আঁকি, বেনজিন রিং দেখতে হয় এরকম। বেনজিন রিং এর প্রতিটা পাই বন্ধন যদি ভেঙে দাও তাহলে এরকম দেখতে হয়, দেখো যে পাই বন্ধন গুলো না দিলে এরকম দেখতে হয়, এটার নামই সাইক্লোহেক্সেন। আর প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে কি হাইড্রোজেন আছে, তুমি একটু খেয়াল করো, এখানে হাইড্রোজেন আছে এবং বেনজিনের থেকে আরো 6টা বেশি আছে, তো এটা হচ্ছে C6H12। সাইক্লোহেক্সেন কিন্তু দেখতে যে এরকম হয়, দ্যাটস মিন তোমার সবগুলোতে তুমি হাইড্রোজেন পাইছো, একমাত্র লাস্টেরটাই পাও না, হেক্সাক্লোরোবেনজিন। সো বেনজিন ছিল এরকম C6H6, সো 6টা হাইড্রোজেনকে বের করে 6টা ক্লোরিন ঢুকে পড়ছে, তো এইটাই হচ্ছে আমার কি ভাইয়া অ্যান্সার। ঠিক আছে, তার মানে আমরা আশা করি এই ধরনের কোশ্চিন আসলে ঘাপ দিয়ে যাব না। নেক্সটে চলো, আমাদের আরেকটা কোশ্চিন দিছে, এখানে দেখো নিচের কোনটি পুনর্বিন্যাসের ফলে ইউরিয়া উৎপন্ন হয়। সো এই জন্য আমরা একটু ছোট্ট করে ইতিহাসটা পড়ে নিব, ঠিক আছে, ছোট্ট করে আমরা একটু ইতিহাস পড়ে নিব। ছোট্ট করে ইতিহাসটা যদি একটু বলে দিই তোমাদেরকে, এই জায়গায় তোমরা ইতিহাস সবাই জানো, প্রথমে হচ্ছে বার্জেলিয়াস প্রাণশক্তি মতবাদ দেয়, তাই না, আমাদের বিজ্ঞানী কি ছিল, বার্জেলিয়াস। বার্জেলিয়াস বলছিল কি, বার্জেলিয়াস দিয়ে দেন হচ্ছে ভাইটাল ফোর্স থিওরি। একটু ইংলিশ টার্মগুলো মেডিকেলের জন্য ভালো করে মনে রাখবা, ডাক্তাররা কোশ্চেন করেন, সো এখানে একটু তোমাদেরকে সতর্ক থাকতে হবে। ভাইটাল ফোর্স থিওরি বা এটাকে বলা হয় প্রাণশক্তি মতবাদ, ঠিক আছে, এইগুলো একটু মনে রাখবা। সো প্রাণশক্তি মতবাদটা কি, তিনি বলছিলেন যে আমরা যদি কোনো প্রাণশক্তির সাহায্য না নিই তাহলে জৈব যৌগ কখনো তৈরি করা সম্ভব না, মানে উদ্ভিদ ও প্রাণীদেহ সাহায্য ছাড়া কোনো সময় জৈব যৌগ প্রস্তুত সম্ভব না। এটা কে বলছিলেন, বার্জেলিয়াস, এটা বার্জেলিয়াসের ভাইটাল ফোর্স থিওরি। এরপরে তার হচ্ছে স্টুডেন্ট 1828 সালে বিজ্ঞানী ফ্রেডরিক উহুলার বা ভোলার যেটাই বলো, ফ্রেডরিক উহুলার কি করেন, ফ্রেডরিক উহুলার অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করতে যান। কি তৈরি করতে যান, অ্যামোনিয়াম সায়ানেট। তো অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করতে যে অ্যামোনিয়াম সায়ানেট তিনি তৈরি করে কিছুক্ষণ রেখে দেন, এটা একটু উত্তপ্ত হয়ে বা কিছুক্ষণ পরে কি হয়, এটা ইউরিয়াতে কনভার্ট হয়ে যায়। ইউরিয়া কেমন দেখতে, মাঝখানে CO, দুই সাইডে NH2, ঠিক আছে, মাঝখানে CO, দুই সাইডে NH2, এটার নাম হচ্ছে ইউরিয়া। আর আমরা এখানে জানি ইউরিয়া হচ্ছে আমাদের কি যৌগ, অর্গানিক কম্পাউন্ড, এটা হচ্ছে আমাদের অর্গানিক কম্পাউন্ড। তার মানে তিনি প্রাণশক্তির সাহায্য ছাড়া ল্যাবেই ইউরিয়া প্রস্তুত করে ফেললেন। তাই এই যে ইউরিয়া, এটা বলা হয় আমাদের প্রথম আবিষ্কৃত জৈব যৌগ, এবং এই জন্য বিজ্ঞানী যেই ফ্রেডরিক ওহলারকে জৈব রসায়নের জনক বলা হচ্ছে, ঠিক আছে। তার মানে আমাদের অনেকগুলো কোশ্চেন কিন্তু এখান থেকে পড়া হয়ে গেল, আমরা তাহলে এখান থেকে অ্যান্সারটা দিয়ে ফেলি। কি হবে আমাদের অ্যান্সার, দেখো নিচের কোনটি পুনর্বিন্যাসের ফলে ইউরিয়া উৎপন্ন হয়, তাহলে তোমাদের দেখো NH4CNO, NH4COO, NH4, তার মানে আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট, ঠিক আছে, অ্যামোনিয়াম সায়ানেটটা পুনর্বিন্যস্ত। তার মানে এখানে আরেকটা কোশ্চেন আসে মাঝে মাঝে যে এই বিক্রিয়ার নাম কি, এই বিক্রিয়ার নাম হচ্ছে পুনর্বিন্যস্তকরণ বা রিঅ্যারেঞ্জমেন্ট, তুমি একটু পরে এটা বুঝবা, এটাকে আমরা আইসোমারাইজেশন বা সমানুকরণ বিক্রিয়া বলতে পারি। বারবার বলতেছেন, বিরক্ত হতে পারো যে ভাই আপনি খালি ইংলিশে বলতেছেন কেন সবকিছু, তুমি একটু কোশ্চিনের অপশনগুলো দেখো, সবকিছু বেশিরভাগই কেমিস্ট্রির অন্যান্য জায়গায় আমি খেয়াল করে দেখছি ইংলিশ টার্মগুলো এখানে বেশি ইউজ হয়, সো ইংলিশ টার্মগুলো অবশ্যই মনে রাখা লাগবে, ঠিক আছে। সো এটা আইসোমারাইজেশন, সমানুকরণ, রিঅ্যারেঞ্জমেন্ট, পুনর্বিন্যস্তকরণ বিভিন্ন নামে আসতে পারে। আর ওকে, সো আমাদের আরো কিছু যদি আমরা কোশ্চিন এখানে দেখাই দিই, এটা রিপিট হয়েছে আর কি। আচ্ছা, এখানে দেখো আমাদের কোন যৌগে নাইট্রাইল কার্যকরীমূলক বিদ্যমান। সো আমরা তাইলে দুইটা ফেজ আমি বলতে পারি তোমাকে, আমরা জৈব যৌগের হচ্ছে মোটামুটি ওভারঅল একটা ধারণা, আর একটা জিনিস শিখে ফেলছি সেটা হচ্ছে শ্রেণী, আমরা হচ্ছে ইতিহাসটা দেখে ফেললাম। এখন আমাদের কাজ হবে জৈব যৌগের মধ্যে বিভিন্ন রকম যৌগ আছে, যৌগগুলো কি শেষ সমন্বয় গঠিত, কার্যকরীমূলক। আমাদের কার্যকরীমূলকটা সমগোত্রীয় শ্রেণী নিয়ে একটু পড়ালেখা করা লাগবে। সো কার্যকরীমূলকে আমি যদি চলে যাই, কার্যকরীমূলকের আমাদের সুন্দর মতো চার্ট দেওয়া আছে, এটা একটু কষ্ট করে মুখস্থ করবা। এই কার্যকরীমূলক যে পার্টটা, এই পার্টটা মেডিকেলের জন্য একদম 10 স্টার দিয়ে দিবা, কারণ যত কোশ্চিন আমি বিগত বছরে দেখছি ম্যাক্সিমাম একটা করে কোশ্চিন প্রতি বছরে কার্যকরীমূলক থেকে চলে আসে। সো এই কার্যকরীমূলকে কোনটা আবার বেশি আসে সেটাও বলে দিব। তো সেই জন্য অবশ্যই শেষ পর্যন্ত অর্গানিক কেমিস্ট্রি শেষ পর্যন্ত ভাইয়ের সাথে থাকা লাগবে, ঠিক আছে। তো আমরা কার্যকরীমূলকটা একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে।
ওকে, সো এখানে দেখো একটু কার্যকরী মূলকের যে জায়গাটা, সমগোত্রীয় শ্রেণীর জায়গাটা দেখো। সমগোত্রীয় শ্রেণী বা কার্যকরী মূলক বুঝার আগে আমি তোমাকে একটু এটা বুঝাই দিই। দেখো আমি যদি তোমাকে একটা যৌগ দেই, দেখো এখানে CH3 আছে, CH2OH। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে ভাই এটা কি ধরনের যৌগ, তুমি আমাকে বললা যে ভাই আমি তো বুঝতে পারতেছি না, তবে এখানে OH আছে। OH মানে হচ্ছে অ্যালকোহল। OH মানে কি ভাইয়া? OH মানে হচ্ছে অ্যালকোহল, দ্যাটস মিন এটা হচ্ছে অ্যালকোহলিক যৌগ। দেখো তুমি অ্যালকোহল বলছো কেন? কারণ এখানে অল্প একটা অংশ জুড়ে O আর H দেখছো। সো কার্যকরী মূলক হচ্ছে এটাই, কোনো একটা পরমাণু বা পরমাণু গুচ্ছ যেটা ওই যৌগের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, ওই যৌগটা কেমন টাইপসের রিয়াকশন দিবে সেটা নির্ধারণ করে, সেটাই হচ্ছে কার্যকরী মূলক। আর সমগোত্রীয় শ্রেণী কি? সমগোত্রীয় শ্রেণী হচ্ছে একই কার্যকরী মূলকের অধীনে। দেখো তুমি খেয়াল করো, তুমি তো জানো অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, এটা তো অ্যালকেনের সাধারণ সংকেত, তাই না? এটাকে আমরা কি বলি? অ্যালকেনের সাধারণ সংকেত। তাহলে এই কার্যকরী মূলকের অধীনে আমরা বেশ কিছু যৌগ লিখতে পারি। যেমন কার্বন একটা হলে এটাকে আমরা বলি CH4। কার্বন যদি আমাদের দুইটা হয় তখন আমরা এটাকে লিখি ভাইয়া কি রকম? C2H6, বা এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি CH3। কার্বন যদি আমাদের তিনটা হয় তাহলে আমরা লিখতে পারি কি? C3H8। তাহলে এটাকে লেখা যায়, দেখো এটাকে সমগোত্রীয় শ্রেণী লেখার সিস্টেম হচ্ছে আগেরটা কপি করবা, কপি করে দুই সাইডে পাঠাই দিবা, মাঝখানে একটা CH2 কে ইন করাবা। এইখানে দেখো আমি যদি আরেকটা লিখি আরেকটু ক্লিয়ার হবে, সেটা হচ্ছে C4H10। তাহলে আগেরটা কি? প্রোপেন ছিল, C3H8, মানে এরকম আগেরটা কপি করব। তাহলে CH3 CH2 আর আরেকটাকে ওই সাইডে লিখে দিব, আর মাঝে একটা CH2 ঢুকাই দিব। সো দেখো মাঝে বারবার একটা করে CH2 কে ইন করানো হচ্ছে, মাঝে একটা করে CH2 টাকে ইন করানো হচ্ছে। দেখো তার মানে এখানে তুমি সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজের অনেক বৈশিষ্ট্য পেয়ে গেছো। এক হচ্ছে একই কার্যকরী মূলকের অধীনে হতে হবে, এটা মাস্ট, একই কার্যকরী মূলকের অধীনে। সেকেন্ড, তাদের কার্বন নাম্বার তুমি যদি একটা একটা করে বাড়াও তাহলে পূর্ববর্তী কার্বনের সাথে পরবর্তী কার্বন নিয়ে যে যৌগটা হবে তাদের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে, বন্ড CH2 এর পার্থক্য থাকবে, বা অনেক সময় বলে এটা 14 আণবিক ভরের পার্থক্য থাকবে। এবং এরা যেহেতু ক্রমান্বয়ে কার্বন সংখ্যা বাড়তেছে, ভর বাড়তেছে, দেখো আস্তে আস্তে তাদের ভর বাড়তেছে, তাহলে এদের হচ্ছে আমাদের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে? সো সমগোত্রীয় শ্রেণী হচ্ছে একই কার্যকরী মূলকের অধীনে মিথিলিন মূলকের পরপর দুইটা কার্বনের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য বা 14 ভরের পার্থক্য থাকলে তাদের ভৌত রাসায়নিক ধর্মে বেশ পার্থক্য দেখা যায়, এটাকে বলা হয় হোমোলোগাস সিরিজ। আর আমাদের কার্যকরী মূলক কি? কার্যকরী মূলক বুঝছি। এখন কার্যকরী মূলকের এগুলো আমরা একটু থিওরি দেখলাম, এখন যেটা দেখা লাগবে কার্যকরী মূলক কার জন্য কোনটা, সেটা আমরা একটু কষ্ট করে দেখে নিব। সো এখানে দেখো কার্যকরী মূলকের জন্য আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, দেখো অ্যালকেনের জন্য আমরা সবাই জানি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এটা তোমার এত বোঝা লাগবে না। অ্যালকিনের জন্য কার্বন কার্বন ডাবল বন্ড, অ্যালকাইনের জন্য কার্বন কার্বন ট্রিপল বন্ড, অ্যালকাইল হ্যালাইড বোঝাই যাচ্ছে, হ্যালোজেনের জন্য X আর অ্যালকাইল মানে হচ্ছে R। অ্যালকোহল আগেই বলে আসছে OH আর এখানে হচ্ছে R। এখন এই জায়গাতে তোমাদের একটু বোঝা লাগবে যে আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এই অ্যালকোহল গুলা কিভাবে ডিফাইন করি। সো আমাদের প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি বিভিন্ন অ্যালকোহল আছে। দেখো আমরা জানি অ্যালকোহল তো OH, তো এটা একটা কার্বনের সাথে অবভিয়াসলি কানেক্টেড। তো বাকি কয়টা হাত থাকে? 3টা হাত থাকে। এই 3টা হাতে যদি প্রত্যেকটাতে আমার কোনো রকম কার্বন রিলেটেড কোনো যৌগ না থাকে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, দেখো আমি যদি এভাবে বলি যে OH আমাদের কার্যকরী মূলকের সাথে OH এর সাথে যে কার্বনটা কানেক্টেড, দেখো কোন কার্বন? এই কার্বনটা কানেক্টেড, এই কার্বনটা আর একটাও কার্বনের সাথে কানেক্টেড না, তাহলে এটাকে বলবো আমরা 0 ডিগ্রি অ্যালকোহল। এখন আসো আমাদের যদি এরকম বলি যে আমাদের OH আছে, এখানে আছে কার্বন 3টা হাত, এই কার্বনের সাথে একটা হচ্ছে কার্বন কানেক্টেড, বা কার্বনকে আমরা অ্যালকাইল মূলক দিয়ে আসলে বুঝাই, আর বাকিগুলো হাইড্রোজেন, তখন আমরা এটাকে বলবো 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 2 ডিগ্রি এখন তোমরা নিজেরাই বুঝছো যে OH কার্বন, এখানে হচ্ছে 2টা R গ্রুপ, এখানে হচ্ছে OH। 3 ডিগ্রি কি হবে? OH কার্বন, এই পাশে হচ্ছে 3টাই থাকবে R গ্রুপ। তো তোমার এখন প্রশ্ন আসছে যে ভাই R গ্রুপটা আসলে কি? R মানে আপনি কার্বন বলছেন, ব্যাপারটা আসলে কি? তাহলে এই জিনিসটা চলো একটু ক্লিয়ার করি। ভাই R হচ্ছে, তোমাকে আমি একটু আগে অ্যালকেন পড়াই আসছি, চলো সেই অ্যালকেনটা দেখাই দিই। যে অ্যালকেন তুমি যদি একটু খেয়াল করো, আমার প্রথম যে অ্যালকেনটা ছিল CH4, এই অ্যালকেনটার নাম ছিল মিথেন। সো এখান থেকে তুমি একটা হাইড্রোজেনকে মাইনাস করলা, কি করলা? মাইনাস একটা হাইড্রোজেন করলা, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে বন্ড CH3।
তুমি আমার পরবর্তী CH3 এখান থেকে একটা হাইড্রোজেনকে মাইনাস করলে, তাহলে ধরো প্রথমটা থেকে সরাই দিছি, তাহলে এটা হলো CH2 একটা হাতকে এভাবে বন্ড দিয়ে লিখলাম। তো প্রোপেন থেকে মাইনাস করলে কি হবে, বন্ড CH2 তাহলে দেখো তুমি প্রতিটা অ্যালকেন থেকে একটা করে যদি হাইড্রোজেনকে রিডিউস করো, সেটাই হয় তোমার অ্যালকাইল মূলক, সেটাই কি হয়, অ্যালকাইল মূলক। আর অ্যালকাইল মূলক তাহলে দেখো আগে এটার নাম ছিল মিথেন, এখন এটার নাম হয়ে যাবে মিথাইল। আগে এটার নাম ছিল ইথেন, একটা হাইড্রোজেন চলে গেছে অ্যালকাইল, মানে এটার নাম হয়ে যাবে ইথাইল। আগে এটার নাম ছিল প্রোপেন, এখন হাইড্রোজেন চলে গেছে, এটার নাম হয়ে যাবে প্রোপাইল। তাহলে এটাকে আমরা বলে থাকি আমার সে আর বা অ্যালকাইল মূলক, ঠিক আছে। তাহলে আর মানেই দেখছো প্রতিটার সাথে কার্বন আছে, কার্বন কিভাবে আছে আমরা আশা করি বুঝতে পারছি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এখানকার একটা ছোট বেসিক ছিল, আমরা তাহলে জিনিসটা বুঝছি। তাহলে আমাদের এই যে 1 ডিগ্রি অ্যালকোহল মানে কি, একটা আর মূলক থাকবে। এই যে আমাদের 1 ডিগ্রি কোথায়, 1 ডিগ্রি এই যে একটা আর থাকবে CH2OH, এই যে একটা আর এর জন্য দেখো একটা হাত ফাঁকা রাখছে, ওরা আরটা লিখে নাই, সো আমি আর লিখে দিলাম এখানে। যদি 2 ডিগ্রি হয় তাহলে দুইটা আর থাকবে, দেখো কার্বনের সাথে এক হাতে হাইড্রোজেন কানেক্টেড আর এক হাতে OH কানেক্টেড, মানে স্টিল তার দুইটা হাত ফাঁকা। সো এটাকে অনেক সময় 2 ডিগ্রিকে এইভাবে দেখাই, দুইটা হাত ফাঁকা দেখায়, এই দুইটা হাতে তুমি মনে রাখবে আর আছে। 3 ডিগ্রিতে কি হয়, 3 ডিগ্রিতে দেখো শুধু OH আছে, তিনটা হাতই ফাঁকা আছে। সো এই যে তিনটা হাতই ফাঁকা আছে, এইভাবে মাঝে মাঝে 3 ডিগ্রি বোঝায়। সো 1 ডিগ্রিকে বলা হয় প্রাইমারি, 2 ডিগ্রিকে বলা হয় সেকেন্ডারি, 3 ডিগ্রিকে বলা হয় টারশিয়ারি। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা চলে আসতে পারে এক্সামে, ঠিক আছে। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, অনুশীলনী কোশ্চেন ব্যাংক সলভিং এও তোমরা এই জায়গাটা কিন্তু পেয়ে যাবে। সো আমাদের আরেকটা কিন্তু কোর্স আছে মেডিকেল অনুশীলনী কোশ্চেন ব্যাংক সলভিং, ওটা তোমরা অবশ্যই করবা কিন্তু ক্লাসগুলা। সো অ্যালডিহাইডে আমাদের হচ্ছে বন্ড CHO, এটা আমরা সবাই জানি। কিটোনে হচ্ছে বন্ড CO, এটাও আমরা জানি। এই যে অ্যালডিহাইড আর কিটোন, এই দুটা নিয়ে দুটা তথ্য দিতে চাই। এই যে কার্বনিল মূলক অ্যালডিহাইড প্লাস কিটোন, এই দুটাকে একত্রে বলা হয় কার্বনিল গ্রুপ। কি বলা হয়, কার্বনিল। সো কার্বনিল গ্রুপ বলা হয়। কার্বনিল গ্রুপের স্ট্রাকচার এরকম যে C ডাবল বন্ড ও দুই সাইডে দুইটা হাত ফাঁকা, ঠিক আছে, এটা হচ্ছে অ্যালডিহাইড। আর কিটোনকে একবারে কার্বনিল গ্রুপ বলা হয়। তারপর আমাদের মোটামুটি অ্যাসিড আসতেছে, দেখো কার্বক্সিলিক অ্যাসিড। তারপরে আমি একটু জাতকগুলোতে চলে যেতে চাই। কার্বক্সিলিক অ্যাসিড আছে, তারপর হলো অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাস্টার, অ্যানহাইড্রাইড। আমরা অ্যাসিডের 4টা জাতক আমরা জানি। কয়টা জাতক, 4টা জাতক। সো আমরা এইটা একটু দেখে নিব। দেখো অ্যাসিডের জাতক কয়টা, 4টা। আমরা জানি অ্যাসিড হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড কেমন হয়, বন্ড COOH। সো এটাকে একটু সুন্দর করে ভেঙে লিখলে এরকম দাঁড়ায়, এখন এটা হচ্ছে আমার অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। এখন অ্যাসিডের জাতক কে কে আছে, অ্যাসিড হ্যালাইড। ফার্স্ট অফ অল আসে হচ্ছে অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইডের সংকেত কি রকম হবে ভাইয়া, দেখবে এটা যদি অ্যাসিডের জাতক, সো অ্যাসিডের CO পার্টটাকে তুমি হচ্ছে রেখে দিবা, অলওয়েজ CO পার্টটাকে রেখে দিবা। সো CO পার্টটাকে রাখলাম, OH কে আউট করে কি আছে, হ্যালাইড, তাহলে হ্যালোজেন দিবা। আর তোমার সে অ্যাজ ইউজুয়াল আর তো আছেই, ঠিক আছে। তার মানে CO রাখবো, হ্যালাইড বলছে হেক্স দিব। তারপর যদি আমি বলি অ্যাসিড অ্যামাইড, তাহলে অ্যামাইড কেমন হবে, অবশ্যই তুমি CO পার্টটাকে রেখে দিবা, যেহেতু এটা অ্যাসিডের জাতক, তাহলে অ্যামাইডের জন্য এখানে দিবা NH2। খুবই ইম্পর্টেন্ট অ্যাসিড অ্যামাইডের সংকেতটা, এটা আসে। আচ্ছা, এরপরে আসো অ্যাস্টার, ঠিক আছে, অ্যাস্টার। সো অ্যাস্টারেও কি করবা, আবারও তুমি ওই অ্যাসিডের থেকে জাতক তো CO পার্টটাকে রেখে দিবা, এই পাশে আর একটা O দিয়ে এখানে একটা R দিবা। সেটাকে বলা হবে আর এটাকে বলা হবে আর প্রাইম। সব থেকে মজার যেটা, সেটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। এটা তোমার এক্সামে আসবে এবং তুমি এটা কিন্তু করে আসতে নাও পারতে পারো, কারণ এটা আমরা ভুলে যাই সচরাচর। সো আমি একটা টেকনিক দিচ্ছি, টেকনিকটা হচ্ছে এটাকে এইভাবে মনে রাখবা যে মাঝখানে O, ঠিক আছে, দুই সাইডে CO, দুই সাইডে R, এটাকে হচ্ছে বলা হয় কি ভাইয়া, আমাদের অ্যাসিড অ্যানহাইড্রাইড, ঠিক আছে। এটাকে আবার যদি তোমার এইভাবে না দেয়, অপশনেতে এত বড় জায়গা থাকে না, তো কি করে তারা হচ্ছে আমাদের মোটামুটি এরকম দেয় যে দুইটা আর আছে, দেখো আর তারপর CO দুইটা আছে, সো এই দুইটাকে ব্র্যাকেটের মধ্যে দেয় আর এখানে হচ্ছে ওটাকে আলাদা দেয়। সো এটা থাকলেও বুঝতে হবে এটা অ্যাসিড অ্যানহাইড্রাইড ছিল, ঠিক আছে। সো এই যে অ্যাসিড থেকে অ্যাসিডের 4টা জাতক তৈরি হয়েছে, এইটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। সো এদের মধ্যে অ্যাস্টারটা অনেক বেশি আসে, অ্যাসিড অ্যানহাইড্রাইডটা অনেক বেশি আসে, অ্যাসিড অ্যামাইডটা অনেক বেশি আসে, এই 3টা বেশি আসে। সো এই 3টাকে একটু ভালোভাবে মনে রাখবা। CO তো থাকবেই, অ্যামাইড বললে NH2, হ্যালাইড বললে X, ক্লোরাইড বললে Cl, আর হচ্ছে বাদ বাকিগুলো আমরা এভাবে মনে রাখতেই পারি। সো আমাদের তাহলে মোটামুটি এই পার্টটা ডান। আচ্ছা, এরপরে আসে আমাদের অ্যালকাইল সায়ানাইড। আচ্ছা, এই যে একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, আমি এটা তোমাকে ভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভিংও দেখাইছি যে নাইট্রাইল যে পার্টটা,
এইটার ঝামেলাটা কোথায় লাগে? আমরা সায়ানাইড বললে সবাই চিনি, আমাদের সায়ানাইড বললে আমরা সিএন চিনি, সিএন। আর অ্যালকাইল সায়ানাইড বললে আর সিএন বসাই দিই, খুবই কমন। কিন্তু আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে সায়ানাইড না বলে এটাকে বলা হয় নাইট্রাইল। এটাকে তোমরা অনেকগুলো স্টার দিয়ে রাখো, এটা এক্সামে আসে গেছে ধরে নাও। সিয়াম ভাই আসলে সিয়াম ভাইকে একটা মিষ্টি খাই দিও, ঠিক আছে? এটা কিন্তু আসার কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে এটা হচ্ছে সায়ানো, এবং এটাকে যদি তুমি ভেঙে ফেলো, এটাকে এইভাবে ভাঙা যায়। সায়ানোকে ভাঙলে সি ট্রিপল বন্ড এন এটা থাকবে। অপশনে তোমার আরেকটা অপশন থাকবে, খেয়াল করবা, সেটা থাকবে হচ্ছে এরকম আর এন সি। এটাকে বলা হয় অ্যালকাইল সায়ানাইড বা এটাকে বলা হয় নাইট্রাইল। আর যদি সিএন এর জায়গায় এনসি থাকে সেটাকে বলা হয় অ্যালকাইল আইসোসায়ানাইড। সেটা সিএন এর জায়গায় এনসি থাকবে এবং এখানে ডাবল বন্ড থাকবে। সো এইগুলো একটু ভালো মতন অপশনে খেয়াল করবা, নাহলে ভুল হওয়ার চান্সেস আছে, ঠিক আছে? ওকে, সো আমাদের আর কি আছে? নাইট্রো যৌগ NO2 বুঝাই যাচ্ছে। থাইওল, আচ্ছা থাইওলের আরেকটা নাম আছে, থাইওল বা এটাকে মার্ক্যাপটা বলা হয়। এখান থেকে অ্যাডিশনাল একটা তথ্য দেওয়া যায়, সেটা হচ্ছে আমাদের বাসাবাড়িতে যদি সিলিন্ডার লিকেজ হয়, এই সালফার ঘটিত যৌগগুলো থাকার কারণে একটা দুর্গন্ধ বের হয়, আমরা সতর্ক থাকতে পারি। সো এখানে এটা হচ্ছে সিলিন্ডারে, বাসাবাড়ির রান্নাঘরের সিলিন্ডারে থাকে। আচ্ছা ফিনাইল জিনিসটা আমরা সামনে শিখবো, এগুলো নিয়ে খুব একটা বেশি আমি ডিসকাস করছি না, একটু দেখে রাখো। এগুলো আমরা সামনে অ্যারোমেটিক পার্টে খুব বেশি বেশি করে শিখবো, সবগুলোর সাথে পরিচিত হয়ে যাব। একটা দিয়ে দিচ্ছি সালফোনিক অ্যাসিড মূলক, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি আমাদের কিছু কার্যকরী মূলক ছিল এবং কার্যকরী মূলকের গাঠনিক সংকেতগুলো দেওয়া আছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি কিছু জায়গা ছিল। এখন কিছু জায়গা আমি একটু ক্লিয়ার করি, আমি দুইটা সবকিছু জোড়া জোড়া করে পড়ার ট্রাই করবো। যেমন আমি যদি তোমাকে বলি যে ভাই অ্যালকোহল, তুমি এই জায়গায় ইথারকে রিডিউস করা মানে ইন্ট্রোডিউস করাবা, ঠিক আছে? অ্যালকোহলের সংকেত তো আমি সবাই জানি যে আর বন্ড OH। ইথারের সংকেতটা মনে রাখবো কিভাবে? মাঝখানেও দুই সাইডে আর, ইথার। এগুলো কেন লাগবে? অ্যালকোহলের সাথে ইথার পড়লে তুমি হচ্ছে শনাক্তকরণে কিছু হেল্প পাবা। আমি যদি তোমাকে বলি অ্যালডিহাইড, তুমি সাথে সাথে আমাকে ইন্ট্রোডিউস করাবা হচ্ছে কিটোন, অ্যালডিহাইডের সাথে কিটোন। কারণ অ্যালডিহাইড আর কিটোন মিলে দুইজন হয়ে গেছিল কার্বনিল মূলক, মনে পড়ে কিনা দেখো। এইটা দিয়ে অনেক কিছু করা হবে সামনে। সো এই জিনিসগুলো অবশ্যই ভাইয়া যেগুলো বলতেছে একটু সূক্ষ্ম বিষয়গুলো মাথায় রাখো, অনেক ইজি হবে। এখন চলো আমরা কিছু কোশ্চিন সলভ করে আসি, 2-3টা কোশ্চিন আমরা সলভ করে আবার পড়ায় ফিরবো। বোঝা যাচ্ছে আশা করি, কেউ তো নাই, পরে সবাই লাইভ দেখো এটা আমার বিশ্বাস, কিন্তু এই বিশ্বাসের অমর্যাদা করলে কিন্তু আবার সমস্যা। তো তোমরা একটু লাইভে যদি থাকো কেউ একটু নোটপাতি শেয়ার করো, আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় ভাইকে জানাবা, অসুবিধা নাই, আমি বুঝাই দিব আবার। আচ্ছা এই দেখো মেডিকেলে এটা ডেন্টালে আসছে, এটা আমার জন্মের আগে থেকে এই কোশ্চেন চলতে আছে যে নাইট্রাইল কার্যকরী মূলক কোনটা, ঠিক আছে? নাইট্রাইল মানে কি? সায়ানাইড বা সায়ানো। তাহলে তুমি এখন সিএন যুক্ত কোনো কিছু পাইলেই দাগাবা। সো এখানে আছে CNO, এখানে আছে CN, এখানে আছে NO, এখানে আছে NH2। তার মানে এটা হচ্ছে NH2 তো হবে না, NH2 মানে হচ্ছে অ্যামিন। আচ্ছা এটা হবে না। আচ্ছা এখানে CH3CN আছে, এই যে আমার অ্যালকাইল সায়ানাইড দেখো, আর এই পাশে হচ্ছে CN, CH3 মানে তো আর আগেই বলা হয়েছে মিথাইল, তার মানে অ্যান্সার হবে কি এইটা। এই যে এই অপশনগুলোর সাথে পরিচিত না? NH4CNO, একটা কোথায় যেন দেখছো ইউরিয়া হচ্ছে পুনর্বিন্যস্ত হওয়ার আগে এই জিনিসটাই কনভার্ট থাকে। সো CCl3NO2 এটা পড়াইছি না? এটা কিন্তু তোমার সেই কাঁদুনে গ্যাস, ঠিক আছে? কাঁদুনে গ্যাস বা ক্লোরোপিক্রিন আগেই পড়াই আসছি, যে এটা হচ্ছে হাইড্রোজেন ভিন জৈব যৌগ। CH3NH2 দেখো, আর NH2 এটাকে বলা হয় অ্যামিন, আর NH2 এই কম্পাউন্ডটাকে বলা হয় অ্যামিন, ঠিক আছে? ওকে, সো আমরা এই জিনিসগুলো বুঝছি, দেখো এই যে অ্যান্সার মিলে গেছে। নেক্সটে চলো, এখানে টটোমারের কিছু কাহিনী আসছে, দ্যাটস মিন এই জায়গায় তোমাকে আমি একটা জিনিস পড়াই দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা যে কার্যকরী মূলকগুলো এতক্ষণ শিখলাম তাদের বেশ কিছু সক্রিয়তার ক্রম আছে। তো তোমাকে 4টা অপশন দিয়ে বলবে নিচের কোনটি বেশি সক্রিয়, কোনটি কম সক্রিয়। এগুলো মাস্ট ভাই আমাকে পারা লাগবে আমি যদি ভালো করতে চাই। সো তুমি সক্রিয়তার ক্রম অনুযায়ী যদি মনে রাখো কার্যকরী মূলককে, সেটা অনেক বেটার হয়। সো সক্রিয়তার ক্রমতে সর্বপ্রথম কি আসে? সর্বপ্রথম আমাদের আসে হচ্ছে মোটামুটি আমাদের দেখা যায় অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডটা। তাহলে এটাকে লেখা যায় RCOOH, সর্বপ্রথম থাকলো কার্বক্সিলিক অ্যাসিড। তারপর অ্যাসিডের আরেকটা শিখছিলাম, সেটা হচ্ছে কি? সালফোনিক অ্যাসিড। সো তারপরে থাকবে সালফোনিক অ্যাসিড,
এইবার তোমার ক্রমান্বয়ে অ্যাসিডের 4টা জাতক শিখছো, তারা চলে আসবে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাস্টার অ্যানাইডাইড। তাহলে অ্যাসিড হ্যালাইড কিভাবে লিখবা, যে আর সিও তো থাকবেই, হ্যালাইডের জন্য এক্স, ঠিক আছে। অ্যাসিড অ্যামাইড আর সিও NH2, অ্যাসিড অ্যামাইড। অ্যাস্টার কি রকম ভাইয়া, সিও থাকবে, এই সাইডে একটা আর থাকবে, এই সাইডে একটা ও আর প্রাইম থাকবে। অ্যানহাইড্রাইড কি রকম, আমরা তো জানি আর সিও, এটা হোল 2 আর এটা হচ্ছে সিও। তো এই যে কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, তারপর অ্যাসিডের 4টা জাতক সক্রিয়তা সিরিজের সবার উপরে থাকবে এরা, ঠিক আছে। তার মানে অ্যাসিডের সক্রিয়তা সিরিজে মান সবচেয়ে উপরে। এরপর আসে হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড কি RCHO, কিটোন কি RCO। আচ্ছা, মাঝখানে সিও, দুই সাইডে আর, এটার নাম হচ্ছে কিটোন, মনে রাখবা। মাঝখানে সিও, দুই সাইডে আর, এটার নাম কিটোন। আচ্ছা, তো আমাদের এইগুলো হয়ে গেছে। এরপরে তুমি অ্যালকোহল, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে অ্যালকোহল আর থায়োলের মধ্যে। তো তুমি অ্যালকোহল আর থায়োল আমি এভাবে দিলাম, হাজারি নাকসারের বই যেটা আছে অবশ্যই সেটা দিব। এই যে এইটা নিয়ে কোনো বইয়ে অ্যালকোহল আগে আছে, কোনো বইয়ে থায়োল আগে আছে, থায়োল বা মার্ক্যাপটা। সেটা নিয়ে কনফিউশনের কিছু নাই, তোমরা এগুলো একটু দেখে নিলেই হবে। হাজারি নাকসারের বই যেটা আছে আমি ওটা দিলাম। ওকে, তো আমরা আশা করি বুঝতে পারছি এইভাবে আমরা সক্রিয়তা সিরিজগুলো মনে রাখতে পারি। ওকে, তাহলে আমরা অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাস্টার অ্যানহাইড্রাইড, তারপরে হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থায়োল, এভাবে আমরা আগায় যাব। এরপরে আমরা মোটামুটি আরেকটু যদি ফার্দার সামনের দিকে আগায় যাই, আমরা হচ্ছে অ্যামিন পার্টটাকে পাই, RNH2 অ্যামিন, RNH2 অ্যামিন। এরপরে আমাদের অ্যালকিন, অ্যালকিন আগে আসবে, তারপর অ্যালকাইন আসবে। সো আমরা এখানে দিচ্ছি অ্যালকিন। অ্যালকিন কি রকম হয়, কার্বন কার্বন ডাবল বন্ড, অ্যালকিন। তারপর আসে হচ্ছে অ্যালকাইন, কার্বন কার্বন ট্রিপল বন্ড। তারপর আমাদের আরেকটু আগে গেলে আসে হচ্ছে অ্যালকেন, ঠিক আছে। এরকম হচ্ছে মোটামুটি অ্যালকেন আসে। আচ্ছা, তো আমরা মোটামুটি এরকম বুঝতে পারলাম। এরপরে আমাদের 4টা লাস্টের দিকের অংশ চলে আসছি। লাস্টের দিকের অংশগুলো মনে রাখলে হয়, তবে মনে রাখতে পারো, না মনে রাখলে হয়। ইথারে আমরা শিখছিলাম হচ্ছে এরকম, যে ইথার ও মাঝখানেও দুই সাইডে আর, এটার নাম ইথার। সো ইথারের যদি তুমি এরকম করো, একটা আর কে রিডিউস করে দাও, একটা খালি হাত বের করে রাখো, এটাকে নাম বলা হচ্ছে অ্যালকোক্সি, ঠিক আছে, অ্যালকোক্সি। তারপর থাকে হ্যালো পার্ট, হ্যালোজেন মানে এক্স আর হ্যালো, তারপর থাকে আমাদের হচ্ছে নাইট্রো, অ্যাট লাস্ট থাকে হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক, ঠিক আছে। আমাদের মোটামুটি এইভাবে যদি তুমি সক্রিয়তা সিরিজটা একটু কষ্ট করে মনে রাখো, তাহলে এর মধ্যে আরো কিছু কিছু আছে আমাদের ছকে দেওয়া আছে, সেগুলো আমরা দেখবো। তবে এইভাবে তোমাকে মনে রাখা লাগবে। তুমি যদি উপর থেকে নিচে যাও, এই সিরিজের উপর থেকে নিচে যাও, মানে এটা তো আরো, এগুলো তো নিচে আসলে, তাহলে এই সিরিজে কি হবে, সক্রিয়তা আস্তে আস্তে কমে যাবে, সক্রিয়তা আস্তে আস্তে কমে যাবে, সক্রিয়তা কমে, এই জিনিসটা মাথায় রাখবো আমরা। তার মানে আমি যদি তোমাকে এখন একটা ইনস্ট্যান্ট কোশ্চিন দিই, সেটা হচ্ছে এরকম, যদি আমরা দিই ধরো অ্যালকেন, তারপরে দিলাম হচ্ছে আমাদের RCO হোল 2O, তারপরে দিলাম আমরা অ্যামিন, আর আমরা দিলাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। বলা হলো কোনটির সক্রিয়তা, কোনটির সক্রিয়তা সবচেয়ে বেশি, হ্যাঁ সবচেয়ে বেশি। সো তোমরা যারা ভিডিওটা পরে দেখবা, তারা অবশ্যই এই জায়গায় পজ করে এই অ্যান্সার বের করবা এই সিরিজ থেকে। আমি একটু তোমাদের হেল্প করতেছি, দেখো কিভাবে সক্রিয়তা কোনটার বেশি। তার মানে যে উপরে আছে, উপরে কি অ্যালকেন আছে, অ্যালকেন অনেক পরে আছে। অ্যানহাইড্রাইড, অ্যাসিডের জাতক, উপরে থাকার সম্ভাবনা আছে। RNH2 যে এখানে আছে নিচের দিকে, আর এই তো ভাই একদমই এই জায়গায়। তার মানে অ্যাসিডের জাতক বা অ্যাসিড দেখলে এটা দাগানোর টেন্ডেন্সি রাখবা, সক্রিয়তা বেশি চাইলে, তাহলে এটা হবে অ্যান্সার, ঠিক আছে। অ্যানহাইড্রাইডটা আবার লিখে দেওয়ার রিজন হচ্ছে মনে থাকে না, ভুল করি, মাথায় একবার দেখলে মনে পড়লে হবে না, পরীক্ষায় তো পারা লাগবে, তো এই জন্য। তো আমাদের তাহলে মোটামুটি সক্রিয়তা সিরিজও ডান। এরপরে আমরা যেই টাইপটা শুরু করতে যাব সেটা হচ্ছে সমানুতা, ঠিক আছে। তার মানে আমাদের টাইপ 1 এর মধ্যে যে পোর্শনগুলো ছিল, জৈব যৌগের শ্রেণী বিভাগ, তারপরে আমাদের জৈব যৌগের আলোচনা, কারা অর্গানিক কম্পাউন্ড হবে কারা হবে না, ইতিহাস পার্ট, কার্যকরীমূলক, সমগোত্রীয় শ্রেণী, হাইড্রোজেনবিহীন জৈব যৌগ, কার্বন থাকলেও জৈব যৌগ হচ্ছে না, এই টোটাল পার্টটাই আমরা দেখার ট্রাই করছি। সো পার্ট 2 তে আমরা সমানুতা শুরু করব। সো দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে একটা জিনিস আমি অ্যাড করে দিই, এই জিনিসটা তোমাদের একটু লাগবে, সেটা হচ্ছে অ্যালকাইল সায়ানাইড। হ্যাঁ, এই যে এখানে এই যে RCO অ্যানহাইড্রাইডের পরে নাইট্রাইল বা সায়ানো, এই গ্রুপটা একটু মনে রাখো, এর পরে আসবে এটা। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, তো এই জিনিসটা আমার মাথায় রাখা লাগবে। ওকে, ঠিক আছে। তো চলো আমরা তাহলে পরের পার্টে চলে যাই, আমাদের সমানুতা পার্ট। আমরা স্লাইড থেকে সুন্দর মতো পড়বো আগে, তারপর আমরা বেশ কিছু কোশ্চেন সলভ করবো, এখানে অনেক বুঝার আছে।
বুঝার আছে, এখানে না বুঝলে এই জায়গা থেকে কোশ্চিনে তুমি আটকাই যাবা। সমানুতা থেকে সুন্দর সুন্দর কোশ্চিন করা যায়। আর সিগমা পাইয়ের ব্যাপারগুলো আমি কোশ্চিন যখন সামনে আসবে একটা স্লাইডের মধ্যে বলে দিব ইনশাল্লাহ। এইগুলো নিয়ে তোমার, এইগুলো খুবই ইজি টপিক, এগুলো নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই। কার্যকরী মূলক পর্যন্ত আমাদের হয়ে গেছে, তাই না? তো আমরা এখন সমানুতার দিকে যাই। এই যে সমানুকরণ বিক্রিয়া চলে আসছে, দেখো খেয়াল করো। আচ্ছা, এখানে সমানুকরণ বিক্রিয়া, ফ্রি রেডিক্যাল, এই যে এখানে আসো সমানুতা। তো সমানুতা জায়গাটা আমরা যদি শুরু করি, সমানুতা খুবই ইজি। দেখো আমি যদি তোমাকে একটা উদাহরণ দিই তাহলে সব থেকে ভালো বুঝবো। বায়োলজি তো মেডিকেলের স্টুডেন্ট, বায়োলজির উদাহরণ দিলে সবথেকে বেশি খুশি হবা। তো দেখো বায়োলজির আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো C6H12OH, এটা সবাই জানি হচ্ছে গ্লুকোজ। তো তুমি গ্লুকোজ বললে আরেকজন বলবে ফ্রুক্টোজ, সে কি ভুল বলছে? সে কিন্তু ভুল বলে নাই। গ্লুকোজ আর একজন বললো ধরো ফ্রুক্টোজ, কোনো ভুল নাই। গ্লুকোজের আণবিক সংকেত C6H12OH, ফ্রুক্টোজের আণবিক সংকেত C6H12OH, কিন্তু তাদের গঠনে যে ভিন্ন হয়। কিরকম ভিন্ন হয়? গ্লুকোজ হচ্ছে আমার অ্যালডোজ শর্করা, অ্যালডোজ, তাই না, অ্যালডোজ। আর ফ্রুক্টোজ হচ্ছে আমার কিটোজ শর্করা। দ্যাটস মিন এই যে তাদের গঠনে ভিন্নতা চলে আসলো। অ্যালডোজ মানে কি CHO, কিটোন মানে কি CO। দ্যাটস মিন তাদের আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেতে ভিন্নতা, এদেরকেই বলা হবে পরস্পরের সমাণু। এই যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ একে অপরের আইসোমার বা সমাণু। আর এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি হওয়ার যে মেকানিজম, এই যে সমানুতার যে এটাকেই বলা হয় সমানুতা বা আইসোমারাইজেশন, ঠিক আছে? তার মানে যেই সকল যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে পরস্পরের সমাণু বলে, পুরো ঘটনাটাকে সমানুতা বলে। ক্লিয়ার? আচ্ছা, সো এই সমানুতাকে পড়ার সুবিধার্থে আমরা প্রথমে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতেছি। একটা হচ্ছে গাঠনিক সমানুতা বা এটাকে বলা স্ট্রাকচারাল আইসোমারিজম, স্ট্রাকচারাল আইসোমারিজম, আর একটাকে আমরা স্টেরিও সমানুতা বলতেছি, স্টেরিও সমানুতা। এখন এই যে স্ট্রাকচারাল আইসোমারিজম আর আমরা যে আইসোমারিজমের সংজ্ঞা শিখলাম সেম, যে আণবিক সংকেত এক গাঠনিক সংকেত ভিন্ন, যার ফলে ভৌত ও রাসায়নিক ধর্মে বেশ কিছু ভিন্নতা আসতেছে, এটাই হচ্ছে গাঠনিক সমানুতার সংজ্ঞা। কিন্তু স্টেরিও সমানুতার সংজ্ঞা হচ্ছে তাদের আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, কিন্তু এদের এই যে ত্রিমাত্রিক অরিয়েন্টেশন বা 3D কনফিগারেশনে বেশ কিছু চেঞ্জেস আসে। 3D কনফিগারেশন মানে 3D, আমরা সবকিছু 3D মডেলে পড়লে ভালোভাবে বুঝতে পারি। সো 3D কনফিগারেশনে তাদের বেশ কিছু চেঞ্জ আসে, যেমন আলোর তলকে তারা হয় ডানে ঘুরাচ্ছে নাহলে বামে ঘুরাচ্ছে, বিভিন্ন রকম 3D কনফিগারেশনে চেঞ্জেস আসতেছে, ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন হচ্ছে। সো এইটাকে বলা হয় হচ্ছে স্টেরিও সমানুতা। তাহলে আমরা এই ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝছি আশা করি। সো গাঠনিক সমানুতার 5টা ভাগ আছে। একটা হচ্ছে শিকল সমানুতা বা চেইন সমানুতা, এটা ইংলিশে বলা হয় চেইন সমানুতা। তারপরে 2 নম্বরে আমরা শিখবো হচ্ছে অবস্থান সমানুতা। অবস্থান সমানুতাকে ইংলিশে বলা হচ্ছে পজিশন আইসোমারিজম, এবং অবস্থান সমানুতার সাথে মিল রেখে আমরা পড়বো হচ্ছে মেটামেরিজম। তো অবস্থান সমানুতার মেটামেরিজম কেন পরপর পড়বো আশা করি পরে বুঝতে পারবা। আচ্ছা, এরপরে আমরা পড়বো হচ্ছে টটোমারিজম। কি? টটোমারিজম। আর এট লাস্ট আমরা পড়বো হচ্ছে কার্যকরীমূলক সমানুতা। সো আমরা গাঠনিক সমানুতাকে পড়ার সুবিধার্থে আরো 5টা ক্যাটাগরিতে ভাগ করতেছি, ঠিক আছে? একটা হচ্ছে শিকল বা চেইন সমানুতা, একটা হচ্ছে অবস্থান সমানুতা, একটা মেটামারিজম, একটা টটোমারিজম, আর একটা হচ্ছে কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। ফাংশনাল গ্রুপ এইভাবে লিখলাম, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। এবং স্টেরিও সমানুতাকে আমরা 2টা ক্যাটাগরিতে আবার ভাগ করতে পারি। একটা হচ্ছে জ্যামিতিক সমানুতা বা এই জ্যামিতিক সমানুতার আরেকটা নাম আছে, সেটাকে সিস ট্রান্স সমানুতা বলা হয়, আর একটা হচ্ছে আলোক সমানুতা বা অপটিক্যাল আইসোমারিজম, ঠিক আছে? অপটিক্যাল আইসোমারিজম। সো এই হচ্ছে সমানুতার ওভারঅল একটা বেসিক। এখন আমরা একটা একটা করে সমানুতা পড়বো, তারপরে কোশ্চেন সলভ করবো ইনশাআল্লাহ, তাহলে সমানুতা পার্ট আমাদের খুব ইজিলি রান হয়ে যাবে। সো এখন দেখো গাঠনিক সমানুতার 5টা ভাগ আছে। একটা হচ্ছে চেইন সমানুতা। আমি তোমাকে এইগুলো দেখার আগে আমি তোমাকে নিজে থেকে কিছু জিনিস আগে দেখাইতে চাই। দেখো চেইন সমানুতা, তুমি ধরো এরকম একটা কাজ করলো, তোমার কার্বন নাম্বার এরকম মেইন চেনে 4টা আছে, তুমি এর সাথে OH দিছো, তার মানে এটা হচ্ছে একটা অ্যালকোহল, বোঝা যাচ্ছে মেইন চেনে 4টা আছে কার্বন। সো তোমার এটা কিন্তু একটা স্ট্রেট চেইন, কোন রকম শিকল টিকল নাই, মানে আশেপাশে হাতটা এভাবে বের করা নাই, একদম স্ট্রেট। এখন তুমি কি করবা, এই 4টা কার্বনের যে চেইনটা আছে এখান থেকে তুমি 3টা কার্বনকে নিয়ে লিখবা আর OH-টা এরকম রেখে দিবা, আর আরেকটা কার্বনকে যে কোনো একটা কার্বন থেকে এভাবে হাত আকারে বের করে এই যে মিথাইল মূলক আকারে লিখবা। দেখো আমার এই জায়গায় কোনো আণবিক সংকেতের চেঞ্জ আসবে না, তুমি মিলাই দেখবে এই যে এটাই আসবে, এই যে C4H10 এটাই আসবে, ঠিক আছে? এটাই আসবে, কার্বন 4টা দিছি, OH দিছি, মানে C4H10 আসলে এখানে আমি একটা অক্সিজেন এক্সট্রা অ্যাড করছি আর কি, এটা দিছি C4H10O, তার মানে এটা একটা অ্যালকোহল শ্রেণী। সো আমি 4টা দিছি মেইন চেনে, পরবর্তীতে কি করছি এই জায়গায় জাস্ট একটা শিকল বানাই দিছি,
দ্যাটস মিন এইটা ছিল আমার হচ্ছে একদম স্ট্রেট, এই জায়গায় আমি বানাই দিছি এটাকে শিকল, তাই এই দুইজনকে একত্রে বলা হবে চেইন সমানুতা। তুমি একটু মিলাই দেখো, এখানে কার্বন 4টা হাইড্রোজেন 10টা থাকবে, এখানেও কার্বন 4টা হাইড্রোজেন 10টা থাকবে, কিন্তু গঠন কি দেখতে সেম না, কিন্তু শিকলে চেঞ্জ আসছে, তার মানে এটা চেইন বা শিকল সমানুতা। যেমন এখানে আছে হচ্ছে বিউটেন, হ্যাঁ বিউটেন আর হচ্ছে দেখো মেইন চেইনের কার্বন ছিল 4টা, এবার ওরা কি করছে মেইন চেইনে কার্বন এখন দিছে 3টা, এই যে 3টা দিছে, একটা হাত এভাবে দিয়ে CH3 বানাই দিছে। এখন তুমি হাইড্রোজেন গুলো লেখো, বলতে পারো ভাই হাইড্রোজেন লেখা শিখাচ্ছেন না, প্রান্তে দেখো 3টা করে দিবা, আর মাঝে এমনিতে হয় 2টা করে, এই জায়গায় আবার একটা হাত বের করছো, তাই এখন একটা দিবা হাইড্রোজেন। সো দেখো এখন সব মিলে যাবে। আচ্ছা, সো এটা হচ্ছে আমার মোটামুটি C4H10 মানে একটা বিউটেনের, এটা ও ছিল হচ্ছে এটার জন্য। সো বিউটেনের সমানুতা, সো বিউটেনের সমাণু কয়টা? 2টা। তোমার যদি এখন কোশ্চেনে আসে একটা অ্যালকেন, ধরো বললাম আমি হচ্ছে পেন্টেন, পেন্টেনের চেইন সমাণু কয়টা? তুমি তো এখন পরীক্ষার হলে মেডিকেল এক্সাম আর দাগাইতে হবে, কোনো রিটেন নাই, তাহলে তোমাকে নিশ্চিত এখানে শর্টকাট শিখতে হবে। সো আমাদের অ্যালকেনের সমানুতা বের করার বিভিন্ন শর্টকাট আছে, এটা হালকা করে আমি বলে দিচ্ছি। অ্যালকেনের সমাণু বের করার শর্টকাট হচ্ছে 2 to the power n-4 + 1, যেটা খাটবে n এর ভ্যালু 4 থেকে 7 এর জন্য, বাকিগুলো মুখস্থ করবা। সো আমি যখন কার্বন নাম্বার 4 দিব তখন তাহলে 2 to the power 4 - 4 + 1, দ্যাটস মিন এখানে সমাণু থাকবে হচ্ছে 2টা। তুমি যখন কার্বন নাম্বার 5টা দিবা তখন হবে 2 to the power 5 - 4 + 1, তখন সমাণু হবে 5 - 4, এখানে হচ্ছে 3টা। যখন কার্বন নাম্বার 6 দিবা তখন এটা 2 to the power 6 - 4 + 1, তখন এখানে সমাণু হবে 5টা। যখন কার্বন নাম্বার 7 দিবা তখন এখানে 2 to the power 7 - 4 + 1, তখন সমাণু হবে হচ্ছে 2 কিউব, 2 কিউব মানে 8 আর এখানে 9টা, ঠিক আছে। আর এই পর্যন্তই তোমার সূত্রটা খাটবে, এরপরে তুমি জাস্ট মুখস্থ করবে। 8 হলে হবে 18টা, 9 হলে হবে 35টা, 35, আর 10 হলে হবে 75টা, ঠিক আছে। সো এই হচ্ছে আমার মোটামুটি একটা মুখস্থ করার জায়গা, মুখস্থ করে ফেলবা। এক্সামে আসলে রিটেন নাই তো এত মুখস্থ বাদে দরকার নেই চিন্তা করার। সো এরকম আর কি অবস্থাগুলো, ঠিক আছে, আমরা আশা করি বুঝতে পারছি। সো আমাদের তাহলে শিকল সমানুতা আমরা মোটামুটি বুঝে গেছি, আমরা এখন অবস্থান সমানুতাটা পড়বো। দেখো ভাইয়া, অবস্থান সমানু আর মেটামারিজম একই সাথেই তুমি বুঝতে পারবা। অবস্থান সমানুতা মানে কি, কোনো একটা জিনিস আগে একটা জায়গায় ছিল, অবস্থান চেঞ্জ করছে। ধরো তুমি তোমার ঠিকানায় যদি ধরো তুমি আগে থাকতা ধরো ফার্মগেট, এখন চলে গেছো রামপুরা, দ্যাটস মিন কি তোমার অবস্থান চেঞ্জ হয়েছে, ঠিক আছে। কিন্তু তুমি তো তুমিই আসো, ব্যাপারটা মাথায় রেখো, কার্যকরীমূলক কিন্তু তুমি এখানে, তুমি ছিলে তুমিই চেঞ্জ হয়ে আরেক জায়গায় গেছো, তুমি তো চেঞ্জ হও নাই, কিন্তু তোমার অবস্থান চেঞ্জ হয়েছে, এই ব্যাপারটা মাথায় রাখো, নাইলে কার্যকরী আর অবস্থান গুলাই ফেলবো। তাহলে দেখো অবস্থান সমানুতা কি, তুমি একটু খেয়াল করো, আমরা আগের বার যেটা লিখছিলাম CH3 CH2 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 OH, দেখো এখানে যে OH টা ছিল এটা কয় নাম্বার কার্বনের সাথে কানেক্টেড ছিল? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, একের সাথে। এবার তুমি যে কাজটা করবা, তুমি এখানে OH টাকে মুভ করাবা, CH3 CH2 এর জায়গায় আমি CH লিখলাম, রিজন আছে, CH2 CH3, তো এই জায়গায় যদি তুমি OH টাকে নিয়ে আসো, দেখো তোমার তুমি আসো, অর্থাৎ তোমার কার্যকরীমূলক OH ছিল, OH আছে, বাট পজিশন কত হয়েছে? আগে ছিল এটা 1-এ, এখন চলে আসছে কই? এদিক থেকে নাম্বারিংটা করতে হবে, কারণ কমে পাওয়া লাগবে, কার্যকরীমূলকটা কম নাম্বারে পাওয়া লাগবে। তাহলে এটা এখন হয়ে গেছে কত নাম্বারে? দেখো 1 2 3 4, দেখো এখন পজিশন চলে আসছে 2-এ। তাহলে দেখো কার্যকরীমূলকের, একই কার্যকরীমূলক যুক্ত যৌগের কার্যকরীমূলকের অবস্থান বা পজিশনে চেঞ্জ আসছে, তো এটাকে বলা হবে অবস্থান বা পজিশন আইসোমারিজম, অবস্থান সমানুতা। এইবার তুমি একটা কাজ করো, এটা কয় যোজি কার্যকরীমূলকের জন্য করছো? দেখো OH, এইগুলোকে বলা হয় একযোজি কার্যকরীমূলক। একযোজি কার্যকরীমূলক মানে কি? যারা এক হাত দিয়ে অন্য কাউকে ধরতে পারে, যেমন OH এর হাত কয়টা? একটা। তারপর ধরো CHO, বন্ড CHO একটা হাত থাকে। তারপরে আমাদের যদি আমরা আরো কিছু যৌগ আছে, যেমন এখানে OH আছে, CHO আছে, যে বিভিন্ন রকম অ্যালকাইন গুলো তুমি একযোজির মধ্যে ফেলাই দিতে পারো, ঠিক আছে। তো এরকম মোটামুটি আমাদের একযোজি। আর যদি আমি বলি দ্বিযোজি কার্যকরীমূলকের অবস্থান চেঞ্জ করো, দ্বিযোজি কারা? আমি বলছিলাম মাঝখানেও 2 সাইডে, আর এই যে মাঝখানেও 2 সাইডে 2টা হাত দিয়ে ধরতে পারে, আর এটার নাম কি ছিল? ইথার। তাহলে দ্বিযোজি কার্যকরীমূলক হিসেবে থাকবে কি? ইথার। তারপরে মাঝখানে CO, 2 সাইডে আর, এটার নাম কি ভাইয়া? কিটোন। এই যে এগুলো দ্বিযোজি। আবার তোমরা সেকেন্ডারি অ্যামিন বলে কিছু চিনবা হয়তো, দেখো অ্যামিন গুলো দেখতে কেমন হয়? NH3। এখন সেকেন্ডারি অ্যামিনে কি হয়? সেকেন্ডারি অ্যামিন মানে কি? এখান থেকে 2টা হাইড্রোজেন চলে যাবে, তাহলে একটা হবে NH,
নাইট্রোজেনের হাত কয়টা? দুইটা না? দুইটা হাতে আর গ্রুপ থাকবে। এই যে সেকেন্ডারি অ্যামিন তাহলে কেমন হবে? এই যে এইভাবে আর এনএস, এই সেকেন্ডারি অ্যামিনও কিন্তু আমার হচ্ছে কয়টা হাত আছে? দুইটা হাত দিয়ে আর কে ধরতেছে, তার মানে এটাও আমার হচ্ছে দ্বিযোজী। সো এইগুলোর ক্ষেত্রে কি হবে? এইগুলোর যদি পজিশন চেঞ্জ হয় তখন আমি এটাকে বলবো একটা বিশেষ নাম মেটামেরিজম। ঠিক আছে, তার মানে আমি যদি এটা দেখি যে কার্যকরী মূলকের পজিশন চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে একযোজী, তখন আমি এটাকে বলবো অবস্থান সমাণু। আর আমি যদি এরকম দেখি আমার কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হচ্ছে এবং সেই কার্যকরী মূলক দ্বিযোজী, তখন সেটাকে বলবো মেটামেরিজম। তার মানে অবস্থান সমানুতার একটা বিশেষ রূপ হচ্ছে মেটামেরিজম। দেখো ব্যাপারটা যদি এক্সাম্পল দিই, সবথেকে বেশি এক্সাম্পল বইয়ে যেটা আছে ইথারেরটা। সো ইথারের আমি যদি এরকম একটা সংকেত দিই C3H8O, ঠিক আছে, এই যে এটা দেখো, এটা হচ্ছে এরকম সমাণু পাইলে তুমি মনে রাখবে এটা অ্যালকোহল সমাণু দিবে আর ইথার সমাণু দিবে, সামনে দেখবো, অসুবিধা নাই। তো এখান থেকে ইথার বানাও, তো একটা ইথার কি মাঝখানেও দুই সাইডে আর, মাঝখানে ও দুই সাইডে আর। এখন দেখো আর মানে কি? কার্বন কয়টা আছে? 3টা আছে, দুই সাইডে ভাগ করতে হবে। তো দুই সাইডে যদি আমি ভাগ করতে চাই তাহলে আমি যদি এরকম একটা দিই, দেখো এখানে কার্বন হচ্ছে একটা, এই সাইডে একটা দিলাম, এই সাইডে দুইটা দিলাম। সো এটা দিয়ে আর আসলে বানানো সম্ভব না ইথারের সমাণু। ইথার হচ্ছে এইভাবেই, তুমি যদি এবার চেঞ্জ করো, জাস্ট তুমি এবার এই সাইডে কার্বন দুইটা দাও, এই সাইডে কার্বন একটা দাও, একই জিনিস। সো এটার সমাণু আসলে ইথারের সমাণু হবে না। তোমার এটার ইথারের সমাণু বোঝার জন্য C4 কার্বন মিনিমাম 4টা লাগবে, C4H10O। তখন কি করবা? মাঝখানে ও, দুই সাইডে আর, দুই সাইডে 4টা কার্বনকে ডিভাইড করা লাগবে, দুইটা দুইটা করে দাও। এবার তোমার মনে হলো ভাইয়া এইবার দুইটা না, এই সাইডে আমি 3টা দিব, ওকে দাও, আর এই সাইডে একটা দিব। সো খেয়াল করো, ফার্স্ট অফ অল এটা হচ্ছে দ্বিযোজী কার্যকরী মূলক, দুই সাইডে হাত দিয়ে ধরছে। সেকেন্ড, দ্বিযোজী কার্যকরী মূলকের মাঝ দিয়ে কাটিয়ে দিলাম, এই পাশে কার্বন 2টা, এই সাইডে কার্বন 2টা, এই সাইডে কার্বন 3টা, এই সাইডে কার্বন 1টা। দেখো কার্বন নাম্বারে চেঞ্জ আসছে, এই সাইডে 2টা, এই সাইডে 3টা, তার মানে অবশ্যই তাদের পজিশনে চেঞ্জ আসছে, আর এটা দ্বিযোজী, তাই এটাকে বলবো আমরা মেটামেরিজম। ভালো মতন খেয়াল করো ভাইয়া, তোমাকে যদি কখনো কোশ্চিনে ইথার বা কিটোন দিয়ে পজিশন আর মেটামেরিজম দুটাই দেওয়া থাকে, খুব ভালো করে খেয়াল করবা, ইথার আর কিটোনের কোশ্চিন গুলো সামনে পাবা, অসুবিধা নাই। ঠিক আছে, সো এই হচ্ছে আমার মোটামুটি এই জায়গাটা ছিল, আমরা আশা করি বুঝতে পেরেছি। হ্যাঁ, তো আমাদের হচ্ছে তাহলে 3টা সমাণু ডান, একটা হচ্ছে আমাদের শিকল বা চেইন সমাণু, আর একটা হচ্ছে আমাদের মোটামুটি আমরা এখানে দেখছি হচ্ছে পজিশন আইসোমারিজম, আর একটা হচ্ছে মেটামেরিজম, আর একটা কি মেটামেরিজম। এখন আমরা খুবই সুন্দর একটা টাইপ দেখবো, সেটা টটোমারিজম, এবং এটা খুব আসে এক্সামে, টটোমারিজম খুবই আসে। টটোমারিজম কি? টটোমারিজমকে ফার্স্ট অফ অল বলা হয় কিটো ইনল টটোমারিজম, অর্থাৎ কিটো গ্রুপ থাকলে সেটা কিসে কনভার্ট হয়? ইনলে কনভার্ট হয়। তুমি একটু চিহ্নটার দিকে দেখো, আমি উভমুখী চিহ্ন দিচ্ছি, তার মানে এটাকে গতিশীল সাম্যাবস্থা বা ডাইনামিক ইকুইলিব্রিয়াম এখানে হচ্ছে ক্রিয়েট হয়, ডাইনামিক ইকুইলিব্রিয়াম ক্রিয়েট হয়। এই জিনিসটা মাথায় রাখবো, ডাইনামিক ইকুইলিব্রিয়াম ক্রিয়েট হবে এখানে। সো এখানে ফ্যাক্টরটা কি? কিটো গ্রুপ যদি থাকে, দেখো এই যে CO, ধরো এরকম একটা গ্রুপ আছে CH3, এটা ইনলে কনভার্ট হবে, ইন মানে ডাবল বন্ড, অল মানে OH, দুইটা একসাথে কনভার্ট হয়ে যাবে। সো এরকম যদি একটা যৌগ থাকে, এটাকে আমরা কিভাবে করব? দেখো তুমি ফার্স্ট অফ অল এখানে মনে রাখা লাগবে আমাদের যে কার্যকরী মূলকটা আছে, এই যে CO, এই কার্যকরী মূলকের পাশের কার্বন যেটা, এটাকে বলে আলফা কার্বন, তাহলে এটা আমার আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন আছে এটাকে বলে আলফা হাইড্রোজেন। সো আলফা হাইড্রোজেন মাস থাকা লাগবে, টটোমারিজম দেখানোর শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন মাস থাকা লাগবে। সো এখানে আছে, তাহলে টটোমারিজম কি দেখাবে। তাহলে এখন খেয়াল করো এটাকে আমরা কিভাবে ভেঙে লিখবো। সো ধরো আমরা এই আলফা হাইড্রোজেন নিয়ে কাজ করবো, কারণ দুই সাইডে আলফা হাইড্রোজেন, এই পাশেও 3টা, সো আমি যে কোনো এক সাইড নিয়ে কাজ করতে পারবো। একটাকে আমি CH2 আর একটা হাইড্রোজেনকে এভাবে বের করে লিখলাম। এবার যে কাজটা হবে, দেখো এই জায়গায় ফার্স্ট অফ অল যেটা হয়, এই যে দ্বিবন্ধন ভেঙে গেলে দ্বিবন্ধনের যে পাই ইলেকট্রনটা আছে, এটা অক্সিজেন নিজের দিকে টান দেয়। অক্সিজেন যেহেতু উচ্চতর ঋণাত্মক, অক্সিজেন তাই হয়ে যায় ডেল্টা নেগেটিভ। তাহলে এখানে লেখা যায় CH3C, দ্বিবন্ধন ভেঙে গেছে, অক্সিজেন নেগেটিভ হয়ে গেছে। আর এই পাশে এই হাইড্রোজেন আজীবনই পজিটিভই দেখায়, সো A পজিটিভ আর OH মিলে যায়। ঠিক আছে, এবার দেখো এই জায়গায় একটা বন্ধন ছিল আছে, এই জায়গায় CH2 ছিল আছে। দেখো এই কার্বন আর এই কার্বনের একটা হাতের মানে একটা হচ্ছে হাত কম আছে, এই দেখো এখানে হাত কয়টা? 1 2 3টা, কার্বনের হাত হচ্ছে 3টা, তার মানে এখানে কি হবে? এই ডাবল বন্ডটা এখানে শিফট হয়ে যাবে।
সো দেখো আমার যেটা যেটা ছিল এখানে ইনও পাইছি, এখানে অলও পাইছি, সো এটা ইনলে কনভার্ট হয়েছে। সো এটা খুবই আসে, এটার নাম হচ্ছে অ্যাসিটন, এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটন, বা এটা কিটোন একটা, এই যৌগটার নাম হচ্ছে প্রোপানন। তো এই প্রোপানন কিন্তু আমার অবশ্যই অবশ্যই টটোমারিজম দেখায়, এবং টটোমারিজমের ফলে কিটো যৌগ থেকে সে ইনলে কনভার্ট হচ্ছে। এবং এটার বৈশিষ্ট্য মনে রাখা লাগবে, যেটা হচ্ছে গতিশীল সাম্যাবস্থা ক্রিয়েট করে বা ডাইনামিক ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করে। এটা অবশ্যই উভমুখী বিক্রিয়ার জন্য প্রযোজ্য, ঠিক আছে। তো এই তথ্যগুলো মনে রাখলে আমার কিটো ইনল টটোমারিজমের বা হচ্ছে আমার টটোমারিজম পার্টটা কভার করতে আমরা ইনশাআল্লাহ পারবো। ওকে, সো আমাদের টটোমারিজম ডান। এবার আসো কার্যকরীমূলক সমাণু বা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। তো ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, সো ফাংশনাল গ্রুপ আইসোমারিজম বা কার্যকরীমূলক সমানুতা আসলে কি? অবশ্যই কার্যকরীমূলকই চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি যদি তোমাকে এখন দিই C4H10O, সো এরকম যদি তুমি কোন রকম স্ট্রাকচার দেখো, এটাকে কি আকারে লিখতে পারো ভাইয়া? তুমি এটাকে লিখতে পারো CnH2n+2O। দেখো এই যে কার্বনের থেকে হাইড্রোজেন ডাবল এর চেয়ে 2 বেশি। সো এই রকম স্ট্রাকচার তুমি কোথায় দেখছিলা? অ্যালকেনে দেখছিলাম ভাইয়া। এখন অ্যালকেন কি? অ্যালকেনে সব থাকে কি? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড মানে কি? 2 ধরনের সমাণু এরা দিবে, হয় অ্যালকোহল সমাণু দিবে আর ইথার সমাণু দিবে। এই ধরনের স্ট্রাকচার মানে তারা কি সমাণু দিবে? অ্যালকোহল আর ইথার। সো এটা একটু মনে রাখা লাগবে, এটা কিন্তু আসে ডিরেক্ট। C3H8O কি ধরনের সমাণু দেয়? তোমাকে দেখে বুঝতে হবে ভাইয়া CnH2n+2O, তার মানে এটা অ্যালকেনের মতো, তার মানে এটা অ্যালকোহল আর ইথার দিবে। অপশনে ইথার দাগাই দিবা বা অ্যালকোহল দাগাই দিবা। সো এই যে এটা একটু করে দেওয়ার রিজন হচ্ছে এটার থেকে যে কোশ্চেনটা আসে সেটা ডিরেক্ট মুখস্থ করা লাগে। দেখো তাহলে অ্যালকোহল সমাণু কি হবে? 4টা কার্বন দাও, OH দাও, 4টা কার্বন দাও, OH দাও, সেটা একটা গেল। এবার কি করবা? এইবার 4টা কার্বন দিবা, OH এর পজিশন চেঞ্জ করে দিবা, 1 2 3 4। এই যে OH এখন 1 নাম্বার কার্বন ছিল, এবার ধরো 2 নাম্বার কার্বনে দিলা, হয়ে গেল একটা। এবার কি করবা? 4টা কার্বনের জায়গায় মেইন চেনে 3টা কার্বন দিবা, একটার সাথে CH3 অ্যাড করবা, OH 1 নাম্বার পজিশনে রাখলা। আচ্ছা, আরেকবার মেইন চেনে 3টা কার্বন দাও, এই জায়গায় CH3 দাও, যে হাতে CH3 দিছো ওই হাতেই OH দাও। এরকম অ্যালকোহলের, এটা তো অ্যালকোহলের মোট 4টা সমাণু সম্ভব। C4H10 এর কয়টা? 4টা সমাণু সম্ভব, ঠিক আছে। এবার ইথারে আসো, ইথার। সো ইথারে এখান থেকে কয়টা সমাণু সম্ভব খেয়াল করো। ইথার কি? মাঝখানেও 2 সাইডে আর, তাহলে এই যে মাঝখানেও 2 সাইডে আর, 2 সাইডে আর বলতে কি 2টা কার্বন, তাহলে এই পাশে 2টা দাও, এই পাশে 2টা দাও, তাহলে একটা হইলো। এবার তোমার মনে হলো না ভাই আমি এই সাইডে 3টা দিব, দাও ওই সাইডে 3টা, প্যারা তো নাই, এই সাইডে দাও একটা, 2টা হইলো। এবার তোমার মনে হলো যে ভাই আমি এটার সাথে শিকল করব, তাহলে এটা হচ্ছে C, এটা হচ্ছে C, 2টা দিলাম, এখানে একটা দিয়ে শিকল বানাই ফেললাম, তাহলে এখানে ইথার সমাণু কয়টা? 3টা। তাহলে এইটা একটু মনে রাখো, C4H10O অ্যালকোহল সমাণু হচ্ছে 4টা, ইথার সমাণু হচ্ছে 3টা। এইভাবে যদি আলাদা করে আসে এইভাবে দাগাবো। আর টোটাল সমাণু, টোটাল হচ্ছে 7টা, ঠিক আছে। এটা একটু মনে রাখা। কয় ধরনের কোশ্চেন আসতে পারে? এটা তুলে দিয়ে সংকেত তুলে দিয়ে কি কি সমাণু দিবে এটা, আর একটা হচ্ছে কয়টা করে সমাণু দিবে এইটা। ওকে, সো নেক্সট চলো। নেক্সট আমাদের যেটা আসছে, ধরো এখন আমাকে দিল C4H8O, এই টাইপের যৌগ। এই টাইপের যৌগ দিয়ে জিজ্ঞাসা করলো যে এরা কি কি সমাণু দেয়। দেখো এই স্ট্রাকচারটা মিলতেছে কার সাথে? CnH2n+O। দেখো CnH কার্বন যে কয়টা, হাইড্রোজেনটা ডাবল, এই ধরনের সমাণু পাইছিলা অ্যালকিনে। এবং এটা অ্যালকিন টাইপ, মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে, এই যে ডাবল বন্ড। এখন এই ধরনের ডাবল বন্ড ট্রিপল বন্ড কার মধ্যে থাকে? এবং একটা করে অক্সিজেন থাকে অ্যালডিহাইড এবং কিটোনে, তার মানে এই ধরনের সমাণু পেলে অ্যালডিহাইড এবং কিটোন পাবা। এবং কিটোনের সাথে মজার ব্যাপার, একটু আগে কিটো থেকে তুমি ইনলে কনভার্ট করছো, তার মানে টটোমারিজমের কনসেপ্ট খাটায় সর্বোচ্চ তুমি ইনল পর্যন্ত যেতে পারো, ঠিক আছে। সেই ব্যাপারটা একটু কষ্ট করে আমরা মাথায় রাখবো। এখন আসো এখানে কি করা যায়। ধরো C4H8O, এটা একটু বড় হয়ে যায়, আমরা ধরে নিলাম C3H6O, এই টাইপেরটা দিচ্ছে। তাহলে অ্যালডিহাইড কি হইতে পারে? 3টা কার্বন, আর এই অ্যালডিহাইডের মধ্যেই তো একটা কার্বন আছে, দ্যাটস মিন এই জায়গায় CHO, এই একটাই। আর কিটোনে কি হইতে পারে? মাঝখানে CO, 2 সাইডে 2টা কার্বন, তাহলে এই একটা, এই একটা, এই হচ্ছে অ্যালডিহাইড কিটোন, 2টা হইলো। এখন এখান থেকে তুমি ইচ্ছা করলে ইনলে কনভার্ট করতে পারো। এই যে এই যৌগটাকে একটু আগে ইনলে কনভার্ট করে আমরা দেখাইছি। এই যে CO CH3 এক সাইড ধরে তুমি হচ্ছে অক্সিজেন ভেঙে দিছো, এই সাইডের হাইড্রোজেনটা নিয়ে আসছো, এই যে এই যে অল, ঠিক আছে। সো এইভাবে তুমি এটাকে ইনল সম্মানও পেয়ে যেতে পারো। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাপারগুলা। এখন আসো যদি আমাদের এরকম দেয় যে ভাইয়া এই CH4H8 দিল, এখানে ওর জায়গায় O2 দিয়ে দিল, তাহলে এরকম এটা হচ্ছে আমার কিসের মতো? হ্যাঁ, CnH2n+O2, এটা আমার অ্যালকিনের মতোই। ওকে অ্যালকিন, বাট এই জায়গায় অক্সিজেন আছে কয়টা? 2টা। তাহলে অক্সিজেন 2টা, আবার হচ্ছে ডাবল বন্ড যুক্ত, অ্যালকিন তো ডাবল বন্ড। এরকম সমাণু, এরকম যৌগ কারা ছিল? আমি জানি অ্যাসিড ছিল,
আর অ্যাস্টার ছিল। কারণ ভাইয়া একটু দেখান অ্যাসিড দেখতে কেমন হয়, অ্যাসিড দেখতে এমন হয় COOH, এই যে দুইটা অক্সিজেন দেখো COOH। অ্যাস্টার দেখতে কেমন হয় COOR, এই যে দুইটা অক্সিজেন আবার ডাবল বন্ড। সো এটা অ্যাসিড আর অ্যাস্টার হবে। সো এগুলো একটু কষ্ট করে মনে রাখবো, ঠিক আছে। সো এই ছিল আমার হচ্ছে গাঠনিক সমানুপাতটা। গাঠনিক সমানুতা থেকে আমরা যা পড়ছি, টটোমারিজম পার্টটা সবথেকে ইম্পর্টেন্ট, এই জায়গাটা একটু ফোকাস করবা বেশি। টটোমারিজম এটাকে একটু স্টার মার্ক করবা মেডিকেলের জন্য। আচ্ছা, আর এখানে যেটা স্টার মার্ক করতে পারো মেটামারিজম পার্টটা, মেটামারিজম, ঠিক আছে, এই পার্টটা একটু স্টার মার্ক করবে। আর হচ্ছে আমাদের সমানুতার ফাংশনাল গ্রুপ আইসোমারিজমের মধ্যে এই যে স্ট্রাকচার দিয়ে কি কি সমাণু দিতে পারে এটা আসতে পারে। হ্যাঁ, সো আমরা মোটামুটি বুঝতে পারছি আশা করি। সো আমরা এই যে এখানে সবকিছু দেওয়া আছে, গাঠনিক সমানুতা, কার্যকরী মূলক সমানুতা, ইথার, অ্যালডিহাইড, কিটোন, এই যে CnH2 হলে সে হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন দিছে। তারপরে আমাদের যদি C2H6O হয়, দ্যাটস মিন এটা হচ্ছে CnH2 + 2 অ্যালকেনের মতো, তাহলে অ্যালকোহল দিছে আর ইথার দিছে, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখবো। ওকে, যে কে কোন ধরনের সমাণু দেখায় এটা হচ্ছে মনে রাখতে পারো, কে কোন ধরনের সমাণু দেখায়। আমি কমফোর্টেবল আছি, সো এখান থেকে অ্যালকোহল, সো এখান থেকে এইভাবে আমরা একটু কষ্ট করে মনে রাখতে পারি। এগুলো আসলে এইভাবে মনে রাখা সমানুর ক্ষেত্রে টাফ। কেন টাফ আমি বলি, সমানুতার ক্ষেত্রে তুমি সর্বোচ্চ কি করতে পারো, বইয়ের এক্সাম্পল গুলো একটু কষ্ট করে রিডিং করতে পারো, এই আর কি। সমানুতা, সংখ্যা, সমানুতার এগুলো হচ্ছে মনে রাখা টাফ। যেগুলো খুব বেশি আসছে কোশ্চিন ব্যাংকে আমরা দেখবো রিপিট হয়েছে, সেইগুলো একটু কষ্ট করে আমরা ফাইন্ড আউট করে মনে রাখবো, ঠিক আছে। তো এখানে দেখো এই যে আমি বলা আছে, দেখো আমি কমফোর্টেবল আছি, অ্যালকোহলে হচ্ছে কফ সিরাপে অ্যালকোহল থাকে, ইথারে হচ্ছে FM রেডিও, ইথার ব্যান্ডের গান শুনি। সো এখানে কার্বনিল যোগে আছে কোপ্ট, মানে কোপ্তা, আসলে কোপ্ত লেখা হয়েছে, কোপ্তা খাই দৈনিক, কার্বনিলের সৈনিক, আচ্ছা। তো এরকম বেশ কিছু অংশ আমাদের কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। ওকে, বাট আমি যেভাবে দেখাই দিছি তোমাদের মূল কথা থাকবে বইয়ের মধ্যে যে কয়টা আছে ভাই পড়ে ফেলে, অনুশীলনীতে যে কয়টা আছে ভাই কষ্ট করে পড়া লাগবে, বুঝে পড়বো, পরে আমরা হচ্ছে সেটাকে মুখস্থ করতে পারলে করবো, নাহলে বুঝে পড়েই আনসারটা আগাই দিব। ওকে, সো এখন আসো আমাদের জ্যামিতিক সমানুতা। আমরা মোটামুটি ওই সমানুতা শেষ করছি টটোমারিজম পার্টটা থেকে। তাহলে একটা কোশ্চেন নিয়ে আসি, চলো। যেহেতু আমরা সমানুত পার্ট একটা অংশ শেষ করছি, সরি এখানে বেশ আচ্ছা দেখো, নিচের কোনটি কিটো ইনল টটোমারিতা প্রদর্শন করে? 22-23 কোশ্চেন বলছে মিথক্সিপ্রোপেন, পেন্টন 2-1, প্রোপানল 1, প্রোপানন। প্রোপানন পাই গেছো ভাই, ডিরেক্ট পড়াইছে। প্রোপানন কি রকম হয়? কিটোন। প্রোপানন মানে হচ্ছে ভাইয়া কিটোন, এই যে CO দুই সাইডে CH3, 3টা কার্বন, তাহলে 3 কার্বন প্রোপ, আর কিটোনের জন্য প্রোপানন। সো এটাই আমরা একটু আগে দেখে আসছি। সো এটাই কিটো ইনল টটোমারিজম প্রদর্শন করবে, দেখো এটাই প্রদর্শন করবে, ঠিক আছে। এখন জ্যামিতিক সমানুতা প্রদর্শন কারা করবে একটু বলে দিই। এই যে এখানে বলছে নিচের কোনটি CH3CO CH3 এর টটোমার। দেখছো আগের বার কোশ্চিন আসছিল নিচের কোনটি টটোমারিজম প্রদর্শন করবে, এই CH3CO CH3 এইটা। এবার বলছে এই CH3CO CH3 টটোমার কোনটি। টটোমার তো শিখেই গেছো, কিভাবে করতে হইতো জানো, যে CH3 এই COটাকে এভাবে ভাঙা লাগতো, আর CH3 একটাকে CH2 এইরকম ভাঙা লাগতো। তারপর কি হইতো, এই ডাবল বন্ড ভেঙে এরকম হইতো, CH3 এটা হয়ে যেত CO, আর এই পাশে একটা হাইড্রোজেন বের করে রাখছে, এটা জোড়া লেগে যাইতো। এখানে CH2 দেওয়ার পর দেখতাম এখানে একটা আমাদের বন্ডের কম আছে, এই বন্ডটা এখানে শিফট হয়ে যাইতো। তো এই হচ্ছে, তাহলে এই যৌগের নাম কি? এই যৌগের নামও তো চাই না, এই যৌগটা চাইছে জাস্ট। তাহলে এই যৌগটা CH3COOH, CH3COOH ডাবল বন্ড CH2, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো বুঝা গেছে। সো এই হচ্ছে টটোমারিজম। এখন আসো তাহলে আমাদের মোটামুটি গাঠনিক সমানুতা পার্টটা ডান, এখন আমরা জ্যামিতিক সমানুতাতে যাব। সো জ্যামিতিক সমানুতার যে অংশটা আছে এই জায়গায় আমি কভার করে দিচ্ছি। দেখো জ্যামিতিক সমানুতা কি আছে। জ্যামিতিক সমানুতা মূলত আমাদের কি শর্তগুলো থাকা লাগবে সেটা আমি একটু লিখে দিচ্ছি। জ্যামিতিক সমানুতার শর্ত হচ্ছে ফার্স্ট অফ অল এখানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকতে হবে, যাতে আমরা মুক্ত ঘূর্ণন রহিত, ঘূর্ণনটাকে রহিত করতে পারি। একটা কার্বন অক্ষকে কেন্দ্র করে আর একটা কার্বন যাতে পুরো অংশটা জুড়ে না ঘুরতে পারে। দেখো এখানে কি জন্য ঘুরতেটা পারে না, এখানে এই কার্বন কার্বন ডাবল বন্ডের একটা বন্ধনকে আমি সিগমা বলি আর একটাকে পাই বলি, সেই পাই বন্ধন যেটা এক্সট্রা আছে এটা আমাদের ঘুরতে বাধা দিবে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে তুমি যে কার্বন কার্বন ডাবল বন্ডটা পাইছো, ডাবল বন্ডের দুই পাশে এই কার্বনের দুইটা হাত আছে, এই কার্বনের দুইটা হাত আছে। সো দুইটা হাতে সবসময়
এই কার্বনের যে দুইটা হাত আছে এখানে ভিন্ন মূলক থাকা লাগবে, এখানে এ থাকলে এখানে বি থাকতে হবে, এখানে এ থাকলে যদি এখানে এ থাকতো তাহলে এই সমান হবে না জীবনেও, আর এখানে যদি এ থাকে এখানেও মাস্ট বি থাকা লাগবে। এখন দেখো এটা থাকলে সমান হবে। এখন যদি এই সাইডেও এ থাকে এই সাইডেও এ থাকে তাহলে সিমিলার না, তখন এটাকে বলা হবে সিস সমাণু। কি বলা হবে? সিস সমাণু। আর যদি এরকম থাকে কার্বন কার্বন ডাবল বন্ডের এই সাইডে হচ্ছে এ, এই অপোজিট সাইডে এ, এই সাইডে বি, এই অপোজিট সাইডে বি, দুইটা সাইড মিলা লাগবে, নট এ ম্যান্ডেটরি কেস, ঠিক আছে? জাস্ট যদি এই সাইড আর এই সাইড মিলে মানে সেম, অথবা এই সাইড আর এই সাইড মিলে ট্রানজিশন মানে এটা তো ডায়াগোনাল বরাবর মিলে, সো এটাকে বলা হবে ট্রান্স সমাণু। কি বলা হবে? ট্রান্স সমাণু। সো সিস সমাণু আর ট্রান্স সমাণু জ্যামিতিক সমানুতা বা জিওমেট্রিক্যাল আইসোমারিজমের অপর নাম। সিস আর ট্রান্স, সিস মানে পাশাপাশি, ট্রান্স মানে হচ্ছে কোনাকুনি, ঠিক আছে? সো আমরা তাহলে এখন দেখি এই যে যৌগটা আমাদের দিছে, দিয়ে বলছে নিচের কোনটি জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে। ফার্স্ট অফ অল ডাবল বন্ড সবার মধ্যেই আছে, তাহলে প্রথম শর্ত সবাই মানছে। সেকেন্ড, আমাদের কার্বন কার্বন যে ডাবল বন্ড আছে এই ডাবল বন্ডের দুইটা করে যে হাত আছে এই হাতে ভিন্ন ভিন্ন মূলক থাকা লাগবে। ভাই এখানে দেখো এই হাতে দুইটা হাইড্রোজেন সেম মূলক, তার মানে এটা হবে না। এই হাতে দুইটা ক্লোরিন সেম মূলক, হবে না। এই হাতে দুইটা হাইড্রোজেন সেম মূলক, হবে না। এই হাতে দেখো কার্বন কার্বন ডাবল বন্ড, এক হাতে হাইড্রোজেন আর এক হাতে ক্লোরিন ভিন্ন মূলক, আর এক হাতে হাইড্রোজেন আর এক হাতে ক্লোরিন ভিন্ন মূলক, এটা তাহলে হবে আনসার। এই যে ভিন্ন ভিন্ন থাকা লাগবে, ঠিক আছে? বোঝা গেছে আশা করি নিচের কোনটি জ্যামিতিক সমানুতা, আমরা এটা বুঝতে পেরেছি। ওকে, সো আমাদের এখন দেখো এই কোশ্চেনটা আসছে, ডাইমিথাইল ইথার আর ইথানল পরস্পরের কোন প্রকার সমাণু। দেখো এখানে কি দিছে, ডাইমিথাইল ইথার, ইথার মূলক মানে ধরো এই যে এরকম একটা যৌগ ইথার, মাঝখানেও দুই সাইডে আর, এখানে দিছে অ্যালকোহল মূলক। দেখো আমি আগেই বলে আসছি আমি অ্যালকোহল আর ইথার সবসময় একসাথে পড়বো। সো অ্যালকোহল মূলক মানে এই যে আর ও এস, দেখো দুইটার কার্যকরী মূলক কি সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। তাহলে কার্যকরী মূলক যেহেতু ডিফারেন্ট তাহলে এরা কি ধরনের সমানুতা দিবে? কার্যকরী মূলক সমানুতা। ক্লিয়ার? সো এটা কিন্তু পজিশন দিয়ে অনেক সময় ভুল করতে পারো, অবস্থান টটমার কিছুই না, এটা কার্যকরী মূলক সমানুতা। আচ্ছা, কোনটিতে অ্যালকোহল ও অ্যাসিড কার্যকরী মূলক উভয় বিদ্যমান? এটা পড়ার জন্য আমরা অপটিক্যাল আইসোমারিজমে যাব, যে পড়ালেখাটা করব। ফর্মালডিহাইড ও পটাশিয়াম একত্রে উত্তপ্ত করলে কি পাওয়া যায়? এটা আমাদের বিক্রিয়ার মধ্যে। সো আমাদের সমানুতা পার্টটা এখন জাস্ট অপটিক্যাল আইসোমারিজমটা পড়বো, আর তার আগে জ্যামিতিক সমানুতা যে পার্টটা পড়ছি না, এই যে এখানে এরগুলোর আরো কিছু আমি ডিটেলস জিনিস দেখাই। ধরো এখানে আমি দেখাই দিই পেজ নিয়ে, বারবার ওদিকে যাওয়া ঝামেলা। জ্যামিতিক সমানুতা কারা কারা দিবে সেইগুলো নিয়ে আমাদের বেশ কিছু যৌগ গ্রুপ আছে। একটা হচ্ছে বিউটিন 2, বিউটিন 2 এটা কি জ্যামিতিক সমানুতা দিতে পারে? দেখি তো, বিউটিন 2 আগে লেখা তো পারতে হবে ভাই, তার মানে কার্বন আছে হচ্ছে 4টা, দিলাম 4টা। এটা হাজারিন অক্সাইড বই ডিরেক্ট আছে তো এই জন্য খুব আসে, সো এটা মনে রাখবা। বিউটিন 2 তাহলে আমরা নাম্বারিং করেন 1 2 3 4, তাহলে বিউটিন 2 বলছে মানে 2 আর 3 এর মাঝে একটা ডাবল বন্ড, এবং নাম পড়ার সময় স্মলেস্টটা পড়া হয়, 2 আর 3 এ আছে বাট 2 পড়া হয়। আচ্ছা, এখন আমাকে কি করা লাগবে? হাইড্রোজেনদের সমতা করা লাগবে। তাহলে এখানে CH3, এখানে CH, এখানে CH, এখানে CH3। সো এটা এখন তোমাকে জ্যামিতিক সমানুতা দেয় কিনা ভেঙে দেখো। ডাবল বন্ড আছে, এই পাশে হাইড্রোজেন, এই সাইডে CH3 ভিন্ন মূলক, এই সাইডে হাইড্রোজেন, এই সাইডে CH3 ভিন্ন মূলক, তাহলে বিউটিন 2 জ্যামিতিক সমানুতা দেয়। এটা পড়ানোর রিজন হচ্ছে অনেক সময় তোমাকে অপশনে এই যে এরকম সুন্দর করে সংকেতগুলো কষ্ট করে লিখবে না স্যার, তোমাকে বলবে নিচের কোনটি জ্যামিতিক সমানুতা দেখাবে, বিউটিন 2, বিউটিন 1, এই টাইপের অনেকগুলো। সো বিউটিন 2 ভাঙতে না পারলে তুমি কিভাবে মনে রাখবা? সেটাকে এখন ভাঙো চলো। তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে আছে হচ্ছে একটা হাতে H আর একটা হাতে হচ্ছে CH3 সেম, আবার এখানে আছে হচ্ছে একটা হাতে H আর একটা হাতে CH3। সো এটা একটা রিজন, ঠিক আছে? তো এইটা কি বলতো, সিস না ট্রান্স? হাইড্রোজেন হাইড্রোজেন পাশাপাশি সিস। এবার যদি ট্রান্স লিখতে বলি তাহলে এক সাইড সেমই রাখলাম, অপর সাইডটা ধরে উল্টায় দিলাম, এটা উল্টায় CH3 উপরে এটা নিচে, দেখো এখানে কর্ণ বরাবর হয়ে গেছে, এটা হচ্ছে ট্রান্স, ঠিক আছে? আচ্ছা, হাজারিন অক্সাইডে আরেকটা আছে, সেটা হচ্ছে হ্যাঁ আমাদের এরকম যে ডাইওইক অ্যাসিড, বিউটিন ডাইওইক অ্যাসিড বা বিউটিন 2 ডাইওইক অ্যাসিড। এটা জানো কিনা তোমরা? এটা খুবই ইম্পর্টেন্ট একটা উদাহরণ, কেন এটার নাম আলাদা হয়ে গেছে। সো বিউটিন 2 ডাইওইক অ্যাসিড কেমন হয় দেখাই দিই। কার্বন কার্বন ডাবল বন্ড, ডাইওইক মানে দুইটা C ডাবল OH, C ডাবল OH প্রথমে আমি হচ্ছে পাশাপাশি দিলাম, আর দুইটা হচ্ছে হাইড্রোজেন। সো এই হচ্ছে বিউটিন 2 ডাইওইক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের সিস বিউটিন 2 ডাইওইক অ্যাসিডকে আমার বলা হয় হচ্ছে ম্যালেইক অ্যাসিড। কি বলা হয়? এই ম্যালেইক অ্যাসিড নামটার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে, ম্যালেইক অ্যাসিড। সিসটাকে বলা হয় ম্যালেইক অ্যাসিড। আর ট্রান্স কেমন হবে? ট্রান্স, আচ্ছা এটা দর্পণ প্রতিবিম্ব আঁকা যাবে না, এটা অপটিক্যাল না তো। ট্রান্স কি হবে? কার্বন কার্বন ডাবল বন্ড, C ডাবল OH দুটাকে কোনাকুনি দিয়ে দাও, হাইড্রোজেন দুইটাকে কোনাকুনি দিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে ট্রান্স বিউটিন ডাইওইক অ্যাসিড। এটার নাম হবে ফিউমারিক অ্যাসিড। কি হবে?
ফিউমারিক অ্যাসিড। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। সো এইগুলো হচ্ছে আমার মোটামুটি জ্যামিতিক সমানুতার বেশ কিছু অ্যাডভান্স পড়ালেখা, এগুলো অপশনের মধ্যে দিয়ে দিলে যাতে আমরা পারি। ঠিক আছে, তোমাকে এরকম কোশ্চেন দিতে পারে হেক্সিন 3 কি ধরনের সমাণু দেখায়, হেক্সিন 3 জ্যামিতিক সমানুতা দেখায় কিনা, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে আমাকে কেমিস্ট্রি ওয়ালাতে জানাবা বা হালকেনস্টাইন ফ্যামিলিতে অবশ্যই জানাই দিবা। ঠিক আছে, হেক্সিন 3 জ্যামিতিক সমানুতা দেখায় কিনা এটা সংকেত লিখবা, লিখে বাকিগুলো মিলাবা। ওকে, সো এটা একটু তোমরা নিজেরা করবা। ওকে, সো আমাদের তাহলে জ্যামিতিক সমানুতা শেষ, কোশ্চিন সলভ শেষ। ঠিক আছে, জ্যামিতিক সমানুতা শেষ, কোশ্চিন সলভ শেষ। এখন আমরা কি দেখবো? অপটিক্যাল আইসোমারিজম। বেশি জিনিস দেখবো না, এখান থেকে যতটুকু লাগে ততটুকু পড়বো। অপটিক্যাল আইসোমারিজম। সো অপটিক্যাল আইসোমারিজম মানে আলোক সমানুতা। আলোক সমানুতার কি কি শর্ত আছে? 1 নাম্বার শর্ত, সেটা হচ্ছে কাইরাল সেন্টার বা কাইরাল কার্বন। কাইরাল কার্বন, সো কাইরাল কার্বনকে এভাবে স্টার মার্ক করা হয়। কাইরাল কার্বন কি এটা একটু দেখো। কাইরাল কার্বন কি, কাইরাল কার্বন কয়টা আছে এগুলো নিয়ে কোশ্চিন আসে। কাইরাল কার্বন হচ্ছে কার্বনের হাত আছে ভাইয়া 4টা, 4টা হাতে 4টা ভিন্ন মূলক যদি থাকে, ধরো এখানে আছে পি, এখানে আছে কিউ, এখানে আছে হচ্ছে এ, আর এখানে আছে বি। এই যে 4টা হাতে 4টা ভিন্ন গ্রুপ, তাহলে এটাকে বলা হবে কাইরাল কার্বন। ঠিক আছে, এ বি এত বড় হাতের না দিয়ে ছোট হাতের দিই। কার্বনের 4টা হাতে 4টা ভিন্ন গ্রুপ থাকলে এটাকে বলা হবে কাইরাল কার্বন। সেকেন্ড, আমাদের এই যে এদের যে যৌগটা হবে এটাকে দর্পণ প্রতিবিম্ব হতে হবে, দর্পণ প্রতিবিম্ব হতে হবে। 3 নাম্বার, আমি যে দর্পণ প্রতিবিম্ব পাচ্ছি আর আমার মূল যৌগটা, এই দুইটা পরস্পরের উপর বসা যাবে না, একদম মানে ইনসার্ট হয়ে যাবে না, অ-উপরিস্থাপনীয় হইতে হবে, অ-উপরিস্থাপনীয়। ঠিক আছে, এই হচ্ছে 3টা শর্ত। এই 3টা শর্ত নিয়ে যে যৌগটা হয় সেটাই গতবার আসছে মেডিকেলে। ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড শুনতে শুনতে আমরা একদম মানে কান ঝালাপালা হয়ে গেছে। আমরা কি করছে, তারা অন্যভাবে কোশ্চেনটাকে রিপ্রেজেন্ট করছে। দেখো ল্যাকটিক অ্যাসিডই তোমাকে দিছে, বাট অন্যভাবে দিছে, অনেকে বুঝেই নাই। ল্যাকটিক অ্যাসিডের সংকেত কিভাবে অ্যাসিড বলছে, তার মানে অবশ্যই কার্বনের সাথে COOH মূলক আছে। আর ল্যাকটিক অ্যাসিডের একটা বিশেষ বৈশিষ্ট্য, এখানে OH আছে, এখানে হচ্ছে আর এক হাতে আছে CH3, আর CH3টা নিচে দিই, এখানে দিই H, এখানে আর এক হাতে আছে H, আর এক হাতে আছে হচ্ছে CH3। ঠিক আছে, তো এই হচ্ছে ল্যাকটিক অ্যাসিড একটা। ঠিক আছে, এই ল্যাকটিক অ্যাসিডটা দিয়েই গতবার কোশ্চেন আসছে এরকম, নিচে কোন যৌগটিতে, কোন যৌগটিতে একই সাথে অ্যাসিডীয় মূলক, এই যে COOH মূলক, একই সাথে অ্যালকোহলীয় মূলক আছে। অ্যান্সার কি হবে? ল্যাকটিক অ্যাসিড। মেডিকেলের গতবারের কোশ্চেন এটা, এটা কিন্তু সুন্দর একটা কোশ্চেন। সো এটা দেখো, এই যে ল্যাকটিক অ্যাসিড, এখানে তোমাকে দর্পণ প্রতিবিম্ব আঁকা লাগবে। সো দর্পণ প্রতিবিম্ব যদি আঁকো, এটার মনে রাখবা দর্পণ প্রতিবিম্ব আঁকার সময় মাঝ বরাবর কোনো চেঞ্জ আসবে না। কার্বন এখানে COOH ছিল, এখানে CH3 ছিল, এবং দর্পণ প্রতিবিম্ব মানে কি, আয়নার ভিতর যে দেখো তোমার ডান হাত বাম হাতে যাবে, বাম হাত ডান হাতে আসবে। সো এই যে ডান হাত, এটা বাম হাতের কাছে চলে আসছে, OH এইদিকে চলে আসছে, আর H ওইদিকে চলে গেছে। সো এই জায়গায় তোমরা একটা শর্টকাট মনে রাখতে পারো। শর্টকাটটা হচ্ছে এরকম যে OH যদি ডানে থাকে, এটাকে আমরা বলবো ডি ল্যাকটিক অ্যাসিড, ডি ল্যাকটিক অ্যাসিড। এবং এই ডি ল্যাকটিক অ্যাসিড বুঝে আমার আপেক্ষিক এই যৌগটা আলোর তলকে, এই যৌগটা আলোর তলকে হচ্ছে ডান দিকে ঘুরাবে, ডেক্সট্রো রোটেটরি ঘুরাবে, এবং আলোর তলকে ডান দিকে ঘুরালে আপেক্ষিক আবর্তন কোণ হয় পজিটিভ। এবং এই যৌগটার OH আছে মানে হচ্ছে বামে, সেটা হচ্ছে লেভো রোটেটরি ঘুরাবে, এবং আলোর তলকে বাম দিকে ঘুরালে আপেক্ষিক আবর্তন কোণ হয় নেগেটিভ। এবং ভ্যালুটা এটারও 2.24 ডিগ্রি থাকে, এটারও 2.24 ডিগ্রি থাকে। ঠিক আছে, এই যে এখানেও 2.24 ডিগ্রি থাকে। এইটা তাইলে ডি ল্যাকটিক অ্যাসিডের আপেক্ষিক আবর্তন কোণ থিটা প্লাস 2.24 ডিগ্রি, এল ল্যাকটিক অ্যাসিডের আপেক্ষিক আবর্তন কোণ থিটা মাইনাস 2.24 ডিগ্রি। এখন এটাই হচ্ছে তোমার মোটামুটি আমার আলোক সমাণু। দেখো কিভাবে, দেখো এখানে কাইরাল কার্বন আছে। ফার্স্ট অফ অল কার্বনের 4টা হাতে 4টা ভিন্ন গ্রুপ, এটা দর্পণ প্রতিবিম্ব তুমি আঁকছো, এবং এটাকে নিয়ে যে এর উপর বসাও, বসবে না। এই কার্বন কার্বনের উপর বসবে, OH এর উপর H বসবে, OH আর H তো সেম না, তাহলে বসলো না, অপরিস্থাপনীয়। তার মানে ল্যাকটিক অ্যাসিড এটা সুন্দর উদাহরণ আমাদের আলোক সমানুতার। ওকে, এরপরে আসো, আমাদের আলোক সমানুতার সংখ্যা বের করার একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। যেমন আমাদের একটা কোশ্চেন আসে গ্লুকোজ নিয়ে, এই যে রিসেন্ট কৃষিতেও কোশ্চেন আসছে গ্লুকোজ। গ্লুকোজের সংকেতে তোমরা জানো C6H12, এবং তোমরা যারা গ্লুকোজকে গাঠনিক সংকেত আকারে ভেঙে লিখতে পারো, গাঠনিক সংকেত আকারে ভেঙে লিখতে পারো, তারা জানো যে গ্লুকোজে আমাদের হচ্ছে মূলত একটা অ্যালডোজ শর্করা। সো এরকম হয় আসলে, CHO 6টা কার্বন আগে দিয়ে নি, 1 2 3 4 5 6, লাস্টেরটা থাকে হচ্ছে CH2OH,
আচ্ছা, আর এই জায়গায় মূলত তুমি বুঝে শুনে লিখে দাও সবগুলো। ধরো এই সাইডে ওইস ওইস ওইস, কোনো প্যারা নাই, এটা তুমি এটা নিজের মতো লিখবে। এক সাইডে ওইস মারবা আর এক সাইডে এইস মারবা, কোনো সমস্যা নেই। বা এক সাইডে ওইস দুইটা দিলা আর এক সাইডে এইস দিলা, এটা নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার দরকার নেই, একটু লিখলেই হয়েছে। তো এখান থেকে তুমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, দেখবা কাইরাল কার্বনের চারটা, আমি একটু মার্ক করে দিচ্ছি, এত কিছু তোমার বোঝা লাগবে না, চারটা। তো গ্লুকোজে কাইরাল কার্বন চারটা থাকে। সূত্র কি তাহলে? আলোক সমাণুর সংখ্যা 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার 4, মানে আমার সমান হবে গ্লুকোজের কয়টা? 16টা। ঠিক আছে, তার মানে গ্লুকোজের কাইরাল কার্বন চারটা, তাহলে আলোক সমাণু বা অপটিক্যাল আইসোমারিজম কয়টা হবে? 16টা। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের। তাহলে একটু আগে তুমি যে ল্যাকটিক অ্যাসিড শিখছিলে, এখানে কাইরাল সেন্টার কয়টা? একটা। ল্যাকটিক অ্যাসিডের আলোক সমাণু কয়টা হবে? ল্যাকটিক অ্যাসিড, এখানে কাইরাল সেন্টার কয়টা? একটা। তাহলে এটার স্টেরিও সমানুতা কত হবে? 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 1, মানে 2টা। এই ধরনের কোশ্চিন অহরহ আসে, অহরহ এই ধরনের কোশ্চিন অহরহ আসে। ঠিক আছে, সো আমরা তাহলে এইগুলো মোটামুটি বুঝে ফেলছি। এখন চলো আমরা কোশ্চিন সলভে চলে যাই, কোশ্চিন সলভে চলে যাই, সমানুতার কোশ্চিন সলভে চলে যাই। আলোক সমাণু আছে আমার কোশ্চিনে। বলো এটার অ্যান্সার বলো। মেডিকেল 23-24 কোশ্চিন। ঠিক আছে, মেডিকেল 23-24 কোশ্চিন, এত মানে রিসেন্ট কোশ্চিন। নিচের কোনটি আলোক সক্রিয়? এটার অ্যান্সার দাও। নিচের কোনটি আলোক সক্রিয়? ফার্স্ট অফ অল অপটিক্যাল আইসোমারিজম দেখাইতে হলে কি লাগে? তোমার কাইরাল সেন্টার লাগবে, তাই না? কাইরাল সেন্টার, এখন দেখো এইখানে ডাবল ওয়ান, এটা আগেই বাদ। এই জায়গায় NO2 CH2 সেলে যে হাইড্রোজেন দুইটা, কাইরাল সেন্টার মানে কি? কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন গ্রুপ, এখানে হাইড্রোজেন একটাই দুইটা দিয়ে দিছে, এটাও বাদ। এখানে CH3 তিনটা দিছে, মনের সুখে CH3 তিনটা দিছে, মানে কার্বনের হাত চারটা, তিনটা হাতেই CH3। ভাই এটা কাইরাল কার্বন থাকবে? থাকবে না। তাহলে এটাই দেখো CH3 CH NH2। দেখো তুমি যদি একটাকে কার্বন ধরো এটা আমার কার্বন, এই একটা হাতে আছে H ভিন্ন গ্রুপ, আর একটা হাতে আছে CH3, আর একটা হাতে আছে হচ্ছে NH2, আর একটা হাতে আছে CH, চারটা হাতে চারটা ভিন্ন গ্রুপ, এখানে কাইরাল সেন্টার আছে। দ্যাটস মিন এইটা তোমার আলোক সমাণু দিবে। ঠিক আছে, সো আলোক সমানুতার এই ধরনের কোশ্চেন গুলো তোমার পারা লাগবে। এই যে এখানে দেখো কোন যৌগটিতে দুইটি কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন আছে। আচ্ছা, কাইরাল কার্বনের আরেকটা নাম হচ্ছে অপ্রতিসম কার্বন। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবো। তো কোনটিতে আছে এটার জন্য তোমার এই দেখো এইভাবে দিচ্ছে, আমি তোমাকে একটু আগে বলে আসলাম, তোমাকে এত সুন্দর করে মাখন করে বারবার করে তোমাকে আঁকে দিবে না স্যাররা, কারণ এটা টাইপ করা বা লেখা বা তোলা টাফ আছে একটু। তো তোমাকে আরেকটু যাচাই করার জন্য এইভাবে দিবে। বিউটানল 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড, বিউটেন 2,3 ডায়ল, 2 মিথাইল প্রোপানল 2। সো দেখো আমরা একটা একটা করে যদি শুরু করি, ফার্স্ট অফ অল বিউটানল 2 যদি একটু লেখার ট্রাই করি, এই নাম্বারটা বিউটানল 2, এত কিছু বুঝি না, কার্বন আছে বিউটান মানে চারটা কার্বন, এবং বিউটানল 2 তে 2 মানে কি? বিউটানল মানে OH আছে 2 নাম্বারে। এবার বাকিগুলো হাইড্রোজেন দাও, এটা CH3, এটা ভাই আমার CH2, এটা CH, আর এটা হচ্ছে আমার CH3। সো এখানে দেখো, এখানে যদি খেয়াল করো, এখানে যদি তুমি খেয়াল করো, এখানে আমার কাইরাল সেন্টার কয়টা? দেখো কার্বন আমি যদি খেয়াল করি, এইখানে একটা, এইখানে একটা। এখন এই কার্বনের সাথে অলরেডি দুইটা হাইড্রোজেন কানেক্টেড, তাহলে এই কার্বন কি কখনো কাইরাল সেন্টার কাইরাল কার্বন হতে পারবে? এই কার্বনে দুইটা হাইড্রোজেন অলরেডি, মানে কাইরাল কার্বন হওয়ার শর্ত কি ছিল? কাইরাল কার্বন হওয়ার শর্ত ছিল কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন গ্রুপ থাকা লাগবে। এই কার্বনটার দিকে খেয়াল করো, এই কার্বনে এক হাতেই দুইটা হাইড্রোজেন, মানে দুইটা হাইড্রোজেন দুই হাতে, তার মানে সেম। এই কার্বন কাইরাল কার্বন হতে পারবে না, তাহলে এইটা হয়তো কাইরাল কার্বন। তো একটা নিয়ে তোমার কাজ নাই, আমার চাইছে দুইটা, তাহলে এটা বাদ। আচ্ছা, তো তারপরে সি নাম্বারটা আগে দেখি, যেহেতু আমার হচ্ছে বিউটানল, এটার সাথেও মিলে আছে, বিউটান 2,3 ডায়ল, এটা দেখি বিউটেন, তার মানে এটা হচ্ছে কার্বন 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 কার্বন, চারটা কার্বন। চারটা কার্বনে 2 আর 3 নম্বরে হচ্ছে অল গ্রুপ আছে, মানে ডায়ল মানে হচ্ছে OH গ্রুপ আছে 2 আর 3, ধরলাম এটা 2 1, এটা 2, এখানে একটা OH, এখানে একটা OH, বাকিটা তুমি হচ্ছে পূরণ করো। এটা হচ্ছে CH3, এটা CH, এটা CH, এটা হচ্ছে CH3। দেখো এইবার আগে যে প্রবলেমটা অ্যারাইজ করছিল, এই কার্বনে দুইটা হাইড্রোজেন ছিল দেখে এটা কাইরাল কার্বন হতে পারে না, এখন এই কার্বনে একটা হাইড্রোজেন,
সো এখানে খেয়াল করো এই যে কার্বনটা, এই কার্বনটার দিকে খেয়াল করো, এক হাতে হাইড্রোজেন, আর এক হাতে CH3, আর এক হাতে OH, এবং আর এক হাতে এই পুরো গ্রুপটা, তাহলে এটার কাইরাল কার্বন। এবার এই কার্বনটার দিকে খেয়াল করো, এক হাতে হাইড্রোজেন, এক হাতে CH3, এক হাতে OH, তিনটা ভিন্ন গ্রুপ, আর একটা হাতে এই পুরো গ্রুপটা। দ্যাটস মিন এখানে কাইরাল কার্বন কয়টা আছে? দুইটা আছে। সো এই ধরনের কোশ্চিন একটু পরে করবা যদি মুখস্থ না থাকে। তোমার কাজ হচ্ছে ফার্স্টে থিওরি কোশ্চিন গুলো ধুমায় পারা। এই ধরনের কোশ্চিন তোমার টাইম ওয়েস্টের জন্য দিছে, যদি তোমার মুখস্থ না থাকে, বইয়ের অনুশীলনীদের থেকেই দেয়, যদি মুখস্থ না থাকে তাহলে স্কিপ করে লাস্টের চেষ্টা করবা, কারণ এই ধরনের একটা কোশ্চিন করতে যায় তুমি 5টা কোশ্চিন মিস করবা, দরকার নাই তো। 5টা কোশ্চিনে যে মার্ক, একটা কোশ্চিনে এর একটা কোশ্চিনও কিন্তু সিমিলার টাইপস অফ মার্ক। দ্যাটস মিন তুমি এই জায়গায় টাইম নষ্ট করো না। সো এটা হবে আমার অ্যান্সার। ওকে, বোঝা গেছে? তো এই হচ্ছে আমার মোটামুটি সমানুতা পার্ট ছিল। সমানুতা পার্টটা আমরা ডান করে ফেলছি। সমানুতা পার্ট আমরা ডান করে ফেলছি। আমরা দুইটা জিনিস আজকে শিখবো, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, তারপর হচ্ছে বেনজিন বলয়ের ক্ষেত্রে মোটামুটি একটা জিনিস আছে, সেটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশকগুলা, এটা দেখতে পারো। আর আমাদের বিক্রিয়াগুলা শ্রেণী বিভাগ একটু দেখাই দিতে পারি। তো চলো আমরা এখন যে পাঁচটা পড়বো সেটা হচ্ছে আমাদের বিক্রিয়া শ্রেণী বিভাগ। বিক্রিয়া শ্রেণী বিভাগের পর আমরা হচ্ছে ইলেকট্রোফাইল, নিউক্লিওফিল, কার্বোক্যাটায়ন, কার্বনায়ন, বন্ধন বিভাজন পর্যন্ত পড়বো। আগামী দিন থেকে আমরা হাইড্রোকার্বন থেকে শুরু করব, ঠিক আছে? তো আমরা আজকে আরো কিছু পার্ট পড়বো, চলো সেগুলোর জন্য আমরা স্লাইডে ফিরে যাই। তো আমরা মোটামুটি কোশ্চেন কিন্তু ভালোই সলভ করলাম। কোশ্চেন সাথে সাথে সলভ করাই দেওয়ার একটাই রিজন, যাতে তোমাদের সব রকম ডাউট গুলো ক্লিয়ার হয়ে যায়। এটা আমরা লাস্টে করে থাকি সচরাচর, কিন্তু আমরা এবার এফোর্ট দিয়ে তোমাদের জন্য টপিক শেষ করার পরে টপিকের কোশ্চেন সলভ করে দিচ্ছি। হয়তো তোমাদের বুঝতে একটু প্যারা হইতে পারে, প্যারা নেওয়ার কিছু নাই। আচ্ছা, তো এই জায়গায় একটু আমি হালকা করে বলে দিই, আমাদের হালকা করে একটু বলে দিচ্ছি যে আমাদের জৈব যৌগের শ্রেণী বিভাগ আছে। খেয়াল করো, আমাদের জৈব যৌগের শ্রেণী বিভাগটা হালকা করে বলে দিতে চাচ্ছি। তো জৈব যৌগের বেশ কিছু শ্রেণী বিভাগ আছে। জৈব যৌগকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে আমাদের অ্যালিফেটিক পার্ট, আর একটাকে আমরা বলে থাকি অ্যারোমেটিক পার্ট। এই যে সো অ্যালিফেটিক, যে অ্যালিফেটিক মানে এটাকে বলে মুক্ত শিকল, এবং আরেকটা পার্ট এখানে এই যে আসছে, এই যে এসে এখানে বদ্ধ শিকল বা চাক্রিক যৌগ। সো অ্যালিফেটিকটা খুবই ইজি। অ্যালিফেটিককে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা, একটা সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে বুঝছো, সিঙ্গেল বন্ড, দন্তের স, এই যে দন্তের স সম্পৃক্ত, এখানে সিঙ্গেল বন্ড। আর সিঙ্গেল বন্ড কার ভাইয়া? সিঙ্গেল বন্ড হচ্ছে আমাদের মোটামুটি আমরা জানি সিঙ্গেল বন্ড হচ্ছে অ্যালকেন, তাহলে সম্পৃক্ত পার্টটা হচ্ছে অ্যালকেন। আর অসম্পৃক্ত মানে ডাবল বন্ড। সো ডাবল বন্ড কার কার আছে? এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, মানে অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন, ঠিক আছে? অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন। সো এগুলো হচ্ছে আমরা অসম্পৃক্ত, এটা আমরা ইজিলি পারবো। বদ্ধ শিকলে যেটা হয়েছে, বদ্ধ শিকলকে দুইটা নামে ডাকা হয়, একটা হচ্ছে কার্বোসাইক্লিক, আর একটাকে আমরা বলি হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক কেমন? ধরো আমার একটা যৌগ এরকম দিচ্ছে, একটা ত্রিভুজ, আমি জানি না এটা আসলে কি। তো মনে রাখবা, কার্বন অর্গানিক কেমিস্ট্রিতে এরকম ত্রিভুজ মানে এটা কিন্তু কেমিস্ট্রিতে ত্রিভুজ না, এটা আমাদের হচ্ছে প্রতি কোনায় কিছু নাই মানে কার্বন আছে, এবং কার্বনের হাত দুইটা করে আছে, বাকি দুইটা হাতে হাইড্রোজেন আছে, কোনো কিছু কিন্তু এখানে লেখা ছিল না। তার মানে মনে রাখবা যে আমাদের যদি কখনো কোনো একটা যৌগের কোনো একটা বদ্ধ, দেখো এটা একটা বদ্ধ যৌগ, তাই এটাকে বলা হচ্ছে চাক্রিক বা বদ্ধ যৌগ, এটা আগে বুঝো। তারপরে প্রতি কোনায় কি আছে? কার্বন আছে। প্রতি কোনায় যেহেতু কার্বন আছে, এখানে খেয়াল করো, তাহলে এই যৌগটার নাম কার্বোসাইক্লিক। আর এই কার্বনেরই যেহেতু এটা কেমিস্ট্রি, মানে আমাদের অর্গানিক কেমিস্ট্রি মানে তো কার্বন, তাই এটাকে বলা হয় হোমোসাইক্লিক। তাই এটাকে বলা হয় হোমোসাইক্লিক। এটা লাল কালিতে বোঝা যায় না, আচ্ছা আমি অন্য কালিতে লিখি, হোমোসাইক্লিক। হোমোসাইক্লিক, হোমোসাইক্লিক, ঠিক আছে? সো হোমোসাইক্লিক। আর যদি এরকম থাকতো, এই যৌগটা এরকম থাকতো, এই যৌগটা যদি এরকম থাকতো, দেখো এই কোনায় কিছু লিখি নাই, তার মানে এই কোনায় কি আছে? এই কোনায় কিছু লিখি নাই মানে এই কোনায় কি আছে ভাইয়া? কার্বন আছে। এই কোনায় কি আছে? কার্বন আছে। এই জায়গায় একটা এক্সট্রা লিখছি না, নাইট্রোজেন, ওই যে চপস এক্সেন হেটারো পরমাণু ঢুকছে, তার মানে এটাকে বলা হবে হেটারোসাইক্লিক। আর যেহেতু এটা নাইট্রোজেন ঢুকছে, এটাকে বলা হবে বিষমচাক্রিক। আর যদি কার্বন থাকতো তাহলে এটাকে বলা হয় হোমোসাইক্লিক, কার্বোসাইক্লিক, বা এই যৌগকে বলা হবে সুষমচাক্রিক, ঠিক আছে? সেই কোশ্চেন গুলো একটু দেখে রাখবা, এগুলো আসতে পারে এক্সামে, মনে রাখবে। এখন এই যৌগগুলোকে দুইটা ক্যাটাগরিতে আবার তুমি ডিভাইড করতে পারবা। তুমি প্রথমে মনে রাখো আমার কার্বোসাইক্লিক আর হেটারোসাইক্লিক। এখন এই কার্বোসাইক্লিক যৌগগুলো অ্যালিসাইক্লিক হতে পারে, অ্যারোমেটিক হতে পারে, এগুলো জানি আমরা অর্গানিক কেমিস্ট্রির প্রথম দিকের পড়া। সো অ্যালিসাইক্লিক কি আর অ্যারোমেটিক কি? অ্যারোমেটিক হতে গেলে বেশ কিছু বৈশিষ্ট্য থাকা লাগে ওই যৌগের মধ্যে। অ্যারোমেটিক যৌগ হতে গেলে বেশ কিছু বৈশিষ্ট্য তাকে মানতে হয়, নাহলে অ্যারোমেটিক হয় না।
আর এই যৌগগুলো ওই বৈশিষ্ট্য মিলে নাই, দেখো এখানে অনেক কিছু বৈশিষ্ট্য আমি কিচ্ছু বলি না, এটা কিন্তু তোমার অ্যালিসাইক্লিক যৌগ, এটাও তোমার অ্যালিসাইক্লিক যৌগ, এবং অ্যালিসাইক্লিকের মধ্যে এইটা হচ্ছে সব কার্বন দিয়ে গঠিত, তো এটাকে বলা হবে কার্বোসাইক্লিক। এবং অ্যালিসাইক্লিকের মধ্যে এটা হচ্ছে আমার কার্বন বাদে একটা অন্য কেউ ঢুকছে, হেটারো ঢুকছে, তো এটা হেটারোসাইক্লিক বা বিষমচাক্রিক, ঠিক আছে। তার মানে আমার আরেকটা পার্ট আমি রেখে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ আমরা যখন বেনজিন পড়বো ক্লিয়ারলি পড়াই দিব, ঠিক আছে। অ্যারোমেটিক যৌগটা নিয়ে 4টা করে বৈশিষ্ট্য। অ্যারোমেটিক যৌগের উদাহরণ আছে বেনজিন, পিরিডিন, ন্যাফথালিন, তারপরে ফেনল, এরকম বেশ কিছু এক্সাম্পল আমরা আছে। তো এই পার্টটা আমরা পড়াই দিলাম, রিজন আছে, এই পার্টটা থেকে কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, তো আমরা এখন যে পার্টে যাব সেটা হচ্ছে আমাদের বিক্রিয়া শ্রেণী বিভাগ, এগুলো সব পড়ানো হয়ে গেছে আমাদের। বিক্রিয়া শ্রেণী বিভাগ আর হচ্ছে বন্ধন বিভাজনে চলে যাব। সো বন্ধন সুষম বিষম, এই যে এখানে আমরা একটু দেখবো যে আমাদের কয় টাইপসের বিক্রিয়া হতে পারে, এটা একটু পরে দেখবো। এখন আমরা বন্ধন বিভাজনে চলে যাব। সো মনে করো যে বন্ধনকে বিভাজন করতে হবে, বন্ধনকে কিভাবে ভাঙা যায়। তুমি একটা পাউরুটি কিনে এনে মাঝ বরাবর সুষমভাবে বিন্যস্ত করতে পারো, বা এমন করতে পারো তোমার এক বন্ধুকে দিছো যে হচ্ছে একটু বেশি নিচ্ছে, তোমাকে একটু কম দিচ্ছে, মানে বিষম বিভাজনে হইতে পারে। সো সুষম বিভাজনে কি হয়, মাঝ বরাবর ভেঙে ফেললে তুমি যতটুকু মাখন পাচ্ছ তোমার বন্ধু ততটুকু মাখন পাচ্ছে। যেমন এটা যদি বন্ধনকে ভাঙো তাহলে কি আসবে, ধরো এখানে আমার বন্ধন আছে, ধরো এরকম আছে কার্বন কার্বন, ধরো কার্বন আর হচ্ছে যে কোনো একটা বন্ধন আছে, এই যে এখানে ধরো এরকম আছে হাইড্রোজেন হাইড্রোজেন, এরকম বন্ধন আছে। সো এইখানে মনে রাখবা হাইড্রোজেন হাইড্রোজেনে এই হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করে, এই বন্ধনে এই ইলেকট্রনে এই একজন শেয়ার করে। সো এখানে সুষম বিভাজন মানে একদম মাঝ বরাবর ভেঙে যাবে। তো এই যে মাঝ বরাবর ভেঙে গেল, ভেঙে গেলে এই হাইড্রোজেন একটা ইলেকট্রন নিয়ে চলে গেল, এই হাইড্রোজেন একটা ইলেকট্রন নিয়ে চলে গেল, এই যে মাথার উপর ইলেকট্রন, এটাকে বলা হয় ফ্রি র্যাডিক্যাল। কি বলা হয় ভাইয়া, ফ্রি র্যাডিক্যাল। তার মানে সুষম বিভাজনের ফলে ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়। সুষম বিভাজনের ফলে কি তৈরি হয়, ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়, মনে রাখবো। আচ্ছা, আর এইটাই যদি বিষম বিভাজনে হয়ে যায়, বিষম বিভাজন, তাহলে কি হবে, সে টু সে এখানে হাইড্রোজেন ছিল, এখানে ধরো ক্লোরিন ছিল। সো এখানে যেটা হয় হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করে, ক্লোরিন একটা শেয়ার করে। বিষম বিভাজন মানে যে বেশি পাওয়ারফুল, এটা তড়িৎচুম্বকতা 3.0, এটা 2.1। সো তড়িৎচুম্বকতা বেশি, ও বন্ধনের ইলেকট্রন ভেঙে বিষম বিভাজন করে ভেঙে নিজের দিকে টান দেয়। তাহলে এই ক্লোরিন ইলেকট্রনধারী ও নেগেটিভ হয়, আর হাইড্রোজেন পজিটিভ হয়। সো এই ঘটনাটা কোথায় ঘটে, কার্বনের মাথায় ঘটে। সো এটা তো হাইড্রোজেন দিয়ে বোঝাইছি, তাহলে কার্বনের মাথায় এই ঘটনা ঘটলে এটাকে বলা হয় কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন, আর এটাকে বলা হয় কার্বানায়ন, মানে কার্বো আর অ্যানায়ন, সো এটাকে বলা হয় কার্বানায়ন। সো কার্বোক্যাটায়নকে এই যে কার্বনের মাথায় পজিটিভ, কার্বানায়ন কার্বনের মাথায় নেগেটিভ। সো এই হচ্ছে মোটামুটি আমাদের বিষম বিভাজনের প্রোডাক্ট। তাহলে বিষম বিভাজনের ফলে কার্বোক্যাটায়ন আর কার্বানায়ন সৃষ্টি হয়, সুষম বিভাজনের ফলে ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়। সো এই হচ্ছে দুটা কনসেপ্ট। এখন এই যে আমাদের যে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, কার্বানায়ন তৈরি হয়েছে, এই যে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে আর কার্বানায়ন তৈরি হয়েছে, এই কার্বোক্যাটায়ন কার্বানায়নের সক্রিয়তার ক্রম, স্থায়িত্বের ক্রম আসে। সো মেডিকেলে আমি এগুলো তোমার ব্যাখ্যা দিচ্ছি না, তোমাকে জাস্ট মুখস্থ করাবো আমি কিছু জিনিস আমি এখানে বলে দিচ্ছি। দেখো, আমাদের এখানে কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম যেটা হবে স্থায়িত্বের ক্রম তার উল্টা হবে, মনে রাখবা। স্থায়িত্বের ক্রম যেটা, সক্রিয়তার ক্রম তার অবয়াসলি তার উল্টা হবে। সো কার্বোক্যাটায়নের জাস্ট ডিগ্রিটা তোমাকে বোঝা লাগবে, কারণ অপশনে তোমাকে ঝামেলা করতে পারে। সো কার্বোক্যাটায়ন আমি এটা সংক্ষেপে সিসি দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। সো ধরো আমি কার্বোক্যাটায়নের এরকম 4টাই দিতেছি, এই যে 1 2 3 4। সো এখানে ডিগ্রি বোঝার জন্য আমি কি করব, সবার কার্বোক্যাটায়ন দিলে সবার মাথায় পজিটিভ 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 পজিটিভ। আর ডিগ্রি বুঝতে গেলে কি করা লাগবে, ডিগ্রি বুঝতে গেলে হচ্ছে এইভাবে তোমাকে 3টা করে হাত দেওয়া লাগবে, কারণ একটা অলরেডি হাত ভেঙে, যে বন্ধন ভেঙে পজিটিভ চার্জ হয়ে গেছে, 4টা জায়গায় 3টা হাত দিবা। এখন যদি সবকটাতে কোনোটাতে আর বা অ্যালকাইল গ্রুপ না থাকে, সব জায়গায় হাইড্রোজেন থাকে, সেটাকে এরকম বলা হয় যে CH3 এখানে পজিটিভ। সেই ধরনের কার্বোক্যাটায়নকে বলা হয় মিথাইল কার্বোক্যাটায়ন, মিথাইল কার্বোক্যাটায়ন, বা এটাকে বলা হয় 0 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, আচ্ছা এইটা নিচে এত বড় করে না লিখে এখানে আমার জায়গা লাগবে। সো এটাকে বলা হয় মিথাইল কার্বোক্যাটায়ন বা 0 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আচ্ছা, এখন একটা হাতে যদি অ্যালকাইল মূলক আর বা সি থাকে আর বাকি 2 হাতে হাইড্রোজেন থাকে, একটা হাতে আর আছে, তার মানে এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 2টা হাতে আর থাকলে এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3টা হাতে আর থাকলে এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সো কার্বোক্যাটায়নের আমি একটু কষ্ট করে তোমাদের মনে রাখাবো, যারা যদি আমার ব্যাখ্যা চাও আমার সাথে কন্ট্যাক্ট অবশ্যই করবা। সো আমি জাস্ট মনে রাখাবো যে এটার স্থায়িত্বের ক্রমটা, বাকি সব তুমি উল্টাই দিব। স্থায়িত্ব বা স্টেবিলিটির অর্ডার,
স্টেবিলিটি অর্ডারটা তোমাকে আমি পড়াবো। সো স্টেবিলিটি বা স্থায়িত্বের ক্রম মনে রাখবা যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি, তারপরে হবে 2 ডিগ্রি, তারপর হবে 1 ডিগ্রি, তারপর হবে 0 ডিগ্রি বা মিথাইল কার্বোক্যাটায়ন। আগেই বলে আসছি স্থায়িত্বের ক্রম যা সক্রিয়তার ক্রম তার উল্টা। তো সক্রিয়তা কি হবে, আগে হবে 0, তারপর হবে 1, তারপর 2, তারপর 3, তার মানে 3 ডিগ্রির স্থায়িত্ব সবচেয়ে বেশি আর 0 ডিগ্রির সক্রিয়তা সবচেয়ে বেশি। এখন বলো কার্বোক্যাটায়ন মাথার উপর পজিটিভ, যদি কার্বন আয়ন বলতেন তাহলে মাথার উপর একটা নেগেটিভ দিতা, সেম বাকি সব সেম। তো কার্বন আয়নে কি হবে, কার্বোক্যাটায়নের টোটাল উল্টা হবে। তাহলে কার্বন আয়নের কেমন হবে আমি এখানে বলে দিই। কার্বন আয়নের ক্ষেত্রে কি হবে, কার্বন আয়নের ক্ষেত্রে মানে নেগেটিভের ক্ষেত্রে কি হবে, কার্বোক্যাটায়নের উল্টা হবে, একদম মনে রাখবা। কার্বোক্যাটায়নের উল্টা, কার্বোক্যাটায়নের উল্টা। আর ফ্রি রেডিকেলে কি হবে ভাইয়া, ফ্রি রেডিকেলে একদম ফ্রি রেডিকেলে কি হবে, ফ্রি রেডিকেল আর কার্বোক্যাটায়নের যে তুমি স্টেবিলিটি আর সক্রিয়তার ক্রম শিখছো একদম সেম। তাহলে ফ্রি রেডিকেলে কি হবে, সেম। ফ্রি রেডিকেলের ক্ষেত্রে কি হবে, ফ্রি রেডিকেলের ক্ষেত্রে কি হবে, সেম অ্যাজ কার্বোক্যাটায়ন, সেম অ্যাজ কার্বোক্যাটায়ন, সেম অ্যাজ কার্বোক্যাটায়ন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। সেই হচ্ছে আমার মোটামুটি কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন, ফ্রি রেডিকেলের সক্রিয়তা আর স্থায়িত্বের ক্রমের যে অর্ডারগুলো ছিল এগুলো সব মনে রাখা লাগবে। জাস্ট একটা অর্ডার যদি তুমি মনে রাখো, কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম, আর কিচ্ছু মনে রাখা লাগবে না। সক্রিয়তার ক্রম তার উল্টা, ফ্রি রেডিকেলের সেম কার্বোক্যাটায়নের মতো, আর কার্বন আয়নের জাস্ট কার্বোক্যাটায়নের উল্টা, শেষ। ঠিক আছে, তো আমরা তাহলে এটাও বুঝলাম। এখন আমরা দুইটা জিনিস শিখবো। একটা হচ্ছে আমাদের এই যে বন্ধন বিভাজন হলো, সুষম বিভাজন, বিষম বিভাজন, এই বন্ধনকে এত সহজে বিভাজন হয়েছে না, এখানে কিছু কেউ এসে আক্রমণ করা লাগছে। তো এখানে যে আক্রমণ করছে তার নাম হচ্ছে আক্রমণকারী বিকারক, তার নাম হচ্ছে কি আক্রমণকারী বিকারক। সো আক্রমণকারী বিকারককে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, বা আক্রমণকারী রিয়েজেন্ট বা অ্যাটাকিং রিয়েজেন্ট বলা হয়। সো আক্রমণকারী রিয়েজেন্ট, সো আক্রমণকারী রিয়েজেন্ট টু টাইপস, একটাকে বলা হয় আমরা ইলেকট্রোফাইল আর একটাকে আমাদের বলা হয় নিউক্লিওফাইল। ঠিক আছে, সো ইলেকট্রোফাইল কি, ইলেকট্রোফাইলকে সংক্ষেপে আমরা ইপি দ্বারা প্রকাশ করি, আর নিউক্লিওফাইলকে আমরা সংক্ষেপে এনপি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এখন ইলেকট্রোফাইল যে জায়গাটা, ইলেকট্রোফাইল যে জায়গাটা একটু খেয়াল করি। ইলেকট্রোফাইলের মধ্যে মনে রাখবা, ফাইল বা ফিল মানে হচ্ছে ভালোবাসা বা আকর্ষণ করা, আকর্ষণ করা মনে রাখলাম। আর ইলেকট্রনকে আকর্ষণ করে কে, ইলেকট্রন মানে হচ্ছে নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জকে অবশ্যই আকর্ষণ করবে কে, পজিটিভ চার্জ। তার মানে যত পজিটিভ চার্জ আছে সবাই ইলেকট্রোফাইল। নিউক্লিওফাইল মানে কি, পজিটিভকে ফিল করা বা আকর্ষণ করা। পজিটিভকে আকর্ষণ কে করবে, অবভিয়াসলি নেগেটিভ করবে। যত নেগেটিভ চার্জ আছে সবাই হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে একটু দেখি আমাদের পজিটিভ চার্জের মধ্যে কারা কারা আছে। যেমন হাইড্রোনিয়াম আয়ন আছে, NH4+ আয়ন আছে, অ্যামোনিয়াম আয়ন আছে, আর পজিটিভ আছে, এরকম বেশ কিছু থাকতে পারে। ঠিক আছে, NO2+, এগুলো যত পজিটিভ দেখবা সব ইলেকট্রোফাইল, আর যত নেগেটিভ দেখবা সব নিউক্লিওফাইল। সো নেগেটিভের মধ্যে কি আছে, সায়ানো আছে, OH- আছে, R- থাকতে পারে, হ্যালো, এরকম বেশ কিছু থাকতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে নিউক্লিওফাইল। ওকে, এখন নেগেটিভকে আকর্ষণ করে কারা, যাদের পজিটিভিটি বেশি। পজিটিভিটি বেশি কাদের, যাদের ইলেকট্রনের ঘাটতি আছে। সো ইলেকট্রন ঘাটতি কাদের আছে, ইলেকট্রন ঘাটতি যাদের আছে ওদেরকে আমরা মোটামুটি একটা বিশেষ নামে ডাকি, পরিবেশ রসায়ন পড়ছো, লুইস অ্যাসিড। হ্যাঁ, লুইস অ্যাসিড। সো লুইস অ্যাসিড কারা, যেমন LCl3, BCl3, BF3। দেখো এদের মধ্যে ইলেকট্রন ঘাটতি আছে, এটা মৌলের পর্যাবৃত্ত ধর্মের খুবই সুন্দর কোশ্চেন। তাহলে বলো তো, যাদের আছে লোন পেয়ার ইলেকট্রন বেশি আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে তাদেরকে আমরা লুইস অ্যাসিড না বেস বলি। তাহলে লুইস বেস যেগুলো, এগুলোর কি আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে। আর ইলেকট্রন দিয়ে কাকে আকর্ষণ করবে, পজিটিভকে। তার মানে এরা কি ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল। যেমন আমাদের NH3, তারপরে হচ্ছে ওয়াটার, তারপর বিভিন্ন রকম লিগ্যান্ড আছে, সেগুলো সায়ানো, তারপরে হচ্ছে সায়ানো হইতে পারে, EDTA হইতে পারে, ইথিলিন ডাইমিন হতে পারে, অনেক রকম। সো যাদের লোন পেয়ার আছে এরা। আর হচ্ছে আরো কিছু আসতে পারে, সেগুলো অ্যাডভান্স। সেটা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রন দিয়ে পজিটিভকে আকর্ষণ করবে, বা যাদের অক্টেট এক্সপানশন হয়েছে। যেমন অক্টেট এক্সপানশন যাদের হয়েছে, যেমন অষ্টক সম্প্রসারণ যাদের হয়েছে, অষ্টক সংকোচন যাদের হয়েছে, তাদের ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রনকে আকর্ষণ করবে। আর অষ্টক এক্সপানশন হয়েছে যাদের, তাদের ইলেকট্রনের ঘাটতি না, ইলেকট্রন বেশি আছে, তারা কি করবে, যেমন আমাদের এরকম বেশ কিছু যৌগ আছে, SF6, IF7, PCl5, হ্যাঁ, এরকম বেশ কিছু যৌগ আছে, আরো আছে।
PCl5 এইগুলোর হচ্ছে অক্টেট এক্সপানশন হয়েছে। যেহেতু এদের অক্টেট এক্সপানশন হয়েছে, এক্সট্রা ইলেকট্রন আছে, এক্সট্রা ইলেকট্রনকে পজিটিভকে ভালোবাসবে বা আকর্ষণ করবে, তাহলে এটা হচ্ছে নিউক্লিওফাইল। সো এই এক্সাম্পল গুলা একদম 10 স্টার দিয়ে রাখবো আমরা, 10 স্টার। কোন রকম এখানে নটচর করা যাবে না। এই ধরনের কোশ্চিন আসলে একদম আমরা সামনে দেখবো, কোশ্চিন সলভ আমাদের আসছে সামনে, সেই ধরনের কিন্তু আমাদের মিস করা যাবে না। সো আমরা কি কি জিনিস দেখছি? আমরা দেখছি বন্ধন বিভাজন কিভাবে হয়, একটা হচ্ছে সুষম আর একটা বিষম, এটা দেখছি সুষম আর বিষম বিভাজন। সুষম বিভাজনে ফ্রি রেডিক্যাল তৈরি হয়, বিষম বিভাজনে আমাদের কার্বোক্যাটায়ন কার্বন আয়ন তৈরি হয়। এরপর আমি দেখছি যে আমাদের কার্বোক্যাটায়ন কার্বন আয়নের সক্রিয়তা স্থায়িত্বের ক্রম, ফ্রি রেডিক্যালদের স্থায়িত্বের ক্রম। তারপর আমরা দেখছি আক্রমণকারী রিয়েজেন্ট, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, পুরো ডিটেলসটা, এটা 10 স্টার দেওয়া হয়েছে। আবার অ্যাট লাস্ট আমাদের আরেকটা টোর্শনই আজকে বাদ থাকতেছে, সেটা হচ্ছে জৈব বিক্রিয়া শ্রেণী বিভাগ। এখন এই যে বিক্রিয়াগুলো হবে, এই বিক্রিয়াগুলো বেশ কিছু ক্যাটাগরাইজ করা যায়। যেমন তোমাকে আমি এখানে দেখানো হবে জৈব বিক্রিয়া শ্রেণী বিভাগে, এই যে জৈব বিক্রিয়া। সো এই বিক্রিয়া কৌশলগত দিক বা বিভিন্ন ভাবে 4টা শ্রেণী বা 5টা শ্রেণীতে ডিভাইড করা যায়। সো ফার্স্ট অফ অল আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া, সংযোজন বা জুট বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া মানে কি? তুমি চিন্তা করো, সংযোজন মানে হচ্ছে একটা বিক্রিয়ায় কেউ একজন এসে অ্যাড হয়েছে, কেউ একজন এসে এক্সট্রা বাইরে থেকে অ্যাড করছো। তাহলে এক্সট্রা বাইরে থেকে অ্যাড তুমি কোথায় করতে পারো? যেখানে দুর্বল বন্ধন আছে সেখানে সেটাকে ভাঙবা, ভেঙে বাইরে থেকে অ্যাড করবা। সো দুর্বল বন্ধন বাইরে থেকে ভাঙা যায়। দুর্বল বন্ধন যেন কোন বন্ধন? পাই বন্ধন। তাহলে আমি যদি বলি আমাদের সংযোজন বিক্রিয়া কারা দিবে? পাই বন্ধন আছে হচ্ছে অসম্পৃক্ত যৌগে, অ্যালকিন এবং অ্যালকাইন, এইগুলোর মধ্যে পাই বন্ধন আছে। কি রকম ভাবে? ধরো আমি এখানে একটা অ্যালকিন লিখছি, CH2 ডাবল বন্ড CH2 ইথিন, যেখানে ফার্স্ট যে বন্ধনটা আছে এটা তো আমরা সবাই জানি ভাই, এটা সিগমা, পরেরটা হচ্ছে পাই। যে পাই বন্ধন এটা দেখলে ভাঙার একটা টেন্ডেন্সি আমরা করে ফেলি। সো এটা যদি ভেঙে ফেলি পাই বন্ধনটা, তাহলে পরের বার আমি লিখবো CH2 বন্ড CH2, একটা বন্ধন গন, আর এখানে দুইটা হাত ফাঁকা হলো কার্বনের। এই দুইটা হাতে আমি বাইরে থেকে ধরো হাইড্রোজিনেশন বিক্রিয়া করছি, এইচ অ্যাড করছি। ধরো এখানে এই বিক্রিয়ায় তুমি নিকেল দিয়ে দিছো, 200 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে দিছো, তাহলে এই বিক্রিয়ায় পাই বন্ধন ভেঙে গেছে, দুইটা হাত ফাঁকা হয়েছে, দুইটা হাতে এইচ ঢুকে পড়ছে, অ্যালকেন হয়ে গেছে। দ্যাটস মিন এই যে পাই বন্ধন যেখানে আছে, হাত ফাঁকা হওয়ার সুযোগ আছে, সেখানে আমি এক্সট্রা করে কাউকে অ্যাড করতে পারছি। তাহলে অ্যালকিন এবং অ্যালকাইন গুলা সচরাচর সংযোজন বিক্রিয়া দিবে, মনে রাখতে পারি এটা। ওকে, এখন আসো তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কারা দিবে? অ্যালকিন এবং অ্যালকাইন পাই বন্ধনযুক্ত যৌগ যদি সংযোজন বিক্রিয়া দেয়, তাহলে প্রতিস্থাপন কার দিবে? বাকিটা, সম্পৃক্ত অ্যালকেনটা। তাহলে মনে রাখবা সবসময় যে আমাদের অ্যালকেন জাতীয় যে যৌগগুলা, এরা আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া বেশি দেয়, মানে ওরাও দিতে পারবে না এমন না। তার মানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড গুলা, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড গুলা, হ্যাঁ এটা একটু মনে রাখবা। ওকে, এটা ওইটা উল্টায় ফেললেই মনে রাখা যায়। এখন এই প্রতিস্থাপন বিক্রিয়ার পরে ফার্দার আসে আমাদের অপসারণ বিক্রিয়া। প্রতিস্থাপন আর অপসারণ দুইটা একটা বিশেষ কারণে একই সাথে পড়ানো হয়, সেটা হচ্ছে SN1 SN2 এর নাম শুনছো, E1 E2 বিক্রিয়ার নাম শুনছো। সো SN1 SN2 আমার প্রতিস্থাপনের মধ্যে পড়া লাগে, আর E1 E2 আমার অপসারণের মধ্যে পড়া লাগে। সো আমি একটু লিখে রাখি এটা। সো এটা হচ্ছে আমার SN1 SN2 হচ্ছে, এখানে আমি যদি অপসারণ তাহলে E1 E2 এলিমিনেশন E1 E2 রিঅ্যাকশন হয়। এর প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে SN1 আর একটা আছে হচ্ছে SN2। তো ঠিক আছে, তো এই জন্য এটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। এখন SN1 SN2 তে বা আমাদের প্রতিস্থাপন বিক্রিয়ায় যে জিনিসটা ফোকাস করা লাগে সেটা হচ্ছে তোমাকে এখানে অ্যালকাইল হ্যালাইড দেওয়া হবে, অ্যালকাইল হ্যালাইডের সাথে একটা ক্ষার দেওয়া হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা থাকবে হচ্ছে অ্যাকুয়াস। কি থাকবে? অ্যাকুয়াস। ঠিক আছে, এটা কি থাকবে? অ্যাকুয়াস। এবং এখান থেকে তুমি মোটামুটি অ্যালকোহল পাবা। সো এখানে যে জিনিসটা মনে রাখা লাগবে যে তোমার এখানে ক্ষারটার অ্যাকুয়াস ভার্সন তুমি নিছো, তখন এই বিক্রিয়াটার নাম হবে ভাইয়া প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন। আর যদি তুমি সেম জিনিসটাই থাকে, ধরো এখানে অ্যালকাইল হ্যালাইড আছে, ক্ষার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডই আছে, অ্যাকুয়াসের জায়গায় জাস্ট এখানে অ্যালকোহলিক দ্রবণ দিছে, তখন এই বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইড তো এখানে হচ্ছে পাই বন্ধন তৈরি হয়ে যাবে, পাই বন্ডস তৈরি হয়ে যায়। পাই বন্ডস মানে হয় এখানে অ্যালকিন তৈরি হয়, নাহলে এখানে অ্যালকাইন তৈরি হয়। এবং এই বিক্রিয়াটার নাম হয়ে যায় তখন অপসারণ বিক্রিয়া বা এলিমিনেশন বিক্রিয়া। ঠিক আছে, জাস্ট চেঞ্জটা কোথায় আসলো? এখানে জাস্ট চেঞ্জটা আসছে হচ্ছে অ্যালকোহলিক দ্রবণ, এটা এই জায়গাটাই চেঞ্জ।
এটা নিয়ে মেডিকেলে বিগত বছরের কোশ্চিন আসছে, এটা মনে হয় সম্ভবত 21 সালে একটা এই কোশ্চিন আসছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস হইলে কি হবে প্রতিস্থাপন, অ্যালকোহলিক হলে অপসারণ। ঠিক আছে, এই আর কি। সো এই জিনিসটা মাথায় রাখবো। সো প্রতিস্থাপন অপসারণ গেল। অপসারণ মানে কি, একজন বের হয়ে গেছে আর কেউ ঢুকে নাই, আর কেউ ঢুকে নাই মানে ওই জায়গাটা ফাঁকা আছে। ফাঁকা হাত কি কার্বনের মানে নিবা তুমি? না, তাহলে ডাবল বন্ড বা ট্রিপল বন্ডে পূরণ করবা। তাই এখানে অপসারণ বিক্রিয়ার মাধ্যমে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড তৈরি হয়। ঠিক আছে, আমি যেভাবে মনে রাখতাম মানে একজন চলে গেছে, জায়গা ফাঁকা হয়েছে, কার্বনের হাত ফাঁকা হয়েছে, কার্বনের হাত ফাঁকা হলে কার্বনের 3টা হাত হয়েছে, 4টা হাত কেমনে বানাবো? ডাবল বন্ড। তোমাকে আমি ওইভাবেই পড়াচ্ছি, তুমি ওইভাবে মনে রাখতে পারবা। ঠিক আছে, এই জন্য অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে চিন্তা নিজে যেভাবে বুঝবা সেভাবে আলাদা করে ফেলবা। আচ্ছা, সমানুকরণ বিক্রিয়া অলরেডি আমরা দেখছি। এই বিক্রিয়াটা কই দেখছো? অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া তৈরি হয়েছে। ওই যে বিজ্ঞানী ফ্রেডরিক উহলার অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করে রেখে দিছিল, কিছুক্ষণ রেখে দেওয়ার পর এখানে হিট একটু টাইম নিছে, হিট জেনারেট হয়েছে, হয়ে এটা ইউরিয়াতে কনভার্ট হয়েছে। সো এটাকেই বলা হয় সমানুকরণ বিক্রিয়া। এতক্ষণ ধরে সমাণু পড়ছো, বলো তো সমানুটা কি? যে তোমার এই দুইটার দেখো আণবিক সংকেত কিন্তু তুমি সেম পাবা। তুমি দেখো নাইট্রোজেন 2টা আছে, হাইড্রোজেন হচ্ছে 4টা আছে, এখানে 2 2 4টা আছে, কার্বন 1টা আছে, অক্সিজেন 1টা আছে। আণবিক সংকেত সেম, কিন্তু গাঠনিক সংকেত আকারে ভিন্ন আসবে, কিন্তু দুইটার বৈশিষ্ট্য আবার ভিন্ন। এই ধরনের যৌগকে পরস্পরের সমাণু বলে, বিক্রিয়াটিকে সমানুকরণ বিক্রিয়া বলে। এটাই ঠিক আছে। তো এই হচ্ছে আমার মোটামুটি বিক্রিয়া শ্রেণী বিভাগগুলো। আরেকটা আছে জারণ বিজারণ, আমরা অ্যালকোহল শুরু করার আগে পড়বো। তো এখান থেকে আমরা যে পোর্শন গুলো কভার করছি সেগুলোর উপর চলো আমরা কিছু কোশ্চিন সলভ করে আসি। বোঝা গেছে ভাইরা? চলো কোশ্চিন সলভ করি, লাস্টের দিকে চলে আসছি, আর বেশি সময় নিব না। আচ্ছা, আরো কিছু কোশ্চিন আগে একটু সলভ করে দিই। তোমাদের এখানে বেশ কিছু কোশ্চিন নতুন আসছে, এই দুইটা কোশ্চিন আগে সলভ করি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক পার্ট থেকে বাদ ছিল। দেখো, নিচের কোনটি ডাইমিথাইল অ্যামিনের সংকেত? নিচের কোনটি ডাইমিথাইল অ্যামিনের সংকেত, এটা একটু দেখার ট্রাই করো। আচ্ছা, ডাইমিথাইল অ্যামিন, খেয়াল করো অ্যামিনে আবার ডাইমিথাইল আছে। আচ্ছা, অ্যামিন দেখতে কেমন হয়? অ্যামিন দেখতে হয় এরকম, যে RNH2। এখন তোমাকে বলছে এই ডাইমিথাইল মানে বুঝছি মিথাইল গ্রুপ 2টা আছে, তার মানে তোমার আর গ্রুপ 2টা দিতে গেলে তোমার হাইড্রোজেন এটা কমাইতে হবে, তাহলে বাকি 2টা হাত ফাঁকা করো, এখানে একটা মিথাইল গ্রুপ দাও, এখানে একটা মিথাইল গ্রুপ দাও, তাহলে CH3 2টা NH। এটা এরকম যৌগ কই আছে? CH3 2টা NH, এই যে লাস্টে আছে, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেছে আশা করি। নেক্সট, নিম্নের কোনটি অ্যালডিহাইডের কার্যকরী মূলক? এর থেকে ইজি কোশ্চিন তোমার আর না আসতে পারে এটা আমি বিশ্বাস করি না। তো অ্যালডিহাইড কি? বন্ড CHO। তো বন্ড CHO কই আছে? এটা অনেকে তাড়াহুড়োর জ্বালায় এই সিরাবল এইচ দেখে দাগাই ফেলতে পারো, এটা দাগানোর কোনো রকম সুযোগ রাখবা না। এই ধরনের কোশ্চিন ভুল করা যাবে না। ঠিক আছে। আচ্ছা, ওজনীকরণ টরণ আছে এখানে, এগুলো আমরা রাখলাম, এগুলো পরের দিন শিখবো, অসুবিধা নাই। ওকে, আমরা এখন আচ্ছা, কোন যৌগটি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে না? জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া কোনটা করে না একটু মনে রাখবা। এখান থেকে তুমি একটা টেকনিক মনে রাখতে পারো, যে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যালকাইল হ্যালাইড রিঅ্যাকশন করলো একটু আগে, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড জলীয়র সাথে রিঅ্যাকশন করলো, করে আমি তোমাকে বলছিলাম অ্যালকোহল তৈরি করে। ঠিক আছে, অ্যালকোহল প্রডিউস হয়। তাহলে এই জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তো অ্যালকোহল রিঅ্যাকশন করতেছে না, জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বাকিরা রিঅ্যাকশন করতেছে। দ্যাটস মিন তোমাকে কোশ্চিনটা করছে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের যে কোনটি বিক্রিয়া করে না, তাহলে কোনটি বিক্রিয়া করে না? অ্যালকোহল বিক্রিয়া করে না। অ্যালকোহল কি? C2H5OH। ঠিক আছে, জিনিসটা মাথায় রাখবা।
অ্যারোমেটিক যৌগে সংযোজন বিক্রিয়ার পদ্ধতি কি? অ্যারোমেটিক যৌগে সংযোজন বিক্রিয়ার পদ্ধতি কি, এই ব্যাপারটা একটু মনে রাখবা। যেমন অ্যারোমেটিক যৌগ, ধরো বেনজিন নিছো, এই যে বেনজিন, 3টা পাই বন্ধন আছে, এখানে ধরো তুমি এটাকে ক্লোরিনেশন করতে গেছো, করলা। সংযোজন বিক্রিয়া মানে আগেই আমি তোমাকে বলে আসছি ভাইয়া, সংযোজন বিক্রিয়া মানে আগেই বলে আসছি এখানে পাই বন্ধন বা দুর্বল বন্ধনগুলো ভেঙে ফেলতে হবে। তাহলে এই জায়গা থেকে তুমি যদি পাই বন্ধন ভেঙে দাও, এই জায়গা থেকে পাই বন্ধন ভেঙে দিলে এর 2টা হাত ফাঁকা করা যায়। আবার তুমি যদি এইটার পাই বন্ধন ভেঙে যাও, এটা 2টা হাত ফাঁকা করা যায়। তুমি যদি এইটার পাই বন্ধনটাও ভেঙে দাও, এটা 2টা হাত ফাঁকা করা যায়, 2টা হাত ফাঁকা করা যায়। এই যে দ্যাটস মিন এই ফাঁকা হাতগুলোতে তুমি এখন কি ঢুকাবা, একটা করে ক্লোরিন ঢুকাবা। দ্যাটস মিন পাই বন্ধন সব ভেঙে গেছে, এমন দেখতে হয়েছে। এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন। দেখো আগে আমার বেনজিনের সংকেত ছিল C6H6, C6H6 আছে, কারণ আমার হাত ফাঁকা করছে, আমি কিন্তু কোনো হাইড্রোজেনকে বের করি নাই, হাত ফাঁকা করছি জাস্ট। আর 6টা ক্লোরিন এক্সট্রা করে অ্যাড হয়েছে। দেখো এই যে বিক্রিয়াটা হলো, এটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। বেনজিনের বা অ্যারোমেটিক যৌগের সংযোজন বিক্রিয়ার প্রসেসটা এরকম। এবং মনে রাখবে এই সংযোজন বিক্রিয়ায় প্রভাবক হিসেবে ইউভি লাইটের সোর্স ইউজ হয়। ইউভি লাইট বা হচ্ছে আমাদের আলোক রশ্মি। আর ইউভি লাইটের সোর্সে বিক্রিয়াগুলো যে মেকানিজমে হয় সেটাকে সচরাচর বলা হয় ফ্রি রেডিক্যাল মেকানিজম। ঠিক আছে, ফ্রি রেডিক্যাল মেকানিজম। তোমরা ওজোন স্তর ক্ষয়ের জন্য মনে রাখবা, ওজোন স্তর ক্ষয়ের জন্য যে যৌগটা দায়ী ছিল, ওজোন স্তর ক্ষয়ের জন্য যেই যৌগটা বা যে মৌলটা দায়ী সেটা হচ্ছে ক্লোরিন ফ্রি রেডিক্যাল। সেই ওজোন স্তর ক্ষয় কোন ধরনের রিয়াকশন? ইউভি লাইট সোর্সে হয়, তাই এটা ফ্রি রেডিক্যাল মেকানিজমে হয়। তার মানে আমাদের বেনজিনের সংযোজন বা অ্যারোমেটিকের সংযোজন, এই বিক্রিয়াগুলো ফ্রি রেডিক্যাল মেকানিজমে হয়। তো এইটা মনে রাখার মাধ্যমে এই যৌগটার নাম একটু মনে রাখবা, যে বেনজিনের ক্লোরিনেশনে তুমি গ্যামাক্সিন পাচ্ছ, গ্যামাক্সিন C6H6Cl6, বা এটাকে বলা হয় লিন্ডেন, গ্যামাক্সিন বা লিন্ডেন। এবং এটা একটা জীবাণুনাশক, এটা মনে রাখবা। এইটার সংকেতটা প্লাস এটার ব্যবহারটা মেডিকেলের জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে, সো দেখো C6H6Cl6, এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজমে এই বিক্রিয়াটা হবে। ওকে, সো নেক্সট চলো, কোন মূলকটি বেনজিন চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে? সো বেনজিন চক্রের জায়গাটায় আমি একটু চলে যাচ্ছি এখন। তাহলে আমি বলছিলাম আমি আজকে অর্থপ্যারা নির্দেশকটা দেখাই দিব, অর্থপ্যারা নির্দেশক আর মেটা নির্দেশক। সো বেনজিনের কয়েকটা পজিশন আমি একটু বলে দিই। বেনজিন আঁকলাম, বেনজিনের সাপেক্ষে এটা ধরো আমার Y একটা মূলক আছে, এই বেনজিনের সাপেক্ষে দুই সাইডে যে পজিশন এটাকে বলা হয় অর্থ পজিশন, ও দিয়ে বুঝাইলাম অর্থ পজিশন। এই যে বেনজিনের সাপেক্ষে না, সরি, এই আমার বেনজিনের উপর যে মূলকটা আছে এটার পজিশন অনুযায়ী দুই সাইডে যে পজিশন অর্থ পজিশন, মাঝ বরাবর যে পজিশন এটাকে বলা হয় প্যারা পজিশন, আর দুই সাইড যেটা বাকি থাকলো এই দুইটাকে বলা হয় মেটা পজিশন। সো এই যে বেনজিনের যে অর্থ এবং প্যারা আছে এরা হচ্ছে বেনজিন বলে সক্রিয়কারী মূলক, আর এই যে মেটাটা আছে এটা নিষ্ক্রিয়কারী। সো চলো আমরা এই উদাহরণগুলো এখন পড়ব। সো বেনজিনের অর্থ প্যারা নির্দেশক আর বেনজিনের মেটা নির্দেশক। সো অর্থ প্যারা নির্দেশক কি করে? অর্থ প্যারা নির্দেশক হচ্ছে বেনজিন বলে সক্রিয়কারী গ্রুপ, আর মেটা নির্দেশক হচ্ছে বেনজিন বলে নিষ্ক্রিয়কারী গ্রুপ। এটা বেনজিন বলে সক্রিয়কারী কেন? বেনজিন বলে সক্রিয়কারী এই জন্য, বেনজিন বলা এটা নিষ্ক্রিয়কারী, বানান ভুল হয়েছে, নিষ্ক্রিয়কারী। বেনজিন বলয় সক্রিয়কারী এই জন্য যে এরা হচ্ছে বেনজিন বলয়ে ইলেকট্রন ডোনেট করে। বেনজিন বলয়ে যদি ইলেকট্রন ডোনেট করতে হয় তাহলে এদের এক্সট্রা ইলেকট্রন থাকা লাগবে। তার মানে আমাদের যেগুলো লোন পেয়ার ইলেকট্রনধারী এদেরকে বলা হবে অর্থপ্যারা। যেমন বেনজিন বলয় লোন পেয়ার ইলেকট্রনধারী হিসেবে ধরো এরকম আছে OH, আমরা জানি। তারপর আমাদের হচ্ছে নাইট্রোজেনের যৌগগুলো NH2 এরকম। সো এইভাবে একটা লোন পেয়ার ইলেকট্রনধারীদের মনে রাখা যায়। আর একটা শর্টকাট আছে, শর্টকাট হচ্ছে আমাদের যে অর্থপ্যারা নির্দেশকগুলো হবে এদের সিঙ্গেল বন্ড থাকবে। কি থাকবে ভাইয়া? সিঙ্গেল বন্ড থাকবে। আচ্ছা দেখো এরা সবাই সিঙ্গেল বন্ডের, বেনজিনের সাথে যুক্ত থাকবে OH সিঙ্গেল বন্ড, NH2 সিঙ্গেল বন্ড, ঠিক আছে। তারপরে এরকম আরো আছে দিতেছে। আর তার মানে মেটা নির্দেশকে হচ্ছে ডাবল বা ট্রিপল বন্ড থাকবে, এক কথায় লিখে দিলে পাই বন্ড থাকবে। যেমন আমরা যদি একটু দেখি যে আমাদের এরকম থাকে বন্ড NO2, তারপরে হচ্ছে বন্ড CHO, বন্ড COOH। দেখো বন্ড CHO কে কেমনে মানে C ডাবল বন্ড OH, এই যে ডাবল বন্ড C ডাবল OH, বন্ড C ডাবল OH।
সো এইরকম আমাদের বেশ কিছু যৌগ আমাদের কিন্তু অর্থপ্যারা নির্দেশক, ঠিক আছে। অর্থপ্যারা নির্দেশক বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ সিঙ্গেল বন্ড। এখন আমি দুইটা যৌগ লিখবো, একটা হচ্ছে সায়ানাইড আর একটা হচ্ছে আইসোসায়ানাইড। তুমি আমাকে বলবা কোনটা কোন নির্দেশক। এটা হচ্ছে সায়ানাইড, এটা হচ্ছে আইসোসায়ানাইড। এটা সায়ানাইড বা নাইট্রাইল, এটা হচ্ছে আইসোসায়ানাইড। তো দুইটারই এরকম হাত বের করা আছে। আচ্ছা বলো তো কোনটা কোন নির্দেশক। সো মনে রাখবা সায়ানাইডকে আমরা কি লিখি, কার্বন কার্বন ট্রিপল বন্ড দিই, তার মানে এখানে ট্রিপল বন্ড আছে, তার মানে এটা মেটা নির্দেশক। আইসোসায়ানাইডকে আমরা কিভাবে লিখি, এইভাবে লিখি, ডাবল বন্ড দিই, তার মানে এটাও মেটা নির্দেশক না। একটা এক্সেপশন তো থাকে কেমিস্ট্রিতে। তো আইসোসায়ানাইডটা হচ্ছে হয়ে যাবে অর্থপ্যারা নির্দেশক। কিভাবে, তাহলে এখানে একটু বোঝার ব্যাপার আছে। সো আমরা মনে রাখবো যে আমি এখানে বেনজিন বলয় আঁকছি, এখানে নাইট্রোজেন, এখানে হচ্ছে ডাবল বন্ড সি। খেয়াল করো, সো এখানে যে বেনজিনের সাথে ডিরেক্টলি যে যৌগটা কানেক্টেড সেটা হচ্ছে নাইট্রোজেন। সো নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা আমরা জানি হচ্ছে 3 আর কার্বনের হচ্ছে 2.5। সো যদি তুমি এরকম পাও যে বেনজিনের সাথে ডিরেক্টলি কানেক্টেড যে মৌলটা এটার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে সেটা হবে অর্থপ্যারা নির্দেশক। তুমি এই সায়ানাইডে আসো, এখন দেখো বেনজিনের সাথে ডিরেক্টলি কানেক্টেড কার্বন, এটা তড়িৎ ঋণাত্মকতা 2.5, নাইট্রোজেনের 3.0। সো বেনজিনের সাথে ডিরেক্টলি কানেক্টেড যে যৌগটা সেটা তড়িৎ ঋণাত্মকতা কম 2.5, এরকম হলে সেটা হবে মেটা নির্দেশক। এখন তুমি ডিরেক্টলি এগুলো সব মিলাই দেখো, এই সূত্রে মিলে যাবে। সো দুইটা এক্সেপশন ছিল, ব্যাখ্যা সহ বুঝাই দিলাম। এখানে কিছু আমি হচ্ছে এক্সাম্পল দিলাম, যেমন OH, NH2, তারপর বিভিন্ন রকম অ্যালকাইল মূলকগুলো। সো অ্যালকাইল মূলক হিসেবে থাকতে পারে বন্ড CH3, যেমন হচ্ছে বেনজিনের মাথায় CH3 যখন থাকে এটাকে বলা হয় টলুইন। এই টলুইনের এই যে CH3 বন্ড CH3 দেখো, এটা কিন্তু অর্থপ্যারা নির্দেশক। যদিও এদের লোন পেয়ার নাই, এরা সেইভাবে আবার হচ্ছে ইলেকট্রন নিজেদের বন্ধন ভেঙে হলেও বেনজিন বলয় ইলেকট্রন ডোনেট করে, ঠিক আছে। আর এরা কি করে, বেনজিন বলয় থেকে ইলেকট্রন টান দেয়, তাই এদেরকে বলে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। আর একটা এক্সেপশন বলে দিই যে বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ কে আমরা অর্থপ্যারা বলতেছি, তবে একটা বিশেষ গ্রুপ আছে তাদেরকে বলা হয় হ্যালোজেন গ্রুপ। এই হ্যালোজেন গ্রুপ হচ্ছে বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাসকারী গ্রুপ। বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাসকারী গ্রুপ, বেনজিন বলয় সক্রিয়তা হ্রাসকারী গ্রুপ, বেনজিন বলয় সক্রিয়তা হ্রাসকারী গ্রুপ। সক্রিয়তা হ্রাসকারী গ্রুপ হওয়া সত্ত্বেও এরা অর্থপ্যারা নির্দেশক, ঠিক আছে। যেমন ক্লোরিন, তারপরে এখানে থাকতে পারে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে। এরা সবাই অর্থপ্যারা নির্দেশক। এখন তুমি কিভাবে মনে রাখতে পারো, ভাই বলছো সিঙ্গেল বন্ড মানে অর্থপ্যারা, এরা সবাই সিঙ্গেল বন্ড, দেখছো, তার মানে অর্থপ্যারা। তবে এরা বেনজিন বলয় সক্রিয়কারী না, উল্টা বেনজিন বলয় সক্রিয়তা হ্রাসকারী, নিষ্ক্রিয়কারীও না, এরা সক্রিয়তা হ্রাসকারী, সক্রিয়তাটাকে কমায় দেয়। রিজন গুলো এখন দরকার নেই, ব্যাখ্যা আমি এখন পড়াবো না। আচ্ছা, তো অর্থপ্যারা নির্দেশক আমার পড়া শেষ, তাহলে এখন কোশ্চিন সলভে করো। কোশ্চিন সলভ করো। আমি কোশ্চিন কি দিছে, কোন মূলকটি বেনজিন বলয় সক্রিয়তা বৃদ্ধি করে? কোনটা বৃদ্ধি করে বেনজিন বলয় সক্রিয়তা, বলো। বেনজিন বলয় সক্রিয়তা বৃদ্ধি করে মানে এরা অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশকের শর্টকাট কি ছিল, সিঙ্গেল বন্ড, অথবা কার্বন অথবা বেনজিনের রিং এর সাথে যে যুক্ত থাকবে তার তড়িৎ ঋণাত্মকতা কম হবে, কম হবে, ইজ লেস দ্যান, এই পাশে ধরলাম এটা y, তড়িৎ ঋণাত্মকতাটা কম হবে, ঠিক আছে। তো দেখো এখানে আমরা আগেই দেখতেছি CH3 যেটা আছে, CHO এখানে কিন্তু ডাবল বন্ড আছে বাদ, CN এখানে কিন্তু ট্রিপল বন্ড আছে, সায়ানো বাদ, ক্লোরিন এইটা হচ্ছে সক্রিয়তা বৃদ্ধি। এই তো সুন্দর একটা কোশ্চেন দেখছো, এই যে ক্লোরিন আর তোমার এটার মধ্যে প্যাচ লাগবে, Cl আর CH3। ভাইয়া এটা আমি জানি অর্থপ্যারা, বাট এই জিনিসটা একটু আগে আমি একটু আগে কেন পড়াইছি, তুমি মনে করতে হবে ভাই এত পড়াচ্ছেন কেন, এইটা আমার অর্থপ্যারা সিঙ্গেল বন্ড, বাট এটা সক্রিয়তা হ্রাসকারী, এটা সক্রিয়তা বৃদ্ধিকারী না। আমার কোশ্চিনে চাইছে সক্রিয়তা বৃদ্ধিকারী কোনটা, সক্রিয়তা বৃদ্ধি করে কোনটা, সো এটা কিন্তু আমার সক্রিয়তা হ্রাসকারী, তাহলে অ্যান্সার হবে কি এইটা। ক্লিয়ার? এই ধরনের একটু ডিপে না পড়লে কিন্তু কোশ্চিন তুমি করতে পারবা না। সো ওইস মূলক এগুলো আমরা পরে দেখবো, এগুলো সবই আমরা পরে পড়বো পরের দিন ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, আচ্ছা এখানে একটু দেখাই দিই অপ্রতিসম অ্যালকিন। আচ্ছা অ্যালকিন, এখানে এই কোশ্চিনটা করা যায়, অ্যালকিন আছে কার্বন কার্বন ধরে এরকম, আমি এই জায়গায় হচ্ছে একটা ডাবল বন্ড দিয়ে দিলাম। দেখো অপ্রতিসম অ্যালকিন না প্রতিসম বোঝার জন্য তোমার এই ডাবল বন্ড বরাবর ভেঙে ফেলতে হবে। ভেঙে ফেলে দেখতেছো দুই সাইডে কার্বন সেম কিনা, এখানে কার্বন একটা, এখানে কার্বন দুইটা, সেম মিলতেছে না, তাহলে এটার নামই হবে অপ্রতিসম। আর প্রতিসম মানে কি, কার্বন দিবা 4টা, কার্বন 1 2 3 4টা দিবা, এই জায়গায় ডাবল বন্ড দিবা, মাঝ বরাবর ভেঙে দিলা, এই সাইডেও কার্বন 2টা, এই সাইডেও কার্বন 2টা, তাহলে এটা কি প্রতিসম।
সো এটা আমার চাই না, আমার চাইছে অপ্রতিসম অ্যালকিন। সো অপ্রতিসম অ্যালকিন মানে আগে দেখো 3টা কার্বন কই আছে, 1 নম্বরে ডাবল বন্ড কই আছে, এই যে 3টা কার্বন আছে 1 নম্বরে ডাবল বন্ড ভেঙে দাও, এই সাইডে কার্বন একটা, এই সাইডে 2টা, অ্যান্সার। আর বাকিগুলো প্রতিসমর মধ্যে ফেলা যায়, ঠিক আছে। যেমন এটাকে তুমি ভেঙে দাও, এবার এই সাইডে CH3 2টা কার্বন, এই সাইডেও CH3 একই মিলে যাচ্ছে, এটা প্রতিসম, আমার চাইছে অপ্রতিসম, তাহলে এটা হয়ে গেল, ঠিক আছে। অ্যালডোল ঘনীভবন এগুলো আমরা নেক্সট দিন শিখবো। আচ্ছা এই জায়গায় আসো, আমরা কিছু জিনিস এখন একটু জানাই দিতে চাচ্ছি, সেটা হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এগুলোর মধ্যে কিছু জিনিস আমি আজকে জানাই রাখবো। সেটা হচ্ছে অ্যালকেন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। ফার্স্ট অফ অল এদের সাধারণ সংকেতটা মনে রাখবা। সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, এটা অ্যালকেনের। অ্যালকিন হচ্ছে CnH2n, আর অ্যালকাইন হচ্ছে CnH2n-2। অ্যালকেনে যে সংকরায়নটা হয় সেটা হচ্ছে sp3 সংকরায়ন, অ্যালকিনে ডাবল বন্ড sp2, আর অ্যালকাইনে হচ্ছে sp। তারপরে এদের মধ্যে কার্বন কার্বন বন্ড ডিসটেন্সটা তোমার মনে রাখা লাগবে। সো অ্যালকেনের কার্বন কার্বন বন্ড ডিসটেন্স হচ্ছে 0.154 ন্যানোমিটার, অ্যালকিনে সেটা কমে যেয়ে 0.134 ন্যানোমিটার দাঁড়াবে, অ্যালকাইনে এসে 0.120 ন্যানোমিটার আসবে। এই জায়গায় একটা বেনজিন, এই দুইটার মাঝামাঝি একজনের আছে, সেটা হচ্ছে বেনজিনের, এটাই তোমার কোশ্চিনটা ছিল। সো বেনজিনের কার্বন কার্বন বন্ড ডিসটেন্স হচ্ছে 0.154 আর 134 এর মধ্যবর্তী 0.139 ন্যানোমিটার, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। আর অ্যালকেন গুলোকে একটা স্পেশাল নামে ডাকা হয়, সেটাকে প্যারাফিন। প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। অ্যালকেন গুলোর হাতগুলো থাকে অনেক ফিল আপ, সো এখানে রাসায়নিক ভাবে নিষ্ক্রিয় হয় বলে এরা সচরাচর বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না, যেমনটা নিষ্ক্রিয় মৌলের মতো, ঠিক আছে। সেই জিনিসগুলো আমরা একটু কষ্ট করে মনে রাখবো। এখন আমি তোমাকে একটা যৌগ দিলাম, খেয়াল করো। ধরো আমি তোমাকে এখানে দিলাম CH3, CH ডাবল বন্ড, CH2, CH3। এখানে তোমাকে বলতে হবে যে কার্বনগুলোর মধ্যে কোন কোন ধরনের সংকরায়ন দেখা যাচ্ছে। সো এই যে যৌগটা আছে, খেয়াল করো, এই জায়গায় এই কার্বন আর এই কার্বনের মাঝে সিঙ্গেল, আচ্ছা এই কার্বনটা দেখো CH3 বন্ড CH, বা এখানে CH3 আছে মানে সিঙ্গেল বন্ড, সব সিঙ্গেল বন্ড হলে কি সংকরায়ন? sp3, ডান। আচ্ছা sp3। আচ্ছা এইখানে দেখো এই কার্বন আর এই কার্বনের মধ্যে তুমি যদি এটার দিকে খেয়াল করো, এখানে আমাদের আছে হচ্ছে ডাবল বন্ড, তাই না? এটাও ডাবল বন্ড, এটাও ডাবল বন্ডে যুক্ত, এই যে এই কার্বন আর এই কার্বনের মধ্যে ডাবল বন্ড দ্বারা দুইজনই যুক্ত, তাহলে এখানে হবে sp2 সংকরায়ন, এখানে হবে sp2 সংকরায়ন। এবার এই যে এই সাইডে যে কার্বনটা আছে, এটা প্রান্তের কার্বন, এই কার্বনে দেখো সবই সিঙ্গেল বন্ড, এই পাশে সিঙ্গেল বন্ড আর এই সাইডে কোনো হাতই নাই, তার মানে এটা হবে sp3। সো এই ধরনের তোমাকে দিয়ে জিজ্ঞাসা করতে পারে কোনটা কোন সংকরায়ন, sp2, sp3 না কি ধরনের। যেমন আমাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে, ধরো এখানে আছে বেনজিন, সো বেনজিন এরকম দিয়ে বলবে যে এটা কি ধরনের সংকরায়ন দেয়। সো বেনজিনের তুমি যদি স্ট্রাকচারে ভেঙে ফেলো এটাকে, সো বেনজিন এরকম পাই বন্ড আছে না, সো এটার মধ্যে sp2 সংকরায়ন আছে। আচ্ছা এখন বলবে এটা সিগমা বন্ড কয়টা, পাই বন্ড কয়টা। সো দেখো এটা একটা অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগের সিগমা বন্ড বের করার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে মোট পরমাণুর সংখ্যা। এটা অ্যারোমেটিকের ক্ষেত্রে মনে রাখবা, মোট পরমাণুর সংখ্যা, মোট পরমাণু সংখ্যা। তাহলে মোট পরমাণু সংখ্যা, এটা অ্যারোমেটিকের ক্ষেত্রে ভালো করে মনে রাখো, এটা অ্যারোমেটিকের ক্ষেত্রে। সো মোট পরমাণু সংখ্যা, বেনজিন কি C6H6 না, C6H6 মোট পরমাণু কয়টা? 12টা। তাহলে সিগমা বন্ড কয়টা? 6 + 6 12টা। পাই বন্ড তো জানো বেনজিনে কয়টা ভাইয়া? 3টা পাই বন্ড থাকে, 3টা। সেই রকম বেশ কিছু কোশ্চিন আসবে। এখন আসো আমরা একটা অ্যালিফেটিক দেখে নিই। ধরো আমাদের এরকম একটা যৌগ আছে CH3, CH2, CH2, CHO, এই একটা যৌগ দিয়ে বলছে যে ভাইয়া এখানে সিগমা বন্ড কয়টা, পাই বন্ড কয়টা। সো পাই বন্ড দেখেই তুমি জিরোটা বসাই দিতে পারো, কারণ এখানে মনে হচ্ছে কোনো ডাবল বন্ড নাই, কিন্তু তুমি এটাকে যদি ভাঙো তাহলে এরকম আসে CH3, CH2, CH2, CHOটাকে ভাঙলে COH আসে, এই যে একটা পাই বন্ড দেখছো। তার মানে এই বন্ধনে এই যে একটা তো ফার্স্টের তো সিগমা থাকে, পরেরটা পাই, মানে পাই বন্ড কয়টা? একটা। সিগমা কয়টা? সিগমাকে এত কষ্ট করে এখন গুনে গুনে বের করবো? এত স্ট্রাকচারে ভাঙার সময় আছে, জায়গা আছে? কোনোটাই নাই। এটা একটা অ্যালিফেটিক যৌগ। অ্যালিফেটিক যৌগে সিগমা বন্ড বের করার নিয়ম হচ্ছে মোট পরমাণু -1, আর অ্যারোমেটিকে মোট পরমাণু। মোট পরমাণু 3 আর 1 কার্বন একটা, 3 আর 1 4টা, 4 আর 1 5 আর 2 7 আর 1 8 আর 2 10 আর 1 11 আর 1 12 আর 1 13, 13 - আচ্ছা আরেকবার একটু গুনি, 1 আর 3 4, এই যে 4, 4 আর 1 5 আর 2 7 8 10 11 12 13, সো 13 - 1 মানে 12টা। ঠিক আছে, এই ধরনের কোশ্চিন আসলে পারবো না? ইনশাল্লাহ পারবো। আমাদের ধরো আসছে, ধরো ইথিন এরকম কোশ্চিন আসছে, ইথিনে সংকরায়ন জানতে চাইছে।
সিগমা জানতে চাইছে, পাই জানতে চাইছে, তাহলে কি হবে ইথিন, ইন মানে কি অ্যালকিন, অ্যালকিন মানে sp2 সংকরায়ন, সোজা ডান। এখন আসো ইথিনের সিগমা কয়টা, ইথিনের সংকেত তাহলে লেখো কার্বন কার্বন ডাবল বন্ড, এই পাশে দুইটা হাইড্রোজেন, এই পাশে দুইটা হাইড্রোজেন, অ্যালিফেটিক যৌগ, তাহলে সিগমা বন্ড কয়টা, মোট পরমাণু -1, 3 3 6, 6 - 1 কত ভাইয়া 5, আর পাই বন্ড কত, পাই বন্ড হচ্ছে একটা, ঠিক আছে, বোঝা গেছে। সো এই হচ্ছে আমার মোটামুটি এখানকার যে পোর্শন গুলো বাদ ছিল আমরা এগুলো শিখাই ফেললাম। সো কোনটা শিখতে যাই দেখলাম, বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত বা বন্ধন দূরত্ব কত, সেটা মনে রাখবা 0.139 ন্যানোমিটার। এটা অ্যান্সারটা একটু ভুল আছে, এটা ঠিক করে নিব। অ্যান্সারটা এখানে দেওয়া আছে হচ্ছে 0.195, এইটা হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অসম্পৃক্ত জৈব যৌগ শনাক্তকরণে ব্যবহৃত বিকারক কোনটি? অসম্পৃক্ত মানে অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকিন এবং অ্যালকাইন শনাক্তকরণে আমরা সামনে শিখবো, সেটা এখন একটু বলে দিচ্ছি। এক হচ্ছে ব্রোমিন টেস্ট করা হয়, দুই হচ্ছে বেয়ার টেস্ট করা হয়, ঠিক আছে। তো দুইটা বি মনে রাখবা, ব্রোমিন আর হচ্ছে বেয়ার। তো বি দিয়ে কে আছে, আচ্ছা এখানেও বি দিয়ে ঝামেলা করছে, BaCl2 দরকার নাই বি দিয়ে মনে রাখা, জাস্ট সিরিয়ালি মনে রাখো। BaCl2 হবে না, অ্যামোনিয়াম বাইকার্বনেট হবে না, FeCl3 হবে না। FeCl3 হচ্ছে ফেনল শনাক্তকরণ ইউজ হয়। আচ্ছা এখানে দিলে ব্রোমিন দ্রবণ হবে, এটা সম্ভবত অ্যান্সারটা একটু ভুল করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ব্রোমিন টেস্ট হবে। হ্যাঁ আচ্ছা, কোন বিক্রিয়া অ্যালডিহাইড মিথিলিন মূলকে পরিণত হয়? এটা এইগুলো আমরা সামনের দিন শুরু করব। এটা আসো CONH, এটা কোন শ্রেণীর বন্ধন? এটা কি ধরনের বন্ধন? এই ধরনের বন্ধনগুলো কি অ্যাস্টারে দেখছো? না দেখি নাই, অ্যাস্টারে দেখি নাই ভাইয়া। যারা হচ্ছে বায়োলজির কোষ রসায়ন পড়ছো তারা এই ধরনের বন্ধনের সাথে পরিচিত, বা যারা সিয়াম ভাই আমার কাছে হচ্ছে হাইড্রোজেন বন্ড পড়ছো, হাইড্রোজেন বন্ডের মধ্যে আমি পড়াইছি যে CONH, এটাকে বলা হয় একটা বিশেষ ধরনের অ্যামাইনো অ্যাসিড থেকে এরা হচ্ছে এই বন্ধনটা তৈরি হয়। এটাকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড গুলো এই বন্ধনের মাধ্যমে নিজেদের মাঝে যুক্ত থাকে, এটাকে বলা হয় পেপটাইড বন্ড, CONH, ঠিক আছে। এটাকে বলা হয় কি পেপটাইড বন্ড, মনে রাখবা প্রোটিনের মধ্যে হয় এটা। আচ্ছা এইগুলো আমরা নেক্সট দিন শিখবো, আমাদের আর এখানে দরকার নেই। সো এখানে একটা কোশ্চিন আছে, এটার অ্যান্সার তোমরা দাও। এই যে ডাইমিথাইল ইথার আর ইথানল কোন প্রকারের সমাণু? দেখো ইথার একটা বলছে আর একটা হচ্ছে ইথানল বলছে, একটা ইথার আর একটা অ্যালকোহল, তার মানে কার্যকরী মূলক। এটা আমরা সামনে করে আসছি। সো ঠিক আছে ভাইয়েরা, তাইলে মোটামুটি আমাদের এইগুলো কাছাকাছি চলে আসছি শেষের দিকে। এখন তোমাদের কিছু কোশ্চিন আমরা টপিকের মধ্যে যেগুলো পাবো সেগুলো তোমাদের কাছে জিজ্ঞাসা করব। যেমন দেখো এখানে অর্থপ্যারা নির্দেশক জানতে চাওয়া হয়েছে। অর্থপ্যারা নির্দেশক বললে কি মনে রাখা লাগতো? প্রথম কথা সিঙ্গেল বন্ড, সেকেন্ড কথা হচ্ছে তোমার বেনজিনের সাথে যে মূলকটা যুক্ত আছে, ডিরেক্টলি যেই হচ্ছে আমার পরমাণুটা যুক্ত আছে তার তড়িৎ ঋণাত্মকতা কি হইতে হবে? কম হইতে হবে। সো এই হচ্ছে মোটামুটি দুইটা নিয়ম। সো সিঙ্গেল বন্ড, এই যে ব্রোমিন, এটাতে স্পেশাল ছিল হ্যালোজেন গ্রুপ, বেনজিন বলা হয় সক্রিয়তা হ্রাসকারী, তারপরে অর্থপ্যারা। সো এই দেখো এই জন্য এই ব্রোমিন হ্যালোজেন গুলো বেশি আসে, সেটা আমরা বুঝছি। কার্বিলামিন বিক্রিয়া দেয়, এগুলো আমরা দেখবো। আচ্ছা ইথানল আর ইথানোয়িক অ্যাসিড উভয়ের সাথেই বিক্রিয়া করে নিচের কোনটি? ইথানল হচ্ছে একটা অ্যালকোহল, দেখো খেয়াল করো, ইথানল হচ্ছে একটা অ্যালকোহল আর ইথানোয়িক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড। তো ইথানল আর ইথানোয়িক অ্যাসিড উভয়ের সাথেই কোনটা বিক্রিয়া করে? খুবই সুন্দর একটা কোশ্চিন, ঠিক আছে, খুবই সুন্দর একটা কোশ্চিন। এই কোশ্চিনটা তোমরা হচ্ছে সামনে দেখতে পারবা, এটা হচ্ছে ধাতব সোডিয়াম হবে, বাট এই কোশ্চিনের অ্যান্সার এখন তোমরা বুঝবা না, সামনের দিন আমরা দেখব। আমি তোমাদের একটা কোশ্চিন শিখাইছিলাম যে হেক্সিন 3 এটা কোন প্রকারের বিক্রিয়াটা দেয়? হেক্সিন 3 দেখো এখানে ফার্স্ট অফ অল ডাবল বন্ড আছে, তুমি এত কিছু বুঝো না, ডাবল বন্ড আছে বুঝছো, দ্যাটস মিন ডাবল বন্ড আছে, এটা হয় দিবে হচ্ছে পজিশন আইসোমারিজম বা অবস্থান সমানুতা, অথবা দিতে পারে এটা হচ্ছে আমাদের জ্যামিতিক সমানুতা। সো যেহেতু এটা জ্যামিতিক সমানুতা দিতে পারে, আমি আগেই পড়ে আসছি, দ্যাটস মিন এটা হচ্ছে কি জ্যামিতিক সমানুতা। অপশনে জ্যামিতিক সমানুতা নাই, তাহলে কি দিব? জ্যামিতিক সমানুতাকে আবার দুইটা নামে ডাকা যায়, একটা হচ্ছে সিস সমাণু আর একটা হচ্ছে ট্রান্স সমাণু। তাহলে দেখো এখানে অপশনে সিস ট্রান্স সমাণু আছে। সো এরকম ভাবে আমাদের আস্তে আস্তে আমরা সবগুলো কিন্তু সলভ করে ফেলবো। এখন আরেকটা কোশ্চিন দেখো, জ্যামিতিক সমানুতার শর্ত কোনটি? জ্যামিতিক সমানুতার শর্ত বলছিলাম ডাবল বন্ড থাকা লাগবে, আর ডাবল বন্ডে যে কার্বন দুইটা আছে সেই কার্বনের দুইটা হাতে ভিন্ন ভিন্ন মূলক থাকা লাগবে। সো দেখো জ্যামিতিক সমানুতার শর্ত যদি একটু খেয়াল করো, সো জ্যামিতিক সমানুতার এখানে
আমাদের ডাবল বন্ড থাকা লাগবে। সো চাক্রিক অ্যারিন, প্রতিস্থাপিত অ্যালকিন, অ্যালকিনল, হেটারো যৌগ, এগুলো কোনো না। দেখো প্রতিস্থাপিত অ্যালকিন অর্থাৎ ডাবল বন্ড থাকা লাগবে, অ্যালকিন থাকা লাগবে। দ্যাটস মিন এইটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? সো এটা মেডিকেল 21-22 একটা কোশ্চিন। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। হ্যাঁ, সো আমাদের এরই মাধ্যমে আজকের অর্গানিক কেমিস্ট্রি লেকচার 1 কিন্তু আমরা শেষ করে ফেললাম। আমরা লেকচার 2 তে আবার দ্রুতই হাজির হব বাকি টপিকগুলো নিয়ে। আমাদের শুরু হবে হচ্ছে হাইড্রোকার্বন নিয়ে, ঠিক আছে? হাইড্রোকার্বন নিয়ে শুরু করে আমরা আস্তে আস্তে অ্যালকোহল, ফেনল, ইথার, এরকম বেশ কিছু কম্পাউন্ড কিন্তু পড়ে অর্গানিক কেমিস্ট্রিটা শেষ করে ফেলবো। তো আজকে যে পার্টটা পড়ছে এটা খুবই ইজি একটা পার্ট। এই পার্টটাই আমরা মোটামুটি এইচএসসি লাইভে পড়ি, আবার এরপরে অত বড় দেখে আবার এই পার্টটাই রিপিট করতে থাকি। সো এই পার্ট নিয়ে খুব একটা সবার সমস্যা নাই, তবে আমার একটা সাজেশন থাকবে, তুমি বই থেকে অবশ্যই সমানতা পার্টে যে এক্সাম্পল গুলো আছে, অনুশীলনীতে যে এক্সাম্পল গুলো আছে, না বুঝলে ভাই একটু বুঝে বুঝে পড়ার ট্রাই করবো। হ্যাঁ, না বুঝলে কি করবো, ভাইয়ের ক্লাসটা দেখে ভাইয়া সম্পূর্ণ বুঝাই দিছি, বুঝে বুঝে ট্রাই করবো। আজকের এই ক্লাসে তোমার দুইটা লাভ হয়েছে, একটা হচ্ছে তোমার থিওরি পার্ট কভার হয়েছে, সেকেন্ড হচ্ছে মেডিকেলে কি টাইপের কোশ্চিন আসে সেগুলোর ব্যাখ্যা সহ সলভ পাইছো। সেরকম আরো 3টা ক্লাস আমরা সামনে করবো। সো সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। আসসালামু আলাইকুম।